তুমি কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি হ্যাঁ, ভাই। দেখতে পাচ্ছি। ওকে, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইপি বুয়েটের 4th অনলাইন লাইভ সেশনে আছি। আজকের সেশনের টাইটেল হচ্ছে হায়ার স্টাডি ইন অপটিমাইজেশন, ডেটা সায়েন্স অর মেশিন লার্নিং। আজকের সেশনটা আমরা দুইজন কন্ডাক্ট করছি, আমি ইমতিয়াজ আহমেদ এবং আইন সুলতানা। হাই এভরিওয়ান। আমরা দুইজনই হচ্ছি 06 ব্যাচের। আমরা পাশ করেছি হচ্ছে 2012 সালে। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 3-4 জন জয়েন করেছে, সো থ্যাংক ইউ। আশা করি বাকিরা এর মধ্যে জয়েন করে ফেলবে। আর আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের 8 জন পার্টিসিপেন্ট। আমি সবাইকে হয়তো চিনি না, বাট আমরা এক্সপেক্ট করতেছি যেহেতু এটা হায়ার স্টাডিজ এর জন্য ফোকাস করে একটা সেশন, এবং আমরা দুইজনই যেহেতু 2006 ব্যাচ, তার মানে এরপরে আসলে অনেক জুনিয়র ব্যাচ আছে। আই মিন 18 ব্যাচ প্রবলি এখন রানিং। সো আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের পুলটা হয়তো আমাদের জুনিয়র হবে, সেজন্য আমরা হয়তো অনেক সময় অ্যাড্রেস করবো তুমি বলে, বাট ডেফিনেটলি সিনিয়র কেউ থাকতে পারে বা টিচার কেউ থাকতে পারে। তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা আগে অ্যাপোলজি করে নিচ্ছি। ইমপ্লিসিটলি তুমিটা আসলে আপনাদের জন্য আপনি। এবং আমরা চ্যাটে দুটো কোশ্চেনও দেখতে পাচ্ছি। We'll go through the questions. তো শুরু করার আগে আমরা নিজেদের আরেকটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ আহমেদ। আমি 2012 সালে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করি। তারপর ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করি। দেন আমি ডিপার্টমেন্ট থেকে এমএসসি করি 2014 সালে। এরপর 2015 সালে আমি শিক্ষা ছুটিতে বাইরে চলে আসি পিএইচডি করার জন্য টেক্সাস এ&এম ইউনিভার্সিটিতে। সো এখানে পিএইচডি শুরু করেছি প্রায় 5 বছর হয়ে গেছে। আশা করতেছি এই বছর পাশ করব। আমার রিসার্চ ফোকাস মেইনলি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এরিয়াতে। স্পেসিফিক্যালি আমি আনসুপারভাইজড অ্যানোমালি ডিটেকশন ফর হাই ডিমেনশনাল ডেটা এই ফিল্ডে কাজ করি। এছাড়া আরো কিছু প্রজেক্টে কাজ করা হয়েছে, যেখানে আমি গ্রাফ নিউরাল নেটওয়ার্ক, স্পেশিও টেম্পোরাল লার্নিং, প্রগনোস্টিক্স এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করেছি। আমি আইনিন সুলতানা, আমিও আইপি 2006 ব্যাচ। আমি ব্যাচেলার্স কমপ্লিট করি 2012 এ, মাস্টার্স করি 2014 এ। ইন দ্য মিন টাইম আমি ব্যাচেলার্স এর পরে জয়েন করি ডুয়েটে একজন ফ্যাকাল্টি হিসেবে। তারপর আমি আহসানুল ইউনিভার্সিটিতে জয়েন করি, প্রায় 3 বছর ওখানে আমি শিক্ষকতা করি। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে স্টাডি লিভ নিয়ে আমি টেক্সাস এ&এম এ পিএইচডি তে জয়েন করি 2015 এ। হোপফুলি আমরা দুইজনই 2020 আই মিন দিস ইয়ার আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করব। আমার রিসার্চ ফোকাস হচ্ছে মেইনলি হেলথ কেয়ারে। আমি অপারেশন রিসার্চ এন্ড ডেটা অ্যানালিটিক্স ইন হেলথ কেয়ারে কাজ করি। অপারেশন রিসার্চে আমার ফোকাস হচ্ছে স্টকাস্টিক অপটিমাইজেশন বা স্টকাস্টিক প্রোগ্রামিং। আমি ওই এরিয়াতে আমার রিসার্চ করতেছি। আর আমি যেহেতু হেলথ কেয়ারে কাজ করি, আমার হেলথ রেকর্ড ডেটা থাকে, আমি সেই ডেটাগুলো নিয়ে মেশিন লার্নিং ইউজ করে প্রেডিক্টিভ মডেলিং এরও কাজ করি। এছাড়া আমার হেলথ কেয়ার বিভিন্ন হসপিটাল অ্যাফিলিয়েশনে বিভিন্ন আদার প্রজেক্টস এর কারণে আমি সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপরে অনেকগুলো কাজ করতেছি। তো বলা যায় যে আমি আসলে নিজেকে হেলথ কেয়ার অ্যাফিলিয়েটেড একজন রিসার্চার হিসেবে ইন্ট্রোডিউস করতে চাই। এর মধ্যে যেহেতু আরো কয়েকজন অলরেডি জয়েন করেছো, সো সবাইকে বলে রাখি যে যদিও এটা একটা সেমিনারের মতো, বাট এটা আমরা ইনফর্মাল রাখতে চাই। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইন্টারাপ্ট আস এট এনি মোমেন্ট। আর যদি কোশ্চেন তোমরা চ্যাটে করতে চাও সেটাও করতে পারো। সেক্ষেত্রে আমরা হয়তো কিছুক্ষণ পর একটু দেখবো চ্যাটে কোনো কোশ্চেন আসছে, ওগুলা আসার পর সেগুলো আনসার করবো। আর সেমিনার শেষ হওয়ার পরে অবশ্যই তো কিছু সময় থাকবে কোশ্চেনের জন্য, তখনও চাইলে করতে পারো। আচ্ছা, ইন দ্য মিন টাইম যদি যে কোনো ইন্টারাপশন হয়, যে কেউ যদি মনে করে যে আমাদের স্লাইড দেখা যাচ্ছে না বা আমাদেরকে শোনা যাচ্ছে না, ফিল ফ্রি টু লেট আস নো। আমরা হয়তো তখন কিছুটা অ্যাডজাস্ট করতে পারি। আজকের প্রেজেন্টেশনটা আসলে আমরা 6টা টপিকের উপর সাজিয়েছি। সো আমাদের থিমটা ছিল এরকম যে একজন আইপি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যে এখন আইপি ডিপার্টমেন্ট আন্ডার গ্রাজুয়েট করছে, সে যদি এখন ঠিক করে যে সে হায়ার স্টাডিতে মেশিন লার্নিং বা অপটিমাইজেশন বা এই ফিল্ডে আসতে চায়, তাহলে এখন থেকে সে তার কোর্স ওয়ার্ক গুলোকে কিভাবে কানেক্ট করতে পারে, এখান থেকে শুরু করে একদম হায়ার স্টাডিতে অ্যাপ্লাই করার যে প্রসিজিওর সেটা থেকে শুরু করে কিভাবে গ্র্যাড লাইফ সার্ভাইভ করা যায়, এবং সবশেষে
সে যদি ডেটা সায়েন্টিস্ট বা অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে চাকরি করতে চায় তাহলে তার জব প্রসপেক্টটা কিরকম, এই টোটাল জার্নিটা আমরা আসলে এখানে সাজানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা আমাদের টপিক ডিসকাশনে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের যে রিসার্চ এরিয়া যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেই এরিয়া সম্পর্কে একটু ব্রিফ ওভারভিউ দিতে চাই। যদিও আমরা এখানে যারা আছে আমি প্রিটি শিওর সবাই একটা মোটামুটি একটা আইডিয়া আছে, অপটিমাইজেশন তো আমাদের আন্ডারগ্রেড থেকে আইডিয়া থাকে, আর ডেটা সায়েন্স মেশিন লার্নিং গ্রাজুয়েট স্টাডিতে মোটামুটি সবাই। আর এখন তো আমরা জানি যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং একটা খুবই হট টপিক রিসার্চ করার জন্য। আর এছাড়াও প্রিভিয়াসলি মামুন ভাই একটা সেশন করলো, ভাইয়ার সেশনেও ডেটা সায়েন্স সম্পর্কে আমরা ধারণা পাইছি। আলামিন মেশিন লার্নিং এর একটা পার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেশন করলো। এই স্লাইডে আমরা মেইনলি আসলে বলতে চাই যে এই যে অপটিমাইজেশন, ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, এই তিনটা যে খুব যে ডিফারেন্ট কিছু তা না, বা তিনটার মধ্যে যে ওভারল্যাপিং আছে বা তারা যে ইন্টারকানেক্টেড এভাবে, সেটা সম্পর্কে আসলে আমরা এই স্লাইডটা কভার করতে চাই। সো আমরা যেটা মনে করি যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা অপটিমাইজেশন এই তিনটা টার্ম আসলে অনেকে অনেকভাবে ডিফাইন করে বা অনেকভাবে ইন্টারপ্রেট করে। ইভেন তোমরা যদি গুগলে সার্চ দাও তাহলে দেখবা যে এই তিনটা জিনিসের আসলে অনেক রকম ডেফিনিশন দেওয়া আছে। সো বাট আমরা যেটা মনে করি যে ওভারঅল এই তিনটা জিনিস আসলে খুব ডিফারেন্ট কিছু না এবং এই তিনটা জিনিসই আসলে ইন্টারকানেক্টেড। সো আমরা এই ভেন ডায়াগ্রামটাকে ডানে আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে যে তিনটা জিনিস কিভাবে কানেক্টেড। So according to our viewpoint, data science আসলে হচ্ছে combination of three things. So first of all, the subject knowledge from mathematics and statistics. Second, subject knowledge from computer science, এবং third, the domain expertise. এখানে domain expertise সম্পর্কে একটু বলে রাখি। So domain expert জিনিসটা আসলে কি? So আমরা যখন আসলে মেশিন লার্নিং এ কোনো অ্যালগরিদম নিয়ে কাজ করি বা অ্যালগরিদম ডেভেলপ করি, অফকোর্স আমাদের একটা পার্সপেক্টিভ থাকে। ফার্স্ট অফ অল অ্যালগরিদমটা জেনারেলি ডেভেলপ করা হয়, বাট অবশ্যই আমরা একটা অ্যাপ্লিকেশন এরিয়ায় সেটা আসলে অ্যাপ্লাই করব। সো সেই অ্যাপ্লিকেশন এরিয়াটা হইতে পারে একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, সেটা হইতে পারে একটা হেলথ কেয়ার সেক্টর। সো যেখানে আমরা অ্যাপ্লাই করি না কেন সেখানকার একটা এক্সপার্টাইজ ওপিনিয়ন আমাদেরকে নিতে হয়। এখন সেটা হইতে পারে যে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এবং সেই ক্ষেত্রে আমাদের ডোমেন এক্সপার্ট হবে একজন আইই বা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার। সো তার যে নলেজটা সেটা আমাদের জন্য অনেকখানি ইম্পর্টেন্ট, কারণ সে আমাদেরকে হেল্প করবে যে এই পার্টিকুলার যে অ্যালগরিদমটা আছে সেটাতে আসলে কি রকম ফিজিক্যাল কনস্ট্রেন্ট অ্যাড করা যায় যেটা আমাদেরকে আরো অপটিমাইজ রেজাল্ট দিতে সাহায্য করবে। সো এই তিনটা জিনিস অর্থাৎ ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স নলেজ, কম্পিউটার সায়েন্স নলেজ এবং একই সাথে ডোমেন এক্সপার্টাইজ নলেজ, কোনোটাই কিন্তু কোনোটা থেকে কম গুরুত্বপূর্ণ না। এবং এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখনই আমরা সেটাকে বলি হচ্ছে ডেটা সায়েন্স। আর ওভারঅলি যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা বলতে পারি যে ডেটা সায়েন্স হচ্ছে সেই সায়েন্স যেটা আমাদেরকে হেল্প করে একটা পার্টিকুলার ডেটা সেট থেকে ইউজফুল নলেজ এক্সট্রাক্ট করতে। আর অন্য কথায় মেশিন লার্নিং হচ্ছে আমাদের কাছে যদি কিছু ডেটা থাকে, সেটা যত ছোটই ডেটা সেট হোক, আমরা সেখান থেকে লার্ন করে আমরা যদি একই রকম কিছু ডাটা পাই, নেক্সট আমরা কি এর সম্বন্ধে প্রেডিক্ট করতে পারি কিনা যে এর আচরণটা কি হবে, অর্থাৎ পাস্ট ডেটা থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি কিনা। সো এটা হচ্ছে কাইন্ড অফ মেশিন লার্নিং। আর অপটিমাইজেশনটা হচ্ছে অনেকটা হার্ট অফ ডেটা সায়েন্স অর এনি মেশিন লার্নিং মেথডস। সো এটা আমাকে যেই অ্যালগরিদমে আমি অ্যাপ্লাই করি না কেন সেটার মধ্যেই আমার অপটিমাইজেশনটা থাকবে। সো এটা আসলে আলাদা করে কিছু না, এটা সবকিছুর মধ্যেই আছে এবং এটা আমাকে একটা অপটিমাইজ ডিসিশন নিতে হেল্প করবে। আচ্ছা, অপটিমাইজেশন সম্পর্কে আমি একটু ক্লারিফাই করতে চাই, যেহেতু আমি ওআরএ, মানে আমাদের আন্ডারগ্রেডে অপটিমাইজেশন সম্পর্কে প্রবাবলি ধারণা ছিল যে অপারেশনাল রিসার্চ হচ্ছে অপটিমাইজেশনের একটা মানে মেইন এরিয়া। তো আমি ওই পার্সপেক্টিভ থেকে একটু কভার করতে চাই যে আসলে একজন আই ইঞ্জিনিয়ারের আসলে ডিসিশন মেকিং এ যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে আমরা অপটিমাল ডিসিশন নিতে চাই বা বেস্ট ডিসিশনটা নিতে চাই। ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং হচ্ছে আমরা ডেটা ইউজ করে আমরা ডিসিশন গুলো নিচ্ছি। তাহলে আসলে ডিফারেন্সটা কি ওআর যে আমরা মেথডস গুলো পড়ি বা এই যে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং আমরা যেটা ইউজ করতেছি, এখানে আসলে বেসিক ডিফারেন্স হচ্ছে যখন আমরা কোনো সিস্টেম বা কোনো প্রবলেমকে আচ্ছা আমার মনে হয় যারা কথা বলছে না তারা একটু মিউট থাকলে প্রবাবলি বেটার হয়। আচ্ছা,
যেটা বলতেছিলাম, তো যখন আমরা কোনো প্রবলেম বা কোনো সিস্টেমকে আমরা মডেলের মাধ্যমে কোনো ক্লোজ লুপ ইকুয়েশনে নিয়ে আসতে পারি, তখন আমরা সেটাকে সলভ করতে পারি আমাদের ওআর এর বিভিন্ন টুল ইউজ করে, যেটা আমরা আন্ডারগ্রেডে অনেকটা সম্পর্কে জানি। কিন্তু অনেক সময় আমাদের সিচুয়েশন বা আমাদের সিস্টেম এমন থাকে যে আমরা হয়তো ওটাকে ক্লোজ লুপ ইকুয়েশনে ফেলতে পারি না। তখন আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল যে ডেটা সেট। এখন আসলে এখন যে এরিয়া অনেক ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আমরা সেই ডেটাগুলোকে ইউজ করে সিস্টেমের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারি। সেই বিহেভিয়ার থেকে আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে হয়তো প্রেডিকশন করতে পারি যে ওকে ফিউচারে এই ধরনের বিহেভিয়ার হতে পারে। এভাবে আমরা অনেক সময় বেস্ট ডিসিশনটা নিই। আর এই তিনটা জিনিস যে আলাদাভাবে কাজ করবে নট নেসেসারিলি, যেমন একটা পার্টিকুলার প্রবলেমে আমি হচ্ছে তিনটা জিনিসকে কানেক্ট করতে পারি। যেমন আমি আমার নিজের রিসার্চে আমি ডেটা সায়েন্স ইউজ করে হচ্ছে প্রেডিকশন করতেছি, তারপর সেই প্রেডিকশনের অনেকগুলো প্যারামিটার আমি ইউজ করতেছি আমার সিস্টেমের মডেলে, দেন আমি অপারেশন রিসার্চে অনেক টুল ইউজ করতেছি। তো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি, সবগুলোই আসলে অপটিমাইজেশন, আমরা হয়তো মেথোডোলজি ডিফারেন্সের কারণে এক এক সময় এক একটা। আচ্ছা, বেসিক্যালি এই স্লাইডে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আসলে ডোমেইন এক্সপার্ট হিসেবে কি কি সেক্টরে ভূমিকা রাখতে পারে। সো বেসিক্যালি এটা আমাদের ক্রিয়েট করা কিছু না, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ার্স, যারা হচ্ছে যারা বিশ্বজুড়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের একটা প্রফেশনাল সংগঠন। এটা তাদের তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক যে এই 14টা বিষয় বেসিক্যালি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কন্ট্রিবিউট করতে পারে। সো এটাকে আমরা বলতে পারি যে আইপি বডি অফ নলেজ। এবং খেয়াল করো, তোমরা যদি স্লাইডের টাইটেলটা খেয়াল করো, দেখবা যে এখানে আমি লিখেছি ইন্ডাস্ট্রিয়াল ডেটা সায়েন্স। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ডেটা সায়েন্সেরই একটা সাব সেক্টর। সো আগের স্লাইডে আমরা যে ডোমেইন এক্সপার্ট অর্থাৎ ডেটা সায়েন্সের যে আরেক একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, মেইন কম্পোনেন্টস এর কথা বলেছি, সেখানে আসলে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটা আসলে আমরা মেইনলি এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। আর আরেকটা পারপাস আমি যেটা বলি যে এই সেশনটা করার আগে ফেসবুকে আমাদের কাছে একটা কোশ্চেন আসছে যে আমরা যখন আসলে গ্র্যাজুয়েট স্টাডিতে অ্যাপ্লাই করি, তখন আমাদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন থাকে যে আমরা ডেটা সায়েন্স এরিয়াতে অ্যাপ্লাই করছি, তাহলে একই সাথে আমাদের সাথে যদি কম্পিউটার সায়েন্স থেকে কেউ একজন অ্যাপ্লাই করে, তাহলে আসলে আমাদের পসিবিলিটি কতটুকু, অর্থাৎ দুইজনের মধ্যে কাকে হায়ার করার চান্স কতটুকু বেশি। এখানে আমাদের এখনকার পর্যন্ত 5 বছরের এক্সপিরিয়েন্স আমরা যেটা বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কেউ যদি অ্যাপ্লাই করে, যে একজন আইই মেজর এবং একজন কম্পিউটার সায়েন্স মেজর, অবশ্যই এখানে আইই মেজরকে হায়ার করার পসিবিলিটি অনেক বেশি। কেন আমি একটু এক্সপ্লেইন করি। প্রথমত ফার্স্ট অফ অল যেটা, যে আমরা কম্পিউটার সায়েন্স বলতেই যে মেশিন লার্নিং বুঝি তা কিন্তু না। কম্পিউটার সায়েন্সের 95% বিষয় আসলে মেশিন লার্নিং রিলেটেড না, ওদের অনেক রকম ফিল্ড আছে, এর মধ্যে একটা খুবই ছোট একটা ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং। সো প্রথমত এটা মনে করার কোনো কারণ নাই যে তারা কম্পিউটার সায়েন্স থেকে আসছে তাই মেশিন লার্নিং অনেক বেশি ভালো জানে। সেকেন্ড হচ্ছে যে আমরা তাদের থেকে অনেক বেশি আগায় থাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ এর ব্যাপারে। কারণ বেসিক্যালি তাদের আসলে ওইভাবে ইঞ্জিনিয়ারিং, আমরা যে সমস্ত সাবজেক্ট পড়ে আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা জেনারেল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, সেই সমস্ত বেসিক অনেক ক্ষেত্রেই কম্পিউটার সায়েন্সে থাকে না। এবং আমার মনে হয় যারা আমার মনে হয় বুয়েটে তাও কিছু জেনারেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হয়তো থাকে, বাট অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা সিএসসি পড়ে আসে, আমার মনে হয় যে জেনারেল ইঞ্জিনিয়ারিং নলেজ আরো কম থাকে, যেটা আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, যেটা আসলে হচ্ছে কাইন্ড অফ আমরা সবাই একসময় ফেজ ডায়াগ্রাম করেছি, ম্যাটেরিয়াল ফেজ ডায়াগ্রাম। এটা হচ্ছে আইপি তে এমএমই ডিপার্টমেন্ট থেকে পড়ানো হয়। তো ওইটার একটা কাজ নিয়ে আমরা কাজ করছিলাম। আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা কিভাবে খুব কম ডাটা দিয়ে আমরা ম্যাটেরিয়ালের ফেজ চেঞ্জ ডিটেক্ট করতে পারি। তো আমাদের টিমে যে কম্পিউটার সায়েন্সের ছিল, সে আসলে কোনোদিন ফেজ ডায়াগ্রামের নাম শুনে নাই এবং ফেজ ডায়াগ্রাম আসলে কিভাবে কাজ করে সেটাও সে জানে না, এবং ম্যাটেরিয়াল এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্বন্ধেও তার কোনো ধারণা নাই। সে জানে হচ্ছে অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে এবং অ্যালগোরিদম কিভাবে ওয়ার্কআউট করে, বাট তার কোনো ইঞ্জিনিয়ারিং নলেজ নাই। সো তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে আসলে একটা ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্সে অবদান রাখতে পারে। কারণ আমরা যখন কাজ করব, অফকোর্স এটা একটা ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্কে অ্যাপ্লাই হবে, এবং সেই ফ্রেমওয়ার্কের মতো করে কিন্তু আমরা আসলে আমাদের কনস্ট্রেইনটা রিমডিফাই করব বা রিডিজাইন করব, এবং এই ক্ষেত্রে আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অবদান রাখতে পারে। হ্যাঁ, আমাদের সাথে যদি কম্পিটিশন হয় গ্র্যাড স্টাডিতে, হইতে পারে কাদের, যারা হচ্ছে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স থেকে অ্যাপ্লাই করতেছে, কারণ তাদের আসলে আমি মনে করি যে মোর চান্স আছে যে আমাদের সাথে কম্পিট করার, রাদার দেন পারসন হু গ্রাজুয়েট ফ্রম কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আমি একটু আলামিনের কোয়েশ্চেনটাকে একটু ব্রিফলি এক্সপ্লেন করতে চাই। যারা হয়তো কোয়েশ্চেনটা জানে না, আলামিন প্রায়র একটা কোয়েশ্চেন করছিল সেশনে যে প্রফেসরস মাইট প্রেফার টু রিক্রুট সিএসএস স্টুডেন্টস ইন ডেটা সায়েন্স এরিয়া।
আর যদি সেটা করেও মানে ইন সাচ কেসেস আমাদের আসলে কি কি স্কিল বা কম্পিটেন্সিস থাকা উচিত আমরা যদি সিএস গ্রাজুয়েটের সাথে কম্পিট করতে চাই আর কি। তো ইমতিয়াজ তো কভার করছে যে কেন আমাদের মনে হয় যে সিএসএ থেকে আসলে আমাদের চান্স বেশি ডিপেন্ড বেসড অন আমাদের এই ডোমেইন এক্সপার্টাইজ। তারপর আমি যেটা বলবো যে আমার কখনোই মনে হয় না যে সিএসএ স্টুডেন্টের জন্য আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট উড বি এ গুড চয়েস, কারণ সিএসএ জব মার্কেট যেমন খুব ভালো এবং সিএসএ আসলে আরো অনেক বেশি প্রায়োরিটাইজ এরিয়া আছে কাজ করার জন্য, ওদের স্কোপ অনেক বেশি। তো আর একইভাবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করা ইজি, কারণ ওভার দ্য সিএসএ স্টুডেন্ট। কিন্তু স্টিল যেহেতু কম্পিটিশন থাকতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে তখন আসলে আমরা কি কি পড়াশোনা আমাদের বডি অফ নলেজ গুলা কি, আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করতে পারি, বা আমাদের যে নলেজ গুলা আমরা কিভাবে নিজেদেরকে রিসার্চে ইনভলভ করতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি, এই জিনিসগুলো তখন আমরা বলতে পারি। আর সেকেন্ড যে কোশ্চেনটা যেটা হচ্ছে ইমতিয়াজ কভার করেনি সেটা হচ্ছে যে যখন আমরা অ্যাডমিশন পেয়ে যাব, বিকজ আমরা আসলে এখনো জানি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং খুব একটা আমাদের আন্ডারগ্রেডে কভার করা হয় না, সো আমাদের আসলে হ্যান্ডস অফ এক্সপিরিয়েন্সটা থাকে না। তো এই জায়গাটা থেকে আমরা যদি আসলে বের হতে চাই আমাদের ইনিশিয়াল হার্ডেল গুলা কি হতে পারে একজন নোভিস রিসার্চারের জন্য, এন্ড হাউ টু ওভারকাম দ্যাট। আমার ফার্স্ট সাজেশন থাকবে যে আমরা যখন অ্যাডমিশন পাবো আমাদের প্রথম সেমিস্টারে কিন্তু আমাদের কোর্স চয়েস করার কিছু ব্যাপার থাকে। তো অনেক সময় আমাদের প্রফেসররা গাইড করে যে তোমাকে এটা কোর্স নিতে হবে, কারণ কোয়ালিফাইং পিএইচডি হলে তোমার সামনে কোয়ালিফাইং এক্সামিনেশন থাকে, সেই অনুযায়ী রিকোয়ার্ড কিছু কোর্স আমাদের নিতেই হয়। বাট যদি আসলে আমাদের ইচ্ছা থাকে যে আমরা ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিং এ পিএইচডি করব, আমি সাজেস্ট করবো ফার্স্ট সেমিস্টারে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড একটা কোর্স নিয়ে নেওয়া। ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ আর, ডেটা অ্যানালাইসিস উইথ আর, এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স অফার করা হয়। তো কোর্সগুলো সম্পর্কে একটু রিভিউ করে আমরা প্রথমে একটা কোর্স নিয়ে নিব, আমরা যেন ওয়েট না করি যে আচ্ছা আমি যখন রিসার্চ করা শুরু করবো লাইক 2 সেমিস্টার বা 3 সেমিস্টার পর আমি কোর্সটা নেব। এটা আমাদেরকে যেটা হেল্প করবে যে এখানে কোর্সগুলো ডিজাইন করা হয় হচ্ছে প্রজেক্ট বেসিসে, ওই প্রজেক্টগুলো করার সময় আমাদের আসলে অনেক লার্নিং হয়ে যায়। আরেকটা মানে বড় একটা হেল্প হচ্ছে ডেফিনেটলি গুগল বা অনলাইন, যেভাবে আসলে আমরা নিজেরা শিখছি। আমার মনে হয় যে এখন অনলাইনে অনেক ভালো ভালো কিছু রিসোর্স আছে, অনেক ভালো কিছু আর্টিকেল আছে। তো আমরা ওই আর্টিকেল গুলো পড়ে হচ্ছে কিভাবে ডেটা সায়েন্সের মানে একদম শুরুটা করা যায়, ডেটা এক্সপ্লোরেশন কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আর তো মনে হয় মাউন্ট ভাই কভার করছে, আমাদের কিছু রিসোর্স আছে কোর্সেরা বা অনেকগুলা এর মাধ্যমে আমরা আসলে অলরেডি এখন থেকে মানে যখন আমাদের আসলে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা হবে তখন থেকে আমরা টুকটাক করে একটু একটু করে শিখতে পারি। তো এই নলেজ গুলো থাকলে আমার ধারণা ইট উইল বি ফাইন, মানে আমরা হার্ডেল গুলো ওভারকাম করতে পারবো। দ্যাটস অল। আমি আলামিনকে দেখতে পাচ্ছি, আলামিন তোমার ফার্দার কোশ্চেন থাকলে করতে পারো। আমার মনে হয় আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। আমাদের নেক্সট সেগমেন্টে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে কিভাবে আমরা আইপির এখনকার যে কোর্স ওয়ার্ক আছে সেগুলোকে আমরা কিভাবে আসলে এক্সিস্টিং অপটিমাইজেশন, ডেটা সায়েন্স রিসার্চের সাথে কানেক্ট করতে পারি। আচ্ছা, আইসিতে আমরা অনেক ধরনের কোর্স করি। আমরা যেহেতু কভার করতেছি আজকে অপটিমাইজেশন বা মেশিন লার্নিং ডেটা সায়েন্স, তো আমরা ওই রিলেটেড কোর্সগুলো এখানে শর্টলিস্ট করছি। The first one I would suggest probability and statistics. এই কোর্সটা আমরা প্রবাবলি 2 তে পড়ি, আমি আমার সময়ের হিসেবে বলতেছি, এখন আমি শিওর না কোন সেমিস্টারে পড়ানো হয়। এই কোর্সটা আসলে আমরা যখন পড়ি তখনও প্রবাবলি আমরা রিয়েলাইজ করি না যেটা আসলে হায়ার স্টাডি বা গ্রাজুয়েট মানে আমরা যখন মাস্টার্স বা পিএইচডি করব কতটা we are going to an experiment actually. এই এক্সপেরিমেন্টের মধ্যে যেটা হয় যে আপনি পরীক্ষার খাতায় যখন আপনি টেস্ট দিতে যান বা পরীক্ষা করতে দিতে যান তখন কিন্তু you make right answer, you make wrong answer as well. So এইটা হচ্ছে যে আমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই আমরা বলে দিতে পারবো না যে আমরা সঠিক আনসার দিচ্ছি, আমরা বলে দিতে পারবো না আমরা রাইট আনসার দিচ্ছি। someone will judge after 10 years, 12 years or 15 years later that whether we have taken a right decision or wrong decision in this crisis time. তো এখন যে সময়টাতে যাচ্ছি, আমি এমপ্লয়ার বা আমি টপ লেভেলে যে জায়গাটা বলছেন, আমাদের একটা কোয়াইট রাইটলি সেড, হ্যালো ভাই, রাইটলি কথা বলেছেন যে আসলে সবার কিন্তু চাকরি যাবে না, চাকরি কিন্তু করতে হবে। কোয়েশ্চেন করতেছে পার্টিসিপেন্টদের মধ্যে থেকে।
আচ্ছা, মনে আচ্ছা, হয় আমার প্রয়োজন। মনে হচ্ছে এখানে কমিউনিকেশন কোনো গ্যাপ বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা যারা বা তোমরা যারা মানে তোমরা বা আপনারা যারা হচ্ছে পার্টিসিপেট করতেছে কোয়েশ্চেন করার সময় আনমিউট করে আমার একটা কোয়েশ্চেন আছে বা এই ধরনের ইয়ে করলে আমরা মনে হয় একটু মানে অ্যাকোমোডেট করতে পারবো। আর বাকিরা যারা প্রশ্ন করবো না আমরা একটু আনমিউট থাকি, তাহলে হচ্ছে কন্ডাক্ট করাটা ইজি হবে। ওকে, যেটা আমি বলতেছিলাম যে আমাদের ফার্স্ট যে কোর্সটা আমাদের দুজনের এক্সপেরিয়েন্সে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আমরা বেশ কিছু কনসেপ্ট কভার করি যেটা হয়তো মনে হয় যেন আচ্ছা কমপ্লিট করতে পারতেছি দেন আই এম গুড, লাইক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা চ্যাপ্টার থাকে, ডিস্ট্রিবিউশনের ম্যাথস গুলো আমরা করতে পারতেছি, হাইপোথিসিস টেস্টিং কমপ্লিট করার জন্য হাইপোথিসিস টেস্টিং ওয়াজ আ ভেরি ইজি চ্যাপ্টার। বাট আসলে ডিস্ট্রিবিউশনের নলেজ খুবই দরকার প্রত্যেকটা কাজের জন্য, যে কেন এই ডিস্ট্রিবিউশনটা আমরা ইউজ করতেছি, কিভাবে এই ডিস্ট্রিবিউশনটাকে সিমুলেট করা যেতে পারে। তো আমরা যখন পড়াশোনা করব এই কোর্সগুলো আমরা একটু রিভিউ করে নিতে পারি। স্পেশালি আমরা মনে হয় মেনশন করছি কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, হাইপোথিসিস টেস্টিং, রিগ্রেশন এন্ড ডিস্ট্রিবিউশন। তারপরে হচ্ছে অপারেশন রিসার্চ। ডেফিনেটলি আমরা যদি অপটিমাইজেশনে কাজ করতে চাই এবং যদি ওআর বেসড হয়, আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর নলেজ হচ্ছে ভেরি বেসিক এবং ভেরি ফান্ডামেন্টাল, এটার কনসেপ্ট খুবই ক্লিয়ার থাকতে হয়। ইন্টিজার এন্ড ডাইনামিক প্রোগ্রামিং এগুলো সাধারণত ইউজ করা হয়। এবং এখানে কিছু সফটওয়্যারের নাম লেখা আছে পাশাপাশি, সেই সফটওয়্যার গুলো আমরা সবসময় যে আন্ডারগ্রেডে কভার করতে পারি তা না, বাট আমাদের সাজেশন থাকবে যদি পসিবল হয় ইন্টিগ্রেট করা। কোর্সে যদি ডিজাইনে থাকে তো খুবই ভালো, কোনো প্রজেক্ট বা হোমওয়ার্কের সাবমিশনে। আর যদি সেটা না থাকে, আমরা যখন আমাদের ব্রেক থাকে বা পিএল থাকে তখন আমরা একটু ট্রাই করতে পারি টুকটাক এই ধরনের সফটওয়্যার গুলো কিভাবে ইউজ করা যেতে পারে। এরপরে হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। এই কোর্সটা আসলে ঠিক রিসার্চে আমাদের ডিরেক্টলি ইনভলভ না করলেও এটা আসলে আমাদেরকে ডোমেইন এক্সপার্টিস, একটা প্রবলেমকে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করে সলভ করতে পারি এই জন্য আমাদের এরিয়াগুলো সম্পর্কে আমাদের একটু রিলেট করতে হেল্প করে। যেমন ফোরকাস্টিং, এখানে ডেটা অ্যানালাইসিসে প্রচুর প্রেডিকশনের কাজ করা হয়, সো আমরা এই নলেজগুলো আমরা হয়তো রিলেট করতেও পারি। এরপরে আছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্টে আসলে কন্ট্রোল চার্ট, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, এই জিনিসগুলো ডেটা সায়েন্সের যে স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ডে অনেক কাজে দেয়, এবং টাইপ 1 টাইপ 2 এরর। সিমিলারলি এইখানেও আমরা এই সফটওয়্যার গুলোর নাম মেনশন করছি। আমরা মনে হয় আমি আমাদের সময় মিনিট্যাব ইউজ করছিলাম, বাট আমার কাছে এখানে আসার পরে মনে হয় না মিনিট্যাব কেউ আসলে এখন ইউজ করে। তো আমরা যখনই কোনো কাজ করবো ট্রাই করবো ম্যাটল্যাব বা আর বা পাইথন, স্পেশালি পাইথন, এগুলোতে যদি আমরা একটু কাজ করতে পারি। নট নেসেসারি উই হ্যাভ টু বি এক্সপার্ট ইন দিস লেভেল, আমরা নিজেরাও কেউ এক্সপার্ট ছিলাম না, এখানে আসার পর সবাই আমরা সার্ভাইভ করতে পারি, কিন্তু একটু করে যদি আমরা এগুলো সম্পর্কে জানি তাহলে হয়তো আমাদের জন্য বেটার হয়। আরেকটা কোর্স যেটা আমাদের সময় কারিকুলামে ছিল না, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, যেটা হয়তো এখন আছে। আমি এক্স্যাক্টলি শিওর না এটা আসলে সিলেবাসে কি কি কভার করা হয়, বাট আমি এতটুকু বলতে পারি আমরা যখন এখানে পিএইচডি করতে আসছি আমাদের এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস রিলেটেড কোর্স ম্যাথ ডিপার্টমেন্ট থেকে রিয়েল অ্যানালাইসিস, ক্লাসিক্যাল অ্যানালাইসিস এই কোর্সগুলো করতে হয়েছিল। ওই সময় আসলে আমাদের খুব হার্ড টাইম যায়, কারণ আমাদের একদমই কোনো ধরনের ধারণা থাকে না এই কোর্সগুলো নিয়ে। তো এই কোর্সটাও আসলে হেল্প করে। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন। ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, কারণ এইটা প্রবাবলি একমাত্র কোর্স যখন আমরা একটা সফটওয়্যার আসলে ইউজ করি এবং কোন একটা প্রজেক্ট সাবমিশন করি। সেই সফটওয়্যার সেটা ম্যাটল্যাব হতে পারে, এনিলজিক, এনসিস, হোয়াটএভার। তো এই কাজটা আসলে এখানে আমাদেরকে করতেই হবে, আমরা যে এরিয়াতে রিসার্চ করি আমাদেরকে আমাদের কাজটাকে দেখা যাবে সিমুলেট করতেই হবে। তো আমরা সবাই তো আসলে সবগুলো সম্পর্কে জানবো না, বাট যে যেটাতেই কাজ করি আমার মনে হয় ওইটা যদি আমরা একটু ভালো করে করি এবং সেটা যদি আমরা রিলেট করতে পারি আমাদের ইন্টারভিউ গুলাতে, ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু গেট দ্য ফান্ডিং। আইনিন এতক্ষণ বললো হচ্ছে যে যেই কোর্স গুলো আসলে আমাদের আইপি ডিপার্টমেন্ট থেকে অফার করা হয় সেগুলোকে আসলে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। এই স্লাইডে আমি বলার চেষ্টা করেছি যেই কোর্স গুলো আসলে আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে অফার করা হয় সেগুলো আসলে আমাদের কিভাবে হেল্প করতে পারে। সো ফার্স্ট যে কোর্সটার কথা আমি বলবো সেটা হচ্ছে ম্যাথ 193। আমি ঠিক শিওর না এটা 1-2 নাকি 2-1 অফার করা হয়। কোর্সটা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টাল অফ ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্স, এটা নিয়ে পড়ানো হয়। এবং আমি বলতে চাই যে এই কোর্সটা আসলে ফান্ডামেন্টাল অফ মেশিন লার্নিং, অর্থাৎ আমরা মেশিন লার্নিং সম্বন্ধে অনেক কিছু আসলে দেখি, যে অনেক ভিজুয়ালাইজ জিনিস দেখি, যে অনেক ভালো ভালো কাজ মেশিন লার্নিং করতেছে, কিন্তু প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদম এট ফার্স্ট কিন্তু আসলে শুরু হয় হচ্ছে ভেক্টর এবং ম্যাট্রিক্স থেকে।
সো এই জিনিসটা জানা আমাদের জন্য খুব দরকারি, এবং এটাই হচ্ছে আসলে মেশিন লার্নিং ম্যাথ। দ্য ম্যাথ বিহাইন্ড মেশিন লার্নিং কম্পোজড অফ নাথিং এলস বাট ভেক্টর এন্ড ম্যাট্রিক্স। সো আমরা আসলে যেভাবে জিনিস শিখি, আমরা বেশিরভাগ সময় আসলে স্কেলার ভেরিয়েবল নিয়ে কাজ করি আমাদের আন্ডারগ্রেড বলি বা বিভিন্ন জায়গায়। বাট আমরা যখন আসলে গ্র্যাজুয়েট লাইফে আসবো, আমরা আসলে স্কেলার ভেরিয়েবল খুবই কম দেখবো। আমরা বেসিক্যালি আসলে কাজ করবো ডাটা ম্যাট্রিক্স নিয়ে বা ভেক্টর নিয়ে। সো এই জিনিসগুলোর বেসিক আমাদের জন্য জানা খুবই দরকারি। সো এই কোর্সটার মধ্যে আমি দেখলাম যে আমার আসলে নিজেরও মনে ছিল না যে আমি এই কোর্সে আসলে এই জিনিসগুলো শিখছি, কারণ অফকোর্স শেখার সময় হয়তো অতটা ইম্পর্টেন্স দেই নাই। বাট এই কোর্সটাতে আসলে হচ্ছে একটা ম্যাট্রিক্স বা ভেক্টর আসলে তার বেসিক গুলো কি, অর্থাৎ বেসিস, অর্থোগোনালিটি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং আমি জানি যারা এখন আসলে গ্রাজুয়েট লাইফে আছে বা পার করতেছে, তারা জানে যে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট। সো এটা আসলে এখানে আসার পর বোঝা যায়। সো আমি সবাইকে বলবো যে যাদের এখনো চান্স আছে তারা এই কোর্সটা একটু মনোযোগ দিয়ে করার, আর যারা আসলে পরবর্তীতে গ্র্যাড স্টাডিতে আসতে চায় তারা যেন এই কোর্সটা আবার একটু রিভাইজ করে আসে, কারণ এই কোর্সটার ম্যাটেরিয়াল গুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোর্সটারই একটা ফলো আপ কোর্স হচ্ছে ম্যাথ 291, যেটাতে আসলে মেইনলি ভেক্টর এবং ম্যাট্রিক্স ক্যালকুলাস পড়ানো হয়। সো এই কোর্সটাও অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে ওই যেটা বললাম, আমরা এখন আর স্কেলার ভ্যারিয়েবলের ক্যালকুলাস নিয়ে কাজ করি না, আমরা ম্যাট্রিক্স ক্যালকুলাস নিয়ে কাজ করি। সো এই জিনিসগুলো আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। থার্ড যে কোর্সগুলোর কথা আমি বলতে চাই, যেটা আসলে আমাদের সময় ছিল না, সো এখনকার ব্যাচ গুলো হয়তো সেগুলো পাচ্ছে, সেটা হচ্ছে সিএসসি 295 এবং 296, যেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর থিওরিটিক্যাল কোর্স এবং অ্যাপ্লাইড কোর্স। সো আমি জানি যে এখানে হয়তো সি পড়ানো হয়, যেটা হয়তো তোমরা বাইরে আসলে হয়তো সি ইউজ করবে না, বাট স্টিল যে লজিক গুলো পড়ানো হয়, অর্থাৎ ডেটা টাইপস, অপারেটরস, অ্যারেস, ফাংশনস, ওগুলো আসলে কমন টু এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তুমি যদি আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো জানো, তুমি খুব দ্রুত অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক পড়তে পারবা। তো তুমি যদি আসলে সি এর এই জিনিসগুলো ভালো করে শিখে আসো, অফকোর্স তুমি যখন পাইথন বা অন্য সি প্লাস প্লাস এগুলোতে সুইচ করবা, তখন কিন্তু খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবা। সো আমার মনে হয় এটা একটা গুড অপরচুনিটিস এখনকার স্টুডেন্টদের জন্য, এবং আমি মনে করি এটা নেওয়া উচিত। আর লাস্ট যে দুইটা কোর্সের কথা আমি বলবো, এই দুইটা কোর্স আসলে বেসিক্যালি আইপি ডিপার্টমেন্টে অফার করা হয় না। এটা আসলে বেসিক্যালি সিএসসি ডিপার্টমেন্টের কোর্স, এবং এটা সিএসসি এর আই থিংক লেভেল 4 এ অফার করা হয়। বাট আমি স্টিল সাজেস্ট করবো যে আমাদের সবারই তো অনেক পরিচিত ছেলেপেলে থাকে সিএসসি তে, সো কোর্স ম্যাটেরিয়াল আসলে কালেক্ট করা খুব একটা বিষয় না। আমি এই দুইটা কোর্সের কোর্স ম্যাটেরিয়াল গো থ্রু করতেছিলাম কালকে, দেখলাম যে এই দুইটা আসলে ইন্ট্রোডাকশন অফ মেশিন লার্নিং হিসেবে বেশ ভালো কোর্স ম্যাটেরিয়াল। সো যারা আসতে চায় ভবিষ্যতে বাইরে, তারা তোমরা এই দুইটা কোর্স ম্যাটেরিয়াল চাইলে গো থ্রু করতে পারো। আমার মনে হয় ম্যাটেরিয়াল কালেক্ট করাটা খুব একটা কঠিন হবে না। সো আমার মনে হয় এই দুইটা কোর্স খুব ইউজফুল। আচ্ছা, এই স্লাইডে আমরা যেটা চেষ্টা করেছি বেসিক্যালি, সেটা হচ্ছে যে কিছু বই সাজেস্ট করার। অফকোর্স আমরা বলতেছি না যে সব বই আসলে পড়ে আসতে হবে তোমার গ্র্যাড স্টাডি করার আগে, বাট জাস্ট কিছু সাজেশন। কারণ আমরা অনেক সময় বাংলাদেশে বসে চিন্তা করি যে কোন বইটা পড়লে আমাদের জন্য এখন বেটার হবে, বা অনেকে চিন্তা করে আমার হয়তো লিনিয়ার অ্যালজেব্রা এখন আর করার টাইম নাই, বাট কোন বইগুলো পড়লে আমাদের মানে গ্র্যাড স্টাডিতে আসার আগে আমরা পড়তে পারি। তো এই জন্য আমরা কিছু বই সাজেস্ট করার চেষ্টা করেছি। সো ম্যাথমেটিক্স এর জন্য আমি আমি যেটা বলি যে অবশ্যই মানুষের লিনিয়ার অ্যালজেব্রা অনেক স্ট্রং হওয়া উচিত। যে একটা কোট আছে যে ইফ ইউর লিনিয়ার অ্যালজেব্রা ইজ গুড দেন এভরিথিং এলস উইল ফলো। সো আমি আবারও বলতেছি, লিনিয়ার অ্যালজেব্রা ইজ দ্য ফান্ডামেন্টাল অফ মেশিন লার্নিং। এবং তোমার মেশিন লার্নিং জানতে হইলে আসলে তার মানে এই না যে কিছু কোড করলেই হবে। কোড করার আগে সবার আগে জানতে হবে আসলে ম্যাথ, এবং সেটার জন্য ভালো লিনিয়ার অ্যালজেব্রা জানার মানে অবশ্যই উচিত। এবং যেটা আমরা হয়তো করতে পারিনি আমাদের সময়, যেটা আমাদের গ্র্যাড স্টাডিতে এসে করতে হয়েছে। তো আমি আশা করব যে যারা এখনো আন্ডারগ্রেডে আসো, যাদের সময় আছে, তারা লিনিয়ার অ্যালজেব্রা ভালো করে আবার শিখার বা রিভাইজ করার। আমি এখানে 3টা লিনিয়ার অ্যালজেব্রা বই সাজেস্ট করেছি। ফার্স্ট ওয়ান যেটা গিলবার্ট স্ট্র্যাং এর, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেভেলের একটা বই, যেটা হচ্ছে এখানকার আন্ডারগ্রেডে কভার করে, এবং এটা মনে হয় সবার জন্য খুব ইজি হবে গ্র্যাব করা। তো যার এখনো কোনো কনসেপ্ট নাই, তারা এই বইটা ফলো করতে পারে। পরের দুইটা বই হচ্ছে একটু মিড বা অ্যাডভান্স লেভেলের জন্য, যারা হচ্ছে একবার লিনিয়ার অ্যালজেব্রা পড়ে ফেলছো এবং কনফিডেন্ট, তারা হচ্ছে গ্র্যাড স্টাডিতে আসার আগে এই দুইটা বইয়ের যেকোনো একটা পড়তে পারো। আর সেকেন্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং মেশিন লার্নিং, যেটা সেকেন্ড, সেটার জন্য আমি 3টা বইয়ের কথা এখানে লিখেছি। ফার্স্ট দুইটা বই আসলে খুবই বেসিক প্রবাবিলিটি বই। দ্য ফার্স্ট ওয়ান যেটা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, এটা আসলে এখানে গ্র্যাড স্টাডিতে আসলে ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয় প্রায় সব ইউনিভার্সিটিতেই। সো এটা তোমরা চাইলে গ্র্যাড স্টাডিতে আসার আগে পড়তে পারো। এবং সেকেন্ড বইটা আসলে খুব ইন্ট্রোডাক্টরি লেভেলের। আমি জানি যে আইপি তে মনে হয় এখনো ওয়ালপোলের বইটা পড়ানো হয়।
ওয়ালপলের বইটাও স্টিল গুড, বাট শেলডন রসের বইটা আসলে এখানে আন্ডারগ্রেডে অনেক সময় সাজেস্ট করে। এই দুইটা বই ইন্ট্রোডাক্টরি লেভেলের, যে কারোই আসলে পড়লে বুঝার কথা। আর থার্ড যে বইটা, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা হচ্ছে শুধুমাত্র মেশিন লার্নিং বিষয়ক জিনিসগুলো কভার করা হয়েছে। সো কেউ যদি গ্র্যাড স্টাডিতে আসার আগে মেশিন লার্নিং সম্বন্ধে একটু ধারণা পেতে যায় যে কিভাবে জিনিসগুলো কাজ করে, তাহলে এই বইটা আমি তাদেরকে সাজেস্ট করবো। আচ্ছা, এরপর আমরা ওয়ার এর বই সম্পর্কে বলবো। তার আগে আমি একটু ক্লিয়ার করি যে আসলে এই বইগুলো জাস্ট ফর আমাদের যদি পার্টিকুলার কোনো এরিয়াতে একটু কনফিউশন থাকে, আমরা যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, তখন যেন আমরা কোনো একটা রেফারেন্স পাই, সেজন্য দেয়া। ইটস নট লাইক দ্যাট আমাদের এই বইগুলো সব পড়তে হবে। আমি নিজেও আন্ডারগ্রেডের স্টুডেন্ট ছিলাম, এই সময়টা পার করছি। এটা যে আসলে খুব একটা ফিজিবল কিছু না, সেটাও আমরা বুঝি যে সবগুলো বই এখন আসলে পড়া। জাস্ট ওই যে আমরা যখন প্রথম দিকে বলছি যে কিছু কনসেপ্ট আমাদের খুব ভালো করে ক্লিয়ার থাকা লাগবে। ম্যাথের হতে পারে, সেটা স্ট্যাটিস্টিক্স এর হতে পারে, বা মানে প্রবাবিলিটি রিলেটেড হতে পারে। তখন হচ্ছে যেন আমরা সেই কোয়েশ্চেন গুলা বা একটু ডিটেইলে লেখা থাকলে কোন বইগুলাতে আমরা খুঁজবো, সেটার জন্য এই বইগুলা সাজেস্ট করা। ওয়ার এর ক্ষেত্রে ফার্স্ট বইটা আমাদেরকে পড়ানো হয় আইপি তে। সো আই থিংক দিস ইজ গুড বিগিনার্স দের জন্য। ওটা খুব সুন্দর, ওয়েল রিটেন একটা বুক। আমরা যদি আসলে বই পড়ি, নট জাস্ট দ্য ম্যাথ, বই পড়লে আমার মনে হয় মোটামুটি বোঝা যায়। বাট সেকেন্ড বইটা ইটস ভেরি, আই মিন নট ভেরি অ্যাডভান্সড ওয়ান। আমি বলবো যে এখানে আসলে মাস্টার্স বা পিএইচডি তে এই বইটা পড়ানো হয় ওয়ার এর জন্য। এই বইটা একটু ডেফিনেটলি একটু ডিফিকাল্টলি রিটেন, কিন্তু ওই যে যেটা বললাম যে আমরা যদি কনসেপ্ট, যেমন লিনিয়ার প্রোগ্রামিং শুধু আমরা জানি যে সিমপ্লেক্স করতে হয়, এই টেবিল থেকে এই টেবিলে আসতে হবে, আমরা জাস্ট কম্পিউট করতেছি। বাট আমি আসলে কেনই কাজটা করতেছি সেটা যদি কারো একটু জানার ইচ্ছা হয়, বা যদি ওই ধরনের কিউরিওসিটি কাজ করে, তখন আমরা আসলে সেকেন্ড বইটা থেকে কিছুটা রেফারেন্স পেতে পারি। সব টপিক ডেফিনেটলি না, লিনিয়ার প্রোগ্রামিং এর টপিকটা হতে পারে, বা ইন্টিজার প্রোগ্রামিং এর টপিকটা হতে পারে। ভেরি মানে ফিউ কিছু টপিক আমরা হয়তো ওই বইটা থেকে একটু করে দেখতে পারি যদি ক্লিয়ার হওয়ার জন্য। এছাড়া অনলাইনে যদি কেউ আমরা সার্চ দিয়ে কোনো আর্টিকেল থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, দ্যাটস ফাইন টু। আচ্ছা, আচ্ছা, এই স্লাইডটাতে বেসিক্যালি আমরা কিছু ইউজফুল রিসোর্সের লিংক দেওয়ার চেষ্টা করেছি। সো এখানে যেগুলো হচ্ছে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর জন্য হেল্পফুল হবে। ফার্স্ট যে লিংকটা আছে সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের লিংক, যেটাকে বলা হয় 3 Blue 1 Brown। এই চ্যানেলটা আমি জানি হয়তো তোমাদের মধ্যে অনেকে এর ভিডিও অবশ্যই দেখার কথা কোনো না কোনো সময়। এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা বা ম্যাথমেটিক্স বা মেশিন লার্নিং রিলেটেড যে সমস্ত বেসিক কনসেপ্ট আছে সেটার জন্য অনেক ভালো। এখানে অনেক সুন্দর করে এক্সপ্লেইন করা থাকে ভিডিওগুলো। সো কারো যদি কোনো ইন্ট্রোডাক্টরি কনসেপ্টের প্রবলেম থাকে, তোমরা এই চ্যানেলটাতে যাইতে পারো। এবং এমনিতে এই চ্যানেলটা খুবই ফান, এখানে ম্যাথমেটিক্স এর অনেক প্রবলেম নিয়ে আলোচনা করা হয় এবং জিনিসগুলো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। আর বাকি যে সাইট গুলো আছে এগুলো সবই হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড ওয়েবসাইট, এগুলো আমরা দুইজন পার্সোনালি ফলো করি। সো এগুলো হচ্ছে কাইন্ড অফ একটা ব্লগ টাইপ। সো এখানে মানে বিভিন্ন ক্যাটাগরির আর্টিকেল আছে, অর্থাৎ একদম ইজি লেভেল থেকে একদম ডিফিকাল্ট লেভেল পর্যন্ত, এবং সো একদম অ্যাপ্লাইড নলেজ থেকে থিওরিটিক্যাল নলেজ পর্যন্ত। সো তোমরা যদি জাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখো, এবং এগুলো বেশিরভাগই ফ্রি, সো ওগুলো যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আসলে তোমরা জানতে পারবে কখন কি আর্টিকেল আসতেছে, জাস্ট তোমার মেইলে চলে আসবে, এবং যদি কোনো ইন্টারেস্টিং টপিক পাও তোমরা সেটা পড়তে পারবে। এবং অনেক সময় এখানে অনেক ডিফিকাল্ট টপিক অনেক সুন্দর করে এক্সপ্লেইন করা থাকে। সো আমি সাজেস্ট করবো যে এই ওয়েবসাইট গুলো তোমরা গো থ্রু করতে পারো যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকে। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমাদের একটা কোয়েশ্চেন ছিল, আমি সেই কোয়েশ্চেনটা একটু অ্যান্সার করে আসতে চাই। ফাহিম ফয়সাল রওনা কোয়েশ্চেন করছে যে ক্যান উই ইন্টিগ্রেট সাপ্লাই চেইন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সায়েন্স, ইভেন ইফ ইটস পসিবল হাউ শুড আই অ্যাপ্রোচ? ওকে, আমি এই ব্যাপারে আসলে যেটা প্রথমে সেটা বলতে পারবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা ডেটা সায়েন্স, এগুলো আসলে এক ধরনের মেথডস। ইট ক্যান বি অ্যাপ্লাইড টু এনি ফিল্ড বেসড অন আওয়ার ডোমেইন এক্সপার্টিস। যে কোনো ফিল্ডে আসলে অ্যাপ্লাই করা যাবে। এখন যেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে, এবং আমার মনে হয় যে তোমার মানে এখন হয়তো আমাদের সাপ্লাই চেইনে ইন্টারেস্ট আছে, আমরা সাপ্লাই চেইনে কাজ করতে চাচ্ছি, এই জন্য তোমার এই কোয়েশ্চেনটা মাথায় আসছে। বাট যখন তুমি হায়ার স্টাডিজ করতে আসবা, তখন ডিপেন্ডিং অন সিচুয়েশন আসলে অনেক কিছু চেঞ্জ হয়। সো এইভাবে আসলে আমিও যেমন যখন আসতে চাইছিলাম, তখন আমি ভাবছি আমি কোয়ালিটি কন্ট্রোল চার্টের উপর কাজ করবো। সেই জিনিসগুলো আসলে চেঞ্জ হবে, এটা আমি বলে নিচ্ছি। তারপর আমি তোমার কোয়েশ্চেনে অ্যান্সার দিতে চাচ্ছি এভাবে, তোমার বা আপনার, আমি আসলে শিওর না, এনিওয়েজ, যে সাপ্লাই চেইন আসলে অনেক ভাস্ট একটা জায়গা। ফর এক্সাম্পল, আমি যতটুকু নলেজ রাখি, সাপ্লাই চেইনে অনেকগুলো সেকশন থাকে, যেমন ওয়্যার হাউস থাকতে পারে, লজিস্টিক্স থাকতে পারে। তো ওই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের প্রবলেমটা কি। আমরা যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে চাই,
থাকে, আমরা যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে চাই, যেমন এক্সিস্টিং সেই প্রবলেমটাতে আমাদেরকে আসলে এমন কোন ইনফরমেশন আছে যেটা আমাদেরকে হেল্প করতে পারে এই প্রবলেমটাকে ইজিয়ার ওয়েতে অ্যাড্রেস করার জন্য। ফর এক্সাম্পল, আমি ওয়্যার হাউস ডিজাইন করবো, আমার ওয়্যার হাউসের কারেন্ট ডিজাইন যেটা, সেই ডিজাইনটা থেকে আমি ইমপ্রুভ করতে চাচ্ছি। এটা একটা জাস্ট আমি খুবই ভেরি বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমার যখন এই ডিজাইন করতে হবে, আমার জানতে হবে যে আমার কোন প্রোডাক্টটা হচ্ছে সামনে রাখতে হবে বা কোন প্রোডাক্টটা পেছনে রাখতে হবে, ফরেক্স না। তো এই যে সামনে পেছনে রাখার জন্য আমার হয়তো কোন প্রোডাক্টের ডিমান্ড কখন বা কোন প্রোডাক্টের রিপ্লেনিশমেন্ট কখন করা দরকার সেগুলো সম্পর্কে জানতে হবে। তো এই ইনফরমেশন গুলো আমাদের কাছে কিন্তু সাধারণত ডেটা থাকে ইউজুয়ালি, যে কোনটা আসলে কখন তোমার ওয়্যারহাউস থেকে বের হচ্ছে, কোনটা কখন হচ্ছে তোমার আবার রিপ্লেনিশ করা হচ্ছে। তো এই যে ডেটা ইনফরমেশনটা, আমি জানি না বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো আসলে কতটা ইউজ করা যায় এই ডেটাগুলা, বা ডেফিনেটলি এখানে এই ডেটাগুলো খুব সুন্দরভাবে মানে ডকুমেন্ট করা থাকে। সেই ডেটাগুলো থেকে আমরা ইউজ করে ডেটা সায়েন্সের অনেক কিছু প্রেডিকশন করতে পারি। সেই প্রেডিকশন গুলো আমরা ইউজ করে হচ্ছে হয়তো ডিজাইনে। আমি বলতে চাচ্ছি যে সাপ্লাই চেইনের কোন একটা পার্টিকুলার প্রবলেমে আমাদেরকে দেখতে হবে যে অ্যাভেলেবল ডেটার মাধ্যমে আমরা আসলে কোনো প্যারামিটার বের করতে পারি কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ডিরেক্ট কাজ করি না, সো আমি এটা সম্পর্কে অতটা বলতে পারবো না। ইমতিয়াজ যদি কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে চায়। সো আমাদের দেখতে হবে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে একটা বিশাল সেক্টর, এবং এর মধ্যে আসলে মেশিন লার্নিং একটা অংশ, ঠিক আছে? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আসলে অনেক কিছুই বোঝায়, রাইট? সো আমি জানি না যে এখন আমরা নর্মালি বাংলাদেশে থাকলে, বাংলাদেশে যখন আমি আন্ডারগ্রেডে ছিলাম তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমি যেটা বুঝতাম যে আমাদের কোনো একটা প্রবলেম আছে, দেন আমি এটার মধ্যে জেনেটিক অ্যালগরিদম অথবা সিমুলেটেড অ্যানালিং চালাই দিব, দেন তাইলেই আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে গেল। তো এটা আসলে ছিল আমার কনসেপ্ট বুয়েটে আন্ডারগ্রেডে, বাট এটা আসলে খুবই রং একটা কনসেপ্ট। এবং সো আমাদের আসলে আমরা অনেক সময় অনেক বেশি ফোকাস করি আসলে আমরা কি দিয়ে জিনিসটা সলভ করবো, ঠিক আছে? যে আমাদের একটা প্রবলেম আছে, আমি হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালাই দিলাম, দেন আমার সলভ হয়ে গেল। তো জিনিসটা আসলে খুবই রং একটা কনসেপ্ট। সো আমাদেরকে আসলে মেইনলি ফোকাস করতে হবে যে আমি যে ডেটা কালেক্ট করতেছি সেই ডেটাটা আসলে প্রপারলি ক্লিনিং করা হয়েছে কিনা, সেই ডেটার ভিজুয়ালাইজেশন করা হয়েছে কিনা, এবং কেন আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করবো। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে এখানে অনেক কিছু বোঝায়, কারণ আমাদের অপটিমাইজেশনের মধ্যে অনেকগুলো সেক্টর আছে। যে আমরা কখনো অপটিমাইজেশনটা হচ্ছে একদম ইউজুয়াল অ্যালগোরিদম দিয়ে সলভ করতে পারি, অথবা আমরা হচ্ছে হিউরিস্টিক দিয়ে সলভ করতে পারি, যেটা আসলে কোনো রুল ফলো করে না। তো নর্মালি আমরা আমরা বুয়েটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমরা কোনো একটা হিউরিস্টিক অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যেটা হয়তো আমাকে লোকাল অপটিমা দিবে, ঠিক আছে? সো বেসিক্যালি ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি, আসলে হ্যাঁ, আমাদের কোনো একটা প্রবলেম থাকলে আমরা তো আসলে যে কোনো কিছু অ্যাপ্লাই করতেই পারি, এবং এই জিনিসটা আসলে খুবই সোজা। আমরা যে কোনো একটা সফটওয়্যারে দিলে আসলে সে আমাদেরকে সেটা সলভ করে দিতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে নলেজ আমরা এখানে আসলে কোথায় কন্ট্রিবিউট করতেছি, এটা তো আসলে যে কেউই করতে পারবে, তাই না? যে আমার কাছে যদি প্রবলেমটা থাকে, আমি একটু ম্যাট ল্যাবে যাবো, আমি একটা টুল বক্স বাই করবো, দেন আমি আমার জিনিসটা অ্যাপ্লাই করে দেবো। কিন্তু জিনিসটা কিন্তু এখানে কিন্তু আমাদের রিসার্চের জায়গাটা না। আমাদের রিসার্চের জায়গাটা হচ্ছে আমরা যখন প্রবলেমটা আসলে সলভ করার জন্য যে ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করতেছে, আমাদের কিন্তু একটা মডেল ডেভেলপ করতে হবে, যেটার মধ্যে হয়তো 30টা ইকুয়েশন থাকবে, 30টা কনস্ট্যান্ট থাকবে, কিছু ভ্যারিয়েবল অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমাদের ইনপুটের জায়গা, যে আমরা এই জিনিসটা ডেভেলপ করলাম। দেন সেকেন্ড, আমাদের যে ইনপুটের জায়গাটা আই ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা হচ্ছে আমি এটা কোন অপটিমাইজেশন অ্যালগরিদমের মাধ্যমে সলভ করবো এবং কেন আমি আসলে এটা সলভ করবো। হইতে পারে যে আমাদের এর থেকে অনেক ভালো উপায় আছে বা সহজ উপায় আছে, আমি কেন আসলে সেটা নিচ্ছি না। আমি যদি একটা পার্টিকুলার উপায় নিই, সেটা আসলে আমি কেন নিচ্ছি। এবং আমি যদি কোনো একটা হিউরিস্টিক অ্যাপ্লাই করি, সেটা কি আসলে আমি কোনো ইমপ্রুভমেন্ট করতে পারবো। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আসলে এডিশনের জায়গা, ঠিক আছে? আর যদি আমরা বলি যে এটা আমরা ডেটা সায়েন্সে আসলে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি একটু যদি খেয়াল করো, আইপি বডি অফ নলেজের প্রত্যেকটা জায়গায় আসলে ডেটা সায়েন্স অ্যাপ্লাই করা যায়। তো সাপ্লাই চেইনও এর বাইরে না। প্রতিটা জায়গাতেই আমাদের ডাটা আছে, অ্যাভেলেবল ডেটা। সেই ডেটাটা আমরা প্রপার ওয়েতে ক্লিনজিং করে আমরা সেই ডেটাটাকে আমরা যে কোনো অ্যালগরিদমের মাধ্যমে সলভ করে আমরা কিছু ডিসিশন অপটিমাইজ ওয়েতে নিতেই পারি, হ্যাঁ? সো সেটা আসলে যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা সাপ্লাই চেইনও হতে পারে বা সাপ্লাই চেইন নাও হতে পারে। সো আমি যেটা বলবো যে আমরা যখন বাংলাদেশ থেকে আসার আগে অনেক অনেক আসলে কি বলবো এটাকে, আমরা চিন্তা করি যে একটা পার্টিকুলার জায়গায় আমি রিসার্চ করবো। যেমন আমি আমার নিজের কথা বলি, আমার মাস্টার্স এর কাজ ছিল বেসিক্যালি সাপ্লাই চেইন ডিসরাপশন ম্যানেজমেন্ট নিয়ে। সো আমি এই বিষয়ে কাজ করি, এবং আমার কাছে ছিল অনেকটা একটা মডেল ডেভেলপ করার পর আমরা হচ্ছে মার্কভ চেইন ইউজ করে আমি সলভ করি। সো আমি যখন অ্যাপ্লাই করি, অবভিয়াসলি আমি সব জায়গায় লিখি যে আমি আসলে সাপ্লাই চেইনে কাজ করতে চাই, কারণ অফকোর্স আই ওয়াজ ইন মোর কমফোর্টেবল, ওকে? বাট এখানে আসার পর দেখলাম যে জিনিসটা আসলে অনেক ওয়াইড। আমাদের আসলে এরকম কোন একটা সেক্টর কাইন্ড অফ লিমিটেড করা উচিত না যে আমরা সাপ্লাই চেইনেই কাজ করব বা এই লাইনে কাজ করব, কারণ ডেটা সায়েন্সের যে অ্যাপ্লিকেশনটা এটা আসলে একটা খুবই ওয়াইড একটা ফিল্ড। সো আমাদের উচিত একটা জেনারেল কনসেপ্টে কাজ করা, যেটা আমরা আসলে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। বাট হ্যাঁ, আমরা যদি তারপর কোন একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করি রিসার্চার হিসেবে, যে ইন্ডাস্ট্রি আসলে সাপ্লাই চেইন নিয়ে কাজ করে এবং সাপ্লাই চেইনের প্রবলেম নিয়ে কাজ করে, অফকোর্স সেখানে আমরা আমাদের নলেজটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো।
সো আমরা শেখার সময় অনেক ওয়াইডলি শিখবো, এবং শিক্ষার পর আমরা অবশ্যই একটা ডোমেইন সিলেক্ট করে সেখানে অ্যাপ্লাই করতেই পারি। সো ইন জিস্ট হচ্ছে তোমার আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে আমরা সাপ্লাই চেইন ইন্টিগ্রেট করতে পারি, বিকজ এটা আইএন ডোমেইন এক্সপার্টের মধ্যে পড়ে। আর এটা কিভাবে পসিবল, কিভাবে অ্যাপ্রোচ করবো, এটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করতেছে। আমরা যে প্রবলেমটা সলভ করব, সেই প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে যে জিনিসটা ইউজ করা দরকার, তখন আমরা হচ্ছে সেভাবে সেটা রিলেভেন্ট ডেটা আমরা সার্চ করতে পারি যদি প্রয়োজন হয়। ইটস নট লাইক দ্যাট আই হ্যাভ টু ইউজ ডেটা সায়েন্স। ইফ ইউ ডোন্ট নিড, যদি তোমার আমাদের অন্য কোনো নলেজ দিয়ে আমরা এটা সলভ করতে পারি, দ্যাটস ফাইন। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকটা চলে যাই। যদি তারপর এটার পরে কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে যে কেউ লিখতে পারো, অথবা ইভেন ডিরেক্ট কোয়েশ্চেনও করতে পারো আনমিউট করে। তা আমাদের পরের, আমরা ফার্স্ট টপিকটা একটু বেশি সময় কভার করছি, যেহেতু আমরা আসলে চাচ্ছিলাম এখন আমাদের যেই মানে আইপি কোর্সগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করা যায়। এরপর এগুলো একটু কম্পারেটিভলি ফার্স্ট অনেক শর্টই থাকবে। যে আমরা আসলে কিভাবে আমাদের অ্যাডমিশনটাকে নেভিগেট করবো। লাইক ফার্স্ট অফ অল আমাদেরকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, দেন আমাদেরকে প্রফেসর সিলেক্ট করতে হবে বা শর্ট লিস্ট করতে হবে। তো এই জিনিসটা আমরা যদি এই তিনটা এরিয়া মাথায় রাখি, তাহলে আসলে আমরা কিভাবে নিজেদেরকে নেভিগেট করতে পারি অ্যাডমিশন প্রসেসে। ওকে, ওকে, ইউনিভার্সিটি সিলেকশনে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে র্যাঙ্কিং। আমরা আমরা একটু র্যাঙ্কিংটা দেখি, যে র্যাঙ্কিং যদি আমরা নর্থ আমেরিকা বেস ইউনিভার্সিটি বা ইউএস বেস ইউনিভার্সিটিতে আসতে চাই, আমাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ইউজ নিউজ দেখা। ইউজ নিউজে গ্র্যাড স্কুলের র্যাঙ্কিং থাকে। তো সবচেয়ে কারেন্টটা হয়তো ওই মুহূর্তে তোমার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ মাত্র পাবলিশ হওয়ার পরে ওটা হয়তো এখনো ওটার অ্যাভেলেবল যদি না থাকে, বাট তার আগের বছরগুলো সবসময় সাধারণত হায়ার স্টাডি অ্যাব্রড গ্রুপে আপলোড করা থাকে, আমরা সেখান থেকে দেখতে পারি। তো এই র্যাঙ্কিংটা জাস্ট আমাদেরকে একটা আইডিয়া দিবে যে যেমন আমরা আই এবং ওভারঅল ইঞ্জিনিয়ারিং দুইটা র্যাঙ্কিং এ দেখবো, আইডিয়া দিবে যে আসলে কোন স্কুলগুলো আসলে আমাদেরকে টার্গেট করা উচিত। তবে টার্গেট করার সময় আসলে ডিপেন্ড করে তো আমাদের নিজেদের প্রোফাইল, তোমাদের সিজিপিএ, জিআরই, অনেকগুলো স্কোরের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় যে আমরা যদি একটা মিক্স অফ স্কুল কভার করি, এটা হল আমাদের জন্য চান্সটা অনেক বাড়ে। ইটস নট লাইক দ্যাট আমার প্রোফাইল খুব ভালো, আমি টপ 10, হুইচ ইজ গুড। আমি যদি খুব অ্যাগ্রেসিভ চয়েস করি, দ্যাটস ফাইন। বাট আমাদের দুইজনের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা যেভাবে আসলে অ্যাপ্রোচটা করছিলাম, আমরা কিছু ক্যাটাগরি করে নিয়েছিলাম, যে টপ 10 থেকে আমরা কয়েকটা অ্যাপ্লাই করবো, একটু মিডল থেকে করতে পারি, বা তারপর থেকে কিছু করতে পারি। এটা আমাদেরকে কেন হেল্প করে? হতে পারে আমার প্রোফাইল খুব ভালো, কিন্তু আসলে রিয়েল লাইফ সিনারিও আসলে কখন কি হবে সেটা বলা যায় না। আর অ্যাডমিশন তো আসলে শুধু অ্যাডমিশন না, আমাদের ফান্ডিংও পেতে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমি যে স্কুলে অ্যাপ্লাই করতেছি এক্স্যাক্টলি ওই ইয়ারে ফান্ডিং ওই অপরচুনিটিটা ভালো না, বা ওই ইউনিভার্সিটিতে আমার আসলে প্রফেসর ম্যাচ করে নাই, বা কোন একটা প্রফেসরকে আমি হয়তো ওভাবে কনভিন্স করতে পারি না কাজ করার জন্য। সো এটা হতেই পারে, দেয়ার আর লট অফ আনসার্টেনিটিস ডিউরিং দিস অ্যাডমিশন প্রসেস। তো আমার মনে হয় যে আমরা যদি মিক্স অফ স্কুলগুলোকে আমরা টার্গেট করি, তাহলে আমাদের চান্স আসলে বাড়বে। আর হচ্ছে রাইট, আমার মনে হয় যে যেটা করা উচিত সবসময়, যে যদি আমাদের 30 আমরা যদি টার্গেট করি, অবশ্যই যার যার প্যাকেজ, যার যার যে ক্রেডেনশিয়াল সেটা অনুসারে আমরা সিলেক্ট করব। বাট সিলেক্ট করার সময় আমরা করতে পারি যে আমার ক্রেডেনশিয়াল অনুসারে যদি আমার প্রোফাইল আসলে খুব ভালো হয়, তাহলে আমি প্রথম 10টা থেকে হয়তো 3টা বা 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, দেন পরের 10টা থেকে আমি 2-3টা করলাম, দেন তারপরের 10টা থেকে 2-1টা করলাম। আর যদি আমার প্রোফাইল একটু মিড ক্যাটাগরি হয়, আমি হয়তো একটা অ্যাপ্লাই করলাম ফার্স্ট 10 এর মধ্যে, দেন আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়াইলাম। তো সবসময় আমরা ডিফারেন্ট পুল থেকে আসলে সিলেক্ট করার চেষ্টা করবো স্কুলগুলো, প্লাস আমরা লোকেশন বা এইসব জিনিসগুলো দেখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা লাস্ট ইয়ার যে পুল, অ্যাপ্লিকেশন পুল, তাদের স্কোরটা আমরা জানার চেষ্টা করতে পারি, কারণ প্রত্যেকটা স্কুলই সাধারণত একটা জিআরই কোয়ান্টিটেটিভ স্কোরের একটা কাট অফ থাকে, যেটা হয়তো সবসময় থাকে না। ইউএস নিউজে মাঝে মধ্যে দেওয়া থাকে, বাট এটা সবসময় আপডেটেড না আসলে, কারণ ইউএস নিউজে যে কাট অফটা থাকে সেটা আসলে ওভারঅল ইঞ্জিনিয়ারিং এর। আমরা যদি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছি সেই ডিপার্টমেন্টের গ্র্যাড কোঅর্ডিনেটরকে মেইল করি, মাঝে মধ্যে তাদের কাছে কিছু ডেটা থাকে যে জিআরই লাস্ট ইয়ারের জিআরই পুলের কাট অফটা কিরকম ছিল, সেখান থেকে আমরা একটা অ্যাজিউম করতে পারি যে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার চান্সটা কতটুকু। অফকোর্স কারো যদি প্রোফাইল খুব ভালো হয়, অনেক সময় প্রফেসর সেই কাট অফ না থাকার পরও তাকে নিতে পারে, বাট নর্মালি স্কুলগুলা একটা জিআরই কাট অফ মেনটেন করে, যেটা আসলে যেটার বাইরে তারা আসলে নিতে চায় না। আর
ফোর্থ আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের আইপি যারা অ্যালুমনাই তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে, অলরেডি তারা পিএইচডি করতেছে বা ওই ইউনিভার্সিটি থেকে হয়তো তারা পিএইচডি করছিল। সো আমরা যদি একটু খোঁজ রাখি যে কারা আসলে কোন ইউনিভার্সিটিতে আছে। কিছুদিন আগে মনে হয় রশিদ আনজুম একটা ডকুমেন্ট করছে আইপি গ্রুপে, যেটা খুব হেল্পফুল যে কে কোন ইউনিভার্সিটিতে আসলে আমাদের অ্যালুমনাইরা আছে। সো এটা খুব হেল্পফুল। আমরা যেন অ্যাপ্লাই করার আগে এই ডকুমেন্টটা একটু গ্রো থ্রু করি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করি, কারণ তারা কিন্তু আসলে মোটামুটি একটু বেটার আমাদেরকে এস্টিমেট দিতে পারে যে কারেন্ট ফান্ডিং সিচুয়েশনটা সেখানে কেমন। কারণ অনেক স্কুলই হয়তো অনেক বড় স্কুল বা অনেক বড় ডিপার্টমেন্ট, হয়তো ওই সময় কারেন্টলি ফান্ডিং নাই, বা তুমি যে প্রফেসরকে চাচ্ছ তার ফান্ডিং হয়তো ওই সময় নাই। সো সেক্ষেত্রে আসলে খামাকে অ্যাপ্লাই করার দরকার দেখি না, যদি তুমি শিওর ইনফরমেশন পাওয়া যায় সেখানে আসলে ফান্ড নাই, তুমি হয়তো সেই টাকাটা দিয়ে অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সো আমার মনে হয় এই রিয়েল টাইম ইনফরমেশনটা অ্যাক্সেস করা যেতে পারে। আরেকটা জিনিস আমি বলবো যে আমরা যখন ইউনিভার্সিটি চুজ করি, মানে এটা খুবই আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট যে আমাদের অ্যালামনিরা যে ইউনিভার্সিটিতে গুলো আছে সেগুলোতে আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারি, হুইচ ইজ গুড। কারণ হচ্ছে যে আমরা অ্যালামনিরা যখন থাকে তখন বুয়েট সম্পর্কে প্রফেসররা জানে, অ্যালামনিদের পারফরমেন্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়, এবং মোস্ট অফ দ্য কেসে আমি খেয়াল করছি যে আমাদের অ্যালামনিদের পারফরমেন্স বেশ ভালোই। সো এটা একটা ভালো ওয়ে হতে পারে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে ওই যে ইমতিয়াজ যেটা বললো, আমাদেরকে একটু অ্যালামনিদেরকে কন্ট্যাক্ট করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যেমন 2015-এ ফর এক্সাম্পল এই ডিপার্টমেন্টে 4-5 জন গ্রাজুয়েট স্টুডেন্ট নেওয়া হয়েছে, বা 2016 হয়তো একজনও নেওয়া হবে না। এর রিজনটা হচ্ছে যে একটা প্রফেসর যখন এখানে আসলে ফান্ড পায়, তারা কোন একটা এনএসএফ বা কোন একটা প্রজেক্ট প্রপোজালের যখন গ্র্যান্ট গুলা পায়, ওই সময় তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে 3 জন বা 4 জন গ্রাজুয়েট স্টুডেন্ট হায়ার করতে হবে। তো একটা প্রজেক্ট অনেক সময় 4 বছর, 3 বছর, 5 বছর রান করে। তো সে যখন মানে ভালো একটা পুল পেয়ে যায় বা তার যখন হায়ারিংটা হয়ে যায়, নেক্সট ইয়ারে হয়তো ওই এক্সাক্ট প্রফেসরের হয়তো ফান্ড নাই, সে হয়তো নিতে পারবে না। সো অ্যালামনিদের সাথে একটু কন্ট্যাক্ট করলে যেটা হয় যে অ্যালামনিরা তো আসলে ডিপার্টমেন্টে ঘোরাফেরা করে এবং ওয়েবসাইট গুলো সম্পর্কে ভালো জানে যে কোন প্রফেসর ফান্ড পাচ্ছে, গ্র্যান্ট পাচ্ছে, তখন ওই ইনফরমেশনটা দিতে পারে। সো আমরা অবভিয়াসলি অ্যালামনিরা যেসব ইউনিভার্সিটি আছে সেগুলো সিলেক্ট করবো বা ওগুলো আমাদের মাথায় থাকবে, বাট এট দ্য সেম টাইম আমরা একটু কমিউনিকেট করবো যে রিয়েল টাইম ফান্ডিং সিচুয়েশনটা কি। এই যে কম্বিনেশনটা আমাদেরকে আসলে হেল্প করবে যে আমাদের চান্স কতটা বাড়বে আর কি অ্যাডমিশনে। রাইট। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিশন পাওয়ার পরে, সেটা হচ্ছে প্রফেসর সিলেকশন। সো কারো কারো ক্ষেত্রে আসলে প্রফেসর যখন একটা ইউনিভার্সিটি হায়ার করে, এটা সাধারণত দুই ভাবে হায়ার করে। একটা হইতে পারে যে তোমাকে অ্যাডমিশনের সাথে টি অফার করলো, সেক্ষেত্রে টি অফার করলে নর্মালি যেটা হয়, মানুষ ইউনিভার্সিটিতে আসে, আসার পর 1 বছর বা টি হিসেবে কাজ করে, দেন তাকে একটা প্রফেসর সিলেক্ট করতে হয়। সো এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে তোমাকে প্রথম থেকে যদি আরএ হিসেবে কেউ হায়ার করে। সো দুইটা অপশন। সো যে অপশনই তোমাকে হায়ার করুক না কেন, তোমাকে কিন্তু আলটিমেটলি তোমার একটা প্রফেসর সিলেক্ট করতে হবে। সো প্রফেসর সিলেকশনটা একটা ইম্পর্টেন্ট স্টেপ গ্র্যাড স্টাডিতে। সো আমরা এখানে কিছু পয়েন্ট দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে কি জিনিসগুলো মাথায় রেখে আসলে প্রফেসর সিলেক্ট করা উচিত। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রফেসরের কারেন্ট রিসার্চ অ্যাক্টিভিটি। কারেন্ট রিসার্চের উপর আমরা ফোকাস করতেছি, কারণটা হচ্ছে এই, অনেক সময় দেখা যায় যে অনেক নামজাদা প্রফেসর, বাট সে হয়তো এখন ডিপার্টমেন্ট হেড বা সে এখন ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েট অ্যাডভাইজার, অর্থাৎ মোট কথা একটা খুব ভালো ম্যানেজারিয়াল রোলে আছে। তো তার এখন আসলে ওইভাবে রিসার্চ করার টাইম নাই। সো সে হয়তো গত 2-3 বছর ধরে আসলে রিসার্চে অ্যাক্টিভ না, বা আরো বেশি সময় ধরে। তো তুমি তার কাছে অ্যাপ্লাই করতেই পারো এবং সেও জাস্ট একটা পিএইচডি স্টুডেন্ট নেওয়ার জন্য তোমাকে নিতে পারে, কিন্তু সে হয়তো আসলে তোমাকে কোনো টাইম দিতে পারবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো যে তার আসলে রিসেন্ট অ্যাক্টিভিটিতে কি, বা সে রিসেন্ট 6-7 মাসের মধ্যে পেপার পাবলিশ করছে কিনা, বাট এবং তার রিসেন্ট কতগুলো পিএইচডি স্টুডেন্ট আছে, বা সে রিসেন্টলি কনফারেন্সে কিরকম প্রেজেন্ট করতেছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে দ্য প্লেসমেন্ট অফ হিজ পাস্ট স্টুডেন্টস, অর্থাৎ হচ্ছে যে তার ল্যাবে আসলে আগে যারা কাজ করছে তারা আসলে এখন জবে কে কোথায় আছে, অর্থাৎ তাদের পজিশন গুলা কি, তারা কি আসলে ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করতেছে নাকি তারা আসলে একাডেমিকে বেশি কাজ করতেছে, বা তারা কোন ধরনের ইন্ডাস্ট্রি গুলোতে যাচ্ছে। এই জিনিসটা একটু দেখা যেতে পারে, কারণ তোমার ক্যারিয়ার গোলের সাথে আসলে তোমার প্রফেসরের ক্যারিয়ার গোল কতটা অ্যালাইন্ড, এই জিনিসটা আসলে একটু দেখাটা ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে এই দুইটা জিনিস একটু মাথায় রাখার জন্য। 3 নাম্বার পয়েন্টে আমি আসলে একটু কানেক্ট করতে চাই ফার্স্ট এর সাথে, যেমন কারেন্ট রিসার্চ অ্যাক্টিভিটি ইমতিয়াজ মেনশন করলো। ডেফিনেটলি আমাদের কারেন্ট রিসার্চ অ্যাক্টিভিটি দেখতে হবে যে প্রফেসর এই মুহূর্তে কতটা অ্যাক্টিভ। ওইটার সাথে একইভাবে আমি রিলেট করতে পারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভার্সেস প্রফেসর। সাধারণত অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরকে যখন হায়ার করা হয় ডিপার্টমেন্টে, তাদেরকে একটা স্টার্ট আপ ফান্ড দেওয়া হয়, মানে তাদের মানে প্রজেক্ট না থাকলেও তাদের একটা ফান্ড দেওয়া হয় যাতে তারা কিছু স্টুডেন্ট হায়ার করতে পারে। স্বাভাবিকভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের অনেক বেশি চান্স থাকে ইউনিভার্সিটির অ্যাডমিশন পুল থেকে স্টুডেন্টদেরকে ইন্টারভিউ নিয়ে স্টুডেন্ট হায়ার করার রাদার দ্যান এ প্রফেসর। কিন্তু
অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যেটা হয় যে আমার কিছু প্রস হচ্ছে যে সাধারণত তারা খুব ড্রিভেন থাকে, কারণ তাদের নিজেদেরও হচ্ছে ক্যারিয়ারের ইমপ্রুভমেন্টের জন্য পাবলিকেশন দরকার, স্টুডেন্টদেরকে ভালো কাজ করানো দরকার, তো ওরা খুব ড্রিভেন থাকে। অনেক সময় যেটা হয় যে আমরা এখানে এসে রিসার্চ কি করব বুঝি না বা আমরা গাইডেন্সটা পাই না, এই একটা দিক থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেক বেশি হেল্প করে। বাট এটা আসলে ডিপেন্ড করতেছে আমাদের ক্যারিয়ার গোলটাও কি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খুবই নিউ, তো দেখা যায় যে তার রিকগনিশন বা তার নেটওয়ার্কিং যতটা বেশি সব মানে ওই ফিল্ডে সবাই জানে, তার থেকে অনেক বেশি জানে একটা অলরেডি রিনাউন্ড প্রফেসর। তো কেউ যদি আসলে একাডেমি টার্গেট করে হায়ার স্টাডি করে, তার কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত যে আমি আসলে আমার প্রফেসরের নেটওয়ার্কটা ইউজ করতে পারতেছি প্লেসমেন্টের সময়। নট অনলি ইন একাডেমিয়া, ইভেন ইন্ডাস্ট্রি জবেও দেখা যায় যে যারা একটু সিনিয়র প্রফেসর তাদের অনেক সময় অনেক লিঙ্ক থাকে, বা তাদের হয়তো কোন একটা প্রজেক্টে তারা হচ্ছে অ্যাডভাইস করতেছে, লাইক অ্যামাজন, অনেক বড় বড় ইয়েতে তারা ওই রিলেভেন্ট তাদের কানেকশন গুলো থাকে। তো ইন্ডাস্ট্রি জব প্লেসমেন্টের ক্ষেত্রে তাদের রিকমেন্ডেশন অনেক সময় হেল্পফুল হয়। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ট্রেড অফ এর মতো, প্রফেসরের নেটওয়ার্কিং বা প্রফেসর অ্যাকসেপ্টেন্স ওই ফিল্ডে কতটা, সেটা আমরা একটু দেখবো। সেটা দেখে প্লাস হচ্ছে ডেফিনেটলি আমার কাজের মানে কতখানি ড্রিভেন হইতে পারে, বা আমি কি আসলে কাজ করতে পারবো কিনা, আমার কি নিড। অনেক সময় থাকে যেমন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে কাজ করতে পারি আমাকে কেউ গাইড করলে, রাদার দেন আমি নিজে আইডিয়া জেনারেট করলে। তো এক একজনের আসলে এক এক ভাবে নিড থাকে, তো সেইগুলো চিন্তা করে আমরা আসলে ডিসাইড করতে পারি যে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিব নাকি প্রফেসর সিলেক্ট করব। আরেকটা যেটা তার এক্সপেকটেশন, এটা অলরেডি ইমতিয়াজ একটু মেনশন করছে, সাধারণত যখন ইউনিভার্সিটির আমরা প্রফেসর সিলেক্ট করি, এটা তো আসলে আমি সিলেক্ট করলেই হলো না, প্রফেসরও আমাকে সিলেক্ট করতে হয়। তো যেটা হচ্ছে যে কোনো একটা প্রফেসর তোমার বা আপনার এসওপি বা সিভি দেখে যদি ইন্টারেস্টেড হয়, তারা ইন্টারভিউ কল করে। ইন্টারভিউ যখন করা হয় তখন তারা যেমন আমাদেরকে ইন্টারভিউ করবে, আমার মনে হয় একই সময় আমরাও আসলে প্রফেসরদেরকে কিছুটা জাজ করবো বা ইন্টারভিউ করবো। আমাদেরকে দেখতে হবে তার আসলে এক্সপেকটেশন কি, সে আসলে ঠিক কত ফাস্ট কাজ চায়, সে আসলে কোন এরিয়া চায়, এবং সে কি ফ্লেক্সিবল কিনা তোমাকে বা আপনাকে আমাদের কাজগুলা যদি একটু চেঞ্জ করতে চাই, বা আমি যেমন হচ্ছে সে হয়তো এই মুহূর্তে একটা এরিয়ায় কাজ করে, বাট আমার হচ্ছে ডেটা সায়েন্সে কাজ করতে ইচ্ছে করে, কিন্তু সে হয়তো ডেটা সায়েন্সে এই মুহূর্তে এতে কাজ করতেছে না, বাট সে কি উইলিং কিনা, সে কতখানি ওপেন মাইন্ডেড তার রিসার্চের ফ্লেক্সিবিলিটির ব্যাপারে, বা তার আসলে এক্সপেকটেশনটা কি, সে ঠিক কত তাড়াতাড়ি পাবলিকেশন চায়, কত তাড়াতাড়ি তুমি পাস করবে, এগুলো জানতে চায়। তো ওই জিনিসটা আমার মনে একটু জাজ করা উচিত, সেভাবে আমাদের ডিসিশন নেওয়া উচিত যে আমি কি আসলে এই প্রফেসরের সাথে কাজ করতে পারবো কিনা। নেক্সট যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে ইন্টারভিউতে আমাদের প্রফেসরকে ইমপ্রেস করতে পারি, বা তারা আসলে আমাদের থেকে কি এক্সপেক্ট করে এবং আমাদের আসলে কিরকম বিহেভ করা উচিত। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে আমরা তিনটা কভার করছি স্টেপ, বা তিনটা এরিয়া কভার করছি। এরা হচ্ছে পেটি মাচ জেনারিক সাধারণত, বাট প্রফেসর টু প্রফেসর একটু ভ্যারি করতেই পারে। তার আগে আমরা ফার্স্টে বলি যে বিফোর ইন্টারভিউ আমরা আসলে কি ধরনের প্রিপারেশন নিব যেটা আমাদের ইমপ্রেস করতে পারে প্রফেসরকে। আমার ধারণা সুমিত পলের কোয়েশ্চেন ছিল, সেটা মানে হি ওয়াজ প্রিটি মাচ ইন্টারেস্টেড ইন দিস সেক্টর। তো এটা অবশ্যই আমাদের জন্য, স্পেশালি আমরা যারা অ্যাডমিশনও চাচ্ছি, ফান্ডিংও চাচ্ছি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ইন্টারভিউটা। প্রথমে যেটা হচ্ছে অ্যাপিয়ার অন টাইম। এটা আমি জানি না আমরা বাংলাদেশে আসলে কতটা এখন মেনটেন করি বা মানে করতেছি, বাট এইখানে এই জিনিসটা খুবই ফার্স্ট টাইম, নো ম্যাটার হাউ গুড ইউর প্রোফাইল ইজ বা খুবই ইমপ্রেসিভ সিভি, কিন্তু টাইমলি যদি আমরা আসলে ইন্টারভিউতে অ্যাপিয়ার না করি, মোটামুটি ওইখানে ডিসিশন হয়ে যায় দে আর নট গোনা হায়ার দিস স্টুডেন্ট। তো আমার মনে হয় খুব স্ট্রিক্টলি আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে, তারা যে টাইম বলবে সেটা বিডি টাইমের সাথে কতখানি গ্যাপ, সেগুলো সবকিছু কেয়ারফুলি প্রিপারেশন নিয়ে আমাদের ইন্টারভিউতে বসতে হবে, এবং খুব মানে প্রফেশনাল বলতে মানে সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করা উচিত। ইটস নট লাইক সামটাইমস, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের ভিডিও হয়তো অফই থাকে, বাট সে যদি ভিডিও দেখতে চায় তখন মানে সে নিজে অন করলে তোমার বা আপনারা হয়তো অন করতে হবে। সেক্ষেত্রে আসলে একটু প্রিপারেশন নিয়ে বসা বেটার। আর কিছু হোমওয়ার্ক করতে হবে, মানে খুবই কমন থাকে যে ওরা জিজ্ঞাসা করে যে আমাদের কি কোয়ারিজ আছে, যে আমরা কিভাবে হায়ার করি, বা আমাদের আসলে স্টুডেন্ট থেকে কি এক্সপেকটেশন বা সামথিং। তো এই কোয়ারিজ গুলো আমাদের আসলে রেডি করে রাখতে হবে, এবং এগুলো একটু মানে এমন না যে খুবই জেনারিক কিছু কোয়ারি হওয়া উচিত, একটু কাস্টমাইজ কোয়ারি হলে আসলে বেটার। এবং কিছু সাম কমন কোয়ারিজ এর অ্যান্সার আমাদেরকে হোমওয়ার্ক রেডি করতে হবে, যেমন ক্যারিয়ার গোল, মানে তুমি কেন পিএইচডি করছো বা তুমি কেন মাস্টার্স করতেছো, এই প্রশ্নটা খুবই একটা মানে কমন কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা প্রফেসর এটা জিজ্ঞাসা করে।
তো ওই সময়টা আসলে আমরা যদি একটু গুছায় অ্যান্সারটা দিতে পারি, বা আমি আমার নিজের মতো করে, লাইক ফর এক্সাম্পল আমি একাডেমিশিয়ান হতে চাই বা আমি রিসার্চ ফিল্ডে কন্ট্রিবিউট করতে চাই, এই ধরনের মানে খুব জেনারিক অ্যান্সার না দিয়ে আমরা যদি একটু সুন্দর করে আমাদের নিজেদের প্রায়র রিসার্চ ইনভলভমেন্টের সাথে রিলেট করে, আমাদের ইন্টারেস্ট গুলাকে রিলেট করে আমরা যদি অ্যান্সার দিতে পারি, সেটা খুব ভালো হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রফেসর যে ইন্টারভিউ নিবে সে হয়তো তোমার শর্ট লিস্টেড প্রফেসরের মধ্যে ছিল না। ইউজুয়ালি আমরা যখন অ্যাপ্লাই করি কোন একটা ইউনিভার্সিটিতে আমাদের কিছু সিলেক্টেড বা শর্ট লিস্টেড প্রফেসর থাকে, বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি ওই প্রফেসরে যে আমাদেরকে আসলে সিলেক্ট করবে সেটা আসলে সবসময় হয় না। দেখা যায় যে অন্য একজন প্রফেসর হয়তো আমাদেরকে ইমেল করে বললো যে সে ইন্টারভিউ নিতে চায়, তুমি হয়তো কিছুই জানো না ওই প্রফেসর সম্পর্কে, তখন ওই প্রফেসর ওয়েবসাইটে যাওয়া উচিত, তার রিসার্চ সম্পর্কে জানা উচিত, তার প্রজেক্ট গুলা সম্পর্কে জানা উচিত। তো ওই জিনিসগুলো যখন আমরা একটু একটু করে পড়বো, হয়তো ওই মুহূর্তে সব বুঝবো না, বাট কিছু টার্ম যদি আমরা ক্যাচ করতে পারি ইন্টারভিউতে, আমরা হচ্ছে সেই টার্ম গুলাকে ইউজ করতে পারি। মানে আমরা নট সাবকনশিয়াসলি, মানে কনসিয়াসলি হচ্ছে আমরা ওই ওয়ার্ড গুলাকে একটু ইউজ করতে পারি ইন্টারভিউতে আমাদের রিসার্চ ইনভলভমেন্ট বা রিসার্চ ইন্টারেস্ট বোঝানোর জন্য। এটা আসলে হেল্প করে প্রফেসরকে, সেভাবে যে স্টুডেন্ট এই টার্ম গুলা সম্পর্কে জানে, সো সে খুব তাড়াতাড়ি মোমেন্টাম ক্যাচ করতে পারবে। কমন যেটা কোয়েশ্চেন, এটা মনে হয় আমরা সবাই হচ্ছে ফেস করি, সেটা হচ্ছে প্রায়র রিসার্চ ইনভলভমেন্ট। যখনই আমরা সিভিতে কিছু লিখি, সেটা যদি একটা সিম্পল প্রজেক্ট হয় বা ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন কোর্স, ল্যাবের প্রজেক্ট সাবমিশন বা মানে যে কোনো কিছু হোক, সেটা যে রিসার্চই হোক বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আমরা যেগুলো করি, আমি জানি যে অ্যাটাচমেন্টের সবার যে খুব স্কোপ হয় খুব ভালো কাজ করার বা খুব ওভার লাইক রিসার্চ বেসড কাজ করা, সেটা হয় না, বাট আমরা কিন্তু সেগুলো মেনশন করি। যখন আমরা কিছু মেনশন করব, আমাদের মেক শিওর মানে আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো থেকে কোয়েশ্চেন করা হবে। তারা তো আসলে জানে না আমি আসলে কতখানি ইনভলভ ছিলাম বা আমরা আসলে কি করছি, দে উইল আস্ক দ্য কোয়েশ্চেন। সো ওই কোয়েশ্চেন গুলোর কিছু অ্যান্সার আমাদেরকে রেডি রাখতে হবে যে হ্যাঁ আমি আসলে এটা করছি। দে ডোন্ট এক্সপেক্ট যে আমরা অনেক বেশি রিসার্চ করি, বিশাল কিছু একটা গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ করছি। আন্ডারগ্রেডে থাকতে কেউ গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ করে না, সো ইটস আ মিথ। সো ওইভাবে আমাদেরকে ভাবতে হবে না যে আসলে তো আমি কিছু করি নাই, বা আমি একটা প্রোডাক্ট ডিজাইন এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা তো এমন কিছু না। যেটাই করছি আমার মনে হয় ওটা যদি আমরা একটু সুন্দর করে বলতে পারি, প্রফেসরদের কাছে এই ধারণাটা যায় যে স্টুডেন্টটা খুবই অ্যাক্টিভ, সে এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে কাজ করবে। আর যেটা আছে বেসিক নলেজ অন ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এই তিনটা মেইনলি দরকার হচ্ছে আমরা যদি পার্টিকুলারলি ওই অপটিমাইজেশন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এ যেতে চাই। এখানে কিছু বেসিক কোশ্চেন সব প্রফেসর যে করে তা না, কিছু কিছু প্রফেসর একটু জাজ করতে চায় যে আসলে তোমার কনসেপ্টটা কি। তো ওই জন্য আমি আসলে মেইনলি বলছি যে স্ট্যাটিস্টিক্স এ হাইপোথেসিস টেস্টিং বা ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো আমাদের আসলে কমপ্লিট করতে না, কনসেপচুয়ালি একটু ক্লিয়ার থাকতে হবে। এই প্রশ্নগুলো আসলে সবসময় করা হয়। ম্যাথেও দেখা যায় যে আমরা যে টার্মগুলো বলছি, জ্যাকোবিয়ান, তারপর হচ্ছে আইগেন ভ্যালু, এগুলো সম্পর্কে অনেক সময় জানতে চায়। এগুলার কিভাবে কমপ্লিট করতেছি তা না, ওরা ফিজিক্যাল সিগনিফিকেন্স সম্পর্কে জানতে চায়। নট নেসেসারি সব আমরা জানবো ওই সময়। আমার যেটা সাজেশন থাকবে, যদি আমি নাও জানি বা ক্লিয়ারলি যদি ও যেটা জানতে চাচ্ছি সেটা নাও বলতে পারি, আমরা ঠিক যতটুকু জানি সেটা যেন আমরা একটু বলা ট্রাই করি। তো এটা যেটা আসলে তাকে মানে ফিল দেয় যে ওকে, সে হয়তো আমি যেভাবে চাচ্ছি জানে না, বাট হি অর শি নোজ দিস থিংস। তো এই কোশ্চেন গুলো আসতে পারে, সেগুলো সম্পর্কে নিজের থিসিসের রিসার্চে যে যে টার্ম গুলো আমরা ইউজ করি সেগুলোর কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা মনে হয় বেটার। রাইট। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা আইনিন বললো, সেটা আমি আবার একটু ফোকাস করতে চাই। সেটা হচ্ছে অবশ্যই আমরা ইন্টারভিউর আগে যদি যেই প্রফেসরের কাছে আমরা ইন্টারভিউ দিতে চাচ্ছি, যদি সেই প্রফেসর ইন্টারভিউ নিয়ে থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, তার রিসেন্ট যে পেপার গুলো আছে আমরা যেন সেগুলো আসলে ভালো করে পড়ি। এখন পেপার গুলো পড়ে কিন্তু সব আমাদেরকে আসলে বুঝতে হবে না। আমরা যেটা করবো, সেই পেপার থেকে আমরা কিছু কি টার্ম নেবো, যেই টেকনোলজি গুলা তারা অ্যাপ্লাই করছে, ঠিক আছে, এবং সেই টেকনোলজি গুলোর বেসিক মিনিং গুলো আমরা একটু জেনে রাখবো ইন্টারভিউর আগে, এবং আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো আমাদের ইন্টারভিউতে বারবার আনার। সাপোজ ফর এক্সাম্পল তার যে পেপারে সে সেখানে ডাইমেনশনালিটি রিডাকশন অ্যাপ্লাই করছে ফর এক্সাম্পল, এবং সে সেখানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ অ্যাপ্লাই করছে। তো আমরা একটু পিসিএ সম্পর্কে পড়াশোনা করে আমরা বলবো যে হ্যাঁ আমরা কি কি টুল জানি ডেটা সায়েন্সের, তখন যদি এরকম কোনো একটা প্রসঙ্গ আসে আমরা পিসি এর কথা বলবো, এবং আরো যেগুলো আমরা পেপারে দেখছি সেগুলো একটু বলবো। এতে হয় কি, প্রফেসরের সাবকনশিয়াস মাইন্ডে তোমার প্রতি একটা ইয়ে চলে আসবে যে এই ছেলে এই জিনিসগুলো জানে, সে হয়তো তাড়াতাড়ি আসলে যখন আমাদের ল্যাবে আমি যদি তাকে হায়ার করি, সে হয়তো তাড়াতাড়ি আমাদের রিসার্চের সাথে সে কোপ আপ করতে পারবে। সো এটা একটা ট্রিক্স আমি বলবো। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফাইনাল এভালুয়েশন। নর্মালি আমি যেটা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যে স্কুলগুলো আছে বা যারা ডেটা সায়েন্স বা এই ধরনের মানুষজন হায়ার করে,
তারা সাধারণত তোমার ইন্টারভিউতে যদি আর কোনো সমস্যা না থাকে, নর্মালি যেভাবে তারা ফাইনালি জাজ করে সেটা হচ্ছে সে তোমাকে কিছু পেপারের লিস্ট দিবে, অবশ্যই সেটা হয়তো তার পাবলিশ করা পেপার, এবং তারপর তোমাকে যেটা বলবে সেই পেপার গুলোর বেসিসে একটা সামারি প্রিপেয়ার করার জন্য, অর্থাৎ তুমি আসলে এই পেপার গুলো পড়ে আসলে কি বুঝলা এবং তুমি আসলে ফিউচারে এটার এক্সটেনশন কি হইতে পারে, ঠিক আছে, এরকম একটা জিনিস সাধারণত বেশিরভাগ প্রফেসর চায়। এবং আরেকটা জিনিস যেটা হইতে পারে, অথবা সে যেটা তোমাকে বলতে পারে তার কোনো একটা পেপারের কোনো একটা কোড তোমাকে রেপ্লিকেট করার জন্য বলতে পারে, অর্থাৎ সেই কোডটা তোমাকে দিবে না, বাট সে বলবে যে এই অ্যালগরিদমটা আমি ডিজাইন করেছিলাম, তুমি কি এই কোডটা রেপ্লিকেট করতে পারো। অথবা তার কোনো একটা ক্লাস প্রজেক্ট, সেটা হইতে পারে একটা অপটিমাইজেশন প্রজেক্ট, সেটাকে তুমি একটা কোনো একটা সফটওয়্যার ইউজ করে রেপ্লিকেট করতে পারবা কিনা। সো এরকম, এবং তারপর একটা তোমাকে একটা টাইম লাইন দিবে, হয়তো 1 উইক বা 2 উইক, তার মধ্যে সেটা তোমাকে সাবমিট করতে হবে। সো আমি এখন এখানে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এখানে আসলে তোমাকে যে এই টেস্টটা আসলে পুরোপুরি তুমি কতটা পারতেছো শেষ করতে তার উপর আসলে না, কারণ অনেক সময় দেখা যায় যে ওরা এমন একটা টাস্ক দেয় যেটা আসলে হয়তো খুব কঠিন। ওরা আসলে যেটা দেখতে চায় তুমি আসলে কতটা ডেডিকেটেড, কতটা অন টাইম তুমি সাবমিট করতেছো এবং কতটা এফোর্ট তুমি আসলে দিচ্ছ এই প্রজেক্টটার পিছনে, এবং তুমি আসলে কতটা স্ট্রেস হ্যান্ডেল করতে পারবা তোমার আপকামিং গ্রাজুয়েট লাইফে। এই প্রবলেমটার মাধ্যমে তারা আসলে এই জিনিসগুলো দেখে। অর্থাৎ তুমি যদি আসলে যথেষ্ট সময় দাও এবং অনেক চিন্তা করো, দেখবা যে অটোমেটিক্যালি তোমার আউটপুট আসলে অনেক বেটার হবে এবং সেটা তোমার রিপোর্টেই বোঝা যাবে, ঠিক আছে। সো ওরা ওইটাই দেখতে চাচ্ছে, এমন না যে ওরা আসলে পুরো জিনিসটা একদম কমপ্লিটেড আকারে দেখতে চাইছে, অনেক সময় হয়তো সেটা ফিজিবলও হয় না, ঠিক আছে। সো আমি এখানে সাজেস্ট করবো যে অবশ্যই যেই কাজটা দিবে সেটা অন টাইমে করার, ফার্স্ট অফ অল টাইম এক্সটেন্ড না করার, এবং সেটা তোমাকে যেই সময় দিচ্ছে সেই সময়ের আগে তাকে প্রেজেন্ট করার এবং বুঝানো যে তুমি আসলে কতটা এফোর্ট দিছো এবং কতগুলা অন্য পেপার পড়ছো বা কতগুলা কাজ তুমি করছো জাস্ট এই কাজটা করার জন্য, ঠিক আছে। ওরা এই জিনিসটাই দেখতে চায় তুমি আসলে কতটা ডেডিকেটেডলি তুমি ও যদি তোমাকে হায়ার করে তুমি কতটা ডেডিকেটেডলি আসলে কাজ করবা, ঠিক আছে। আরেকটা লাস্ট পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে প্রফেসর যখন আমাদের ইন্টারভিউ নেবে, সব প্রফেসর আমাদের পছন্দের এরিয়ার হবে না, ডিফারেন্ট এরিয়ার হতেই পারে, বাট প্রত্যেকটা ইন্টারভিউকে আসলে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত। সে যদি ডিফারেন্ট ফিল্ডেরও হয়, আমার মনে হয় যেন আমরা ইন্টারভিউ দেওয়ার পরে তাকে জাজ করবো যে ওয়েদার দিস প্রফেসর ইজ গুড ফর মি, বা আমি আসলে তার সাথে কাজ করতে চাই কিনা। বাট প্রত্যেকটা অ্যাডমিশনের ভাইটাল পয়েন্ট হচ্ছে ফান্ডিং অ্যাসিওর করা। যখনই আমরা কোনো প্রফেসরের থেকে ইন্টারভিউ কল পাবো, আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা তাকে ইমপ্রেস করতে পারতেছি, আমরা একটা ফান্ডিং গ্র্যাব করতে পারতেছি, দেন আমাদের অ্যাভেলেবেল অপশনের মধ্যে আমরা পরে হয়তো ডিসাইড করবো। সো যদি তোমার পছন্দের ফিল্ড নাও হয়, তুমি ট্রাই করতে পারো হচ্ছে ওই ফিল্ডের সাথে রিলেট করে আমাদের যে তোমার যে পছন্দের টুল বা তুমি যে এরিয়াতে কাজ করতে চাও ওই এরিয়াগুলোকে রিলেট করে তাকে একটু কনভিন্স করা ট্রাই করতে পারো। এবং প্রফেসর যদি মনে করে যে তোমার পটেনশিয়াল আছে, সে তখন তোমাকে ফান্ডিং দিতে মানে রাজি হতে পারে। আর অনেক সময় যেটা হয়, আমরা আসলে এখানে আসার পরেও তোমার প্রফেসর তোমার চেয়ার থাকলো, বাট তুমি আসলে রিলেভেন্ট, তুমি যে এরিয়াতে কাজ করতে চাও ওই এরিয়ার অন্য কোনো একটা প্রফেসরের সাথে তুমি আসলে কোলাবোরেটিভলি কাজ করে আসলে তুমি তোমার ডিজায়ার্ড এরিয়াতে মানে কাজ কন্টিনিউ করতে পারো। সো অনেকগুলো মানে ব্যাপার আসলে এখানে আসার পর চেঞ্জ হতে পারে। সো আমার সবসময় সাজেশন থাকবে যে কোনো ইন্টারভিউতে আমরা ট্রাই করবো ইমপ্রেস করতে এবং ফান্ডিংটা যেন গ্র্যাব করতে পারি। এই স্লাইডে আসলে আমরা বেসিক্যালি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ফান্ডেড অ্যাডমিশন পাওয়ার জন্য আসলে কি কি ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করার। আই গেস তোমরা আসলে অনেকে এর মধ্যে এগুলো জানো, কারণ এগুলো খুবই কমন। তারপর আমরা চেষ্টা করেছি এগুলোকে শর্টলিস্ট করার। সো অফকোর্স প্রথম দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিজিপিএ এবং ক্লাস পজিশন। বাট অফকোর্স এর মানে এই না যে আমার যদি সিজিপিএ আসলে 3.5 এর কম থাকে তাহলে আমি আর কোনোদিনই পিএইচডি করতে পারবো না, বা আমার 3 এর নিচে থাকলে আমি মাস্টার্স করতে পারবো না, ব্যাপারটা এরকম না। অফকোর্স তুমি এটাকে ওভারকাম করার জন্য তুমি অন্য সেগমেন্ট গুলোকে ভালো করতে পারো, বাট অফকোর্স এই দুইটা পজিশন দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট টু থিংস। আর আরেকটা জিনিস যেটা আমি এখানে আসলে উল্লেখ করিনি সেটা আসলে আসলে তোমার স্কুল বা তোমার ডিপার্টমেন্ট আসলে কতটা পরিচিত, এটাও এখানে একটা ফ্যাক্টর। কারণ যেটা হয় যে একটা প্রফেসর আসলে তোমাকে যখন হায়ার করবে বাংলাদেশ থেকে, সে এমন হইতেই পারে যে সেই প্রফেসরটার আসলে বুয়েট সম্বন্ধে কোনো ধারণা নেই, বা সে জানে না যে বাংলাদেশে আসলে কি কি ইউনিভার্সিটি অ্যাভেলেবল এবং তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কোন কোন ইউনিভার্সিটি অফার করে বা তাদের ডিফারেন্সটা কি, এটা হয়তো সে জানে না। সো অফকোর্স সে প্রথমে সিজিপিএ বা ক্লাস পজিশন এগুলো দিয়ে আসলে যাচাই করার চেষ্টা করবে। বাট দ্য গুড নিউজ ইজ দ্যাট যে বুয়েটের একটা সুনাম সব জায়গায় আছে, এবং ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যারা আছে ওরা আসলে অনেক ক্ষেত্রে বুয়েটের নাম জানে। সো যদি যেমন
পাশের দেশ যেমন ভারতে আইআইটি থেকে যে অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্স দিবে অন্য ইউনিভার্সিটির তুলনায়। একইভাবে যারা ইরানের শরীফ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতেছে তারা অনেক বেশি সুবিধা পায়। একইভাবে এখনো ওদের মতো ওয়াইড লেভেলের না, বাট আমি মনে করি যে বাংলাদেশে অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে যে বাংলাদেশে বুয়েট থেকে যদি অ্যাপ্লাই করে ওদের একটা ধারণা থাকে যে এদের স্টুডেন্ট গুলো ভালো হওয়ার কথা। সো এই ক্ষেত্রে তুমি অবশ্যই একটা বেনিফিট অফ ডাউট পাবা, ঠিক আছে? সো দেন সেকেন্ড আসে যে সিজিপি বা ক্লাস পজিশন কি এবং তার জিআরই স্কোরটা কি। জিআরইর ক্ষেত্রে আমি বলবো যে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ স্কোর মোর দ্যান দ্য ভার্বাল, বিকজ যেটা বললাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কোয়ান্টিটেটিভ স্কোরের একটা কাট অফ থাকে। সেই কাট অফটা নর্মালি তারা আসলে ভায়োলেট করে না, আনলেস তোমার প্রফেসর যে তোমাকে ইন্টারভিউ নিছে সে তোমাকে খুবই পছন্দ করছে বা তোমার এক্সট্রা অর্ডিনারি কোনো প্রায়র রিসার্চ ইনভলভমেন্ট আছে বা তোমার অনেক পাবলিকেশন, সেই ক্ষেত্রে নর্মালি তারা সেই কাট অফটা ভায়োলেট করে, বাট নর্মালি তারা সেই কাট অফটা আসলে ভায়োলেট করে না। সো এই ক্ষেত্রে এই জন্যই অ্যাডমিশনের আগে একটু জেনে নেওয়া উচিত যে ইউনিভার্সিটির জেনারেল কাট অফটা কি, সেক্ষেত্রে আমাদের হয়তো অ্যাডমিশনের টাকাটা আর কি নষ্ট হবে না। বাট অফকোর্স একটা জিনিস মাথায় রাখা উচিত, এই জিআরই স্কোর বা ক্লাস পজিশন তোমরা কোন একটা সেগমেন্টে যদি তোমাদের কম থাকে তোমরা কিন্তু আরেকটা সেগমেন্টে ভালো করে সেই জিনিসটা আসলে কভার করতে পারো। আর এই তিনটা এগুলো তো আসলে আমাদের আসলে অ্যাডমিশনের একটা মানে একদম ইনিশিয়াল লেভেলের ক্রাইটেরিয়া থাকে সাধারণত, মানে তোমার অ্যাডমিশনটা মানে তোমার অ্যাপ্লিকেশনটা স্ক্রিনিং হবে কিনা সেটার জন্য। বাট এর পরে আসলে প্রফেসর যখন আসলে ইভ্যালুয়েট করে, প্রফেসর আসলে জিআরই স্কোর, আইএলটিএস স্কোর এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা বদার করে না। জিআরই স্কোর, আইএলটিএস স্কোর এগুলো আসলে লাগে হচ্ছে ইউনিভার্সিটির কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্রফেসর খেয়াল করে আসলে তোমার সিভি বা এসওপি তে প্রায়র রিসার্চের কি কি ইনভলভমেন্ট আছে। পাবলিকেশনস বলতে আসলে আমরা যেটা বুঝি যে হ্যাঁ আমার খুব ভালো কাজ করতে হবে, আমি একটা ভালো জার্নালে পাবলিশ করব, ইটস নট লাইক দ্যাট। আসলেই পাবলিকেশন আন্ডার গ্রেডে পাস করে একটা স্টুডেন্ট মানে পাবলিশ করবে এটা আসলে খুব যে এক্সপেক্টেড তা না। ইভেন আমার মনে আছে আমার প্রফেসর যখন এক সেমিস্টার পরে জানতে পারে যে হ্যাঁ আমার পাবলিকেশন আছে বা আমার গুগল স্কলার প্রোফাইল আছে, আমার প্রফেসর খুবই অবাক হয়েছে। মানে তার মনে হচ্ছে যে মানে সে এটা কখনোই এক্সপেক্ট করে না এবং আমি পেপার পাবলিশ করছি, এটা আসলে বিশাল ব্যাপার এখানে, মানে মনে করে যে আন্ডার গ্রেড পাস করে। তো কিন্তু এই পাবলিকেশন এই জন্য আমি বলবো যে যেই কাজটাই আমরা থিসিসে করি, আমরা হয়তো অনেক সময় নিজেদের কাজকে একটু আন্ডারমাইনও করি যে না আমার কাজটা আসলে খুব বেশি ভালো না। যে কাজটাই করি আমরা যদি একটু চেষ্টা করি, জার্নাল আসলে অনেক ধরনের হতে পারে, কনফারেন্সও অনেক ধরনের হতে পারে, আমি যদি এটা পাবলিশ করতে পারি এটা আসলে অনেক বেশি তোমাকে কম্পিটিশনে মানে ইউ উইল বি মোর আহেড ইন দ্য কম্পিটিশন। তো আমরা যখন এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি দেখছি যে আমরা পাস করার পর অনেকেই জবে চলে যাই। জবে যাওয়ার পর আমরা হয়তো আর ফলো আপ করি না। জবে কিন্তু আমরা 1-2 বছর করার পর আমাদের তখন আবার মনে হয় যে আমরা মাস্টার্স করবো বা হায়ার স্টাডি করবো, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। তো আমার মনে হয় ওটা আসলে যে কোনো সময় মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়। তো কাজ করি, জব করি, যেটাই করি আমরা আমাদের থিসিসের কাজটাকে ছোটখাটো যে কোনো ভাবে আমরা যদি এটাকে পাবলিশ করে রাখতে পারি, তখন পরে যখন আমরা অ্যাপ্লাই করবো দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ আ লট। সো আমি সাজেস্ট করবো প্রত্যেকে যার যার থিসিসের কাজ আছে কাজের কোয়ালিটি অনুযায়ী অ্যাডভাইজারের সাথে কথা বলে বা সুপারভাইজারের সাথে কথা বলে এটাকে পাবলিশ করার জন্য। আর আইএলটিএস আর টোফেল স্কোর আমি সবসময় মনে করি যে এটা আসলে জাস্ট ইউনিভার্সিটির একটা ক্রাইটেরিয়া, সবচেয়ে মিনিমাম কাট অফ যেটা সেটা থাকলেই হয়। এটা দিয়ে আসলে খুব যে ফান্ডিং কখনোই খুব একটা ইনফ্লুয়েন্সড হয় না। আমরা এটার উপরে হ্যাঁ ফোকাস তো করবোই, কারণ আমাদের যেহেতু ক্রাইটেরিয়া মিনিমাম কাট অফটা পার করতে হবে, বাট খুব ভালো আইএলটিএস টোফেল স্কোর থাকলে ফান্ডিং হবে এইটা আসলে আমার মনে হয় না ঠিক মানে একটা ধারণা। মেইনলি আমাদের আসলে নিজেদের রিসার্চ পাবলিকেশন এগুলোর উপর একটু ফোকাস করা দরকার। আর জিআরইর ক্ষেত্রেও ভার্বাল মার্কস আসলেই আমি নিজে আমার চোখের সামনে একজন প্রফেসরকে ইন্টারভিউ দিতে দেখছি, তারা নিজেরাই আসলে বোঝে যে জিআরইর যে ভার্বাল পোর্শন গুলো এগুলো আসলে আমরা এখানে কেউ ইউজ করি না বা এগুলো যে খুব বেশি তোমার পাবলিকেশনে লেখার সময় ইউজ হয় তা না। সো জিআরইতে আমরা ফোকাস করা উচিত অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কোয়ান্টিটি স্কোর করে। সো কোয়ান্টিটি স্কোর ভালো থাকলে দেখা যায় যে প্রফেসররা খুব ইমপ্রেসিভ ফিল করে। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যেটা আইনিনও বলছে সেটা হচ্ছে যে পাবলিকেশনসে আমরা যেন মানে এটা না ভাবি যে আমাদের আসলে খুব ভালো জার্নালে পাবলিশ করতেই হবে বা আমাদের কোন একটা এমন একটা জার্নালে আমরা পাবলিশ করলাম যেটা হয়তো খুব একটা ভালো না, সো আমরা দ্বিধায় থাকি যে আমরা এটাতে করবো কিনা। অনেক সময় যেটা ম্যাটার করে যে একদম যেগুলা গার্বেজ জার্নাল সেগুলোর কথা আমি বলতেছি না, বাট একদম মিড লো কোয়ালিটির অনেক জার্নাল আছে যেগুলোতে অ্যাটলিস্ট যেগুলোতে পিয়ার রিভিউ প্রসেস আছে, সেই জার্নালগুলো আসলে যত খারাপই হোক আমাদের যদি আসলে 2-1টা জার্নাল থাকে এটা আসলে প্রফেসরকে বুঝায় যে আমাদের আসলে জার্নাল পেপার লেখার অভ্যাসটা আছে বা আসলে আমরা জানি যে একটা জার্নাল পেপার আসলে কিভাবে লেখা যায় বা একটা কনফারেন্স আসলে কিভাবে প্রেজেন্ট করে। তো আমাদের যদি একটু মানে আইডিয়া গুলো থাকে তাহলে প্রফেসর হয়তো বুঝছে যে এই কাজটা হয়তো অতটা ভালো না, বাট যেহেতু তোমার একটা এক্সপিরিয়েন্স আছে তুমি কিন্তু কিছুটা আগায় থাকলা অন্য একটা ক্যান্ডিডেট যার হয়তো কিছুই নাই। তো আমি বলবো যে সবারই উচিত, কারণ সবাই কিন্তু কিছু না কিছু কাজ ইউনিভার্সিটিতে করে, সবারই একটা না একটা আন্ডার গ্রাজুয়েট থিসিস হয়,
ঠিক আছে, বা প্রজেক্ট থাকেই। তো আমি বলবো যে একটু যদি কেয়ারফুল হয় তাহলে কিন্তু সবাই একটু পলিশ করলে কিন্তু সেগুলো আসলে পাবলিশ করা যায়। তো আমি বলবো যে যাদের এখনো সুযোগ আছে তারা যেন একটু চেষ্টা করে যে সেটা যত মানে লো কোয়ালিটির হোক, সেই যে কাজটা যেন একটু পাবলিশ করার চেষ্টা করে। এটলিস্ট যেন ডকুমেন্টেড থাকে যে সে না এই কাজটা পাবলিশ। তাহলে প্রফেসর বুঝবে যে তোমার আসলে রিসার্চ ফিল্ডের সাথে তুমি খুব সহজে কোপ আপ করতে পারবা। তো তোমাকে একটা পজিটিভ পয়েন্ট অবশ্যই দিবে ওই ক্যান্ডিডেটটা থেকে যার হয়তো আসলে কোনো কাজ নাই। এই স্লাইডটা আসলে হচ্ছে যখন আমরা অ্যাডমিশন পেয়ে যাব, এবং লাকিলি আমরা ডেফিনেটলি ফান্ডিং সহ অ্যাডমিশন পাবো। তারপরে আসলে এখানে আসার পর অনেক কিছু মানে আমরা মানে একদম ফার্স্ট দিকে আমরা অনেক কিছু আসলে দেখি বা মানে ফেস করি, সেই জিনিসগুলো আমরা আসলে কিভাবে সার্ভাইভ করতে পারি। এবং আমরা একটা রিসার্চ টপিক মানে আমরা যদি মাস্টার্স তো করি সেটা থিসিস বেসড হতে পারে, আমরা পিএইচডি করলে সেটা তো ডেফিনেটলি রিসার্চ থিসিস বেসড। সো আমাদেরকে একটা পার্টিকুলার রিসার্চ টপিক সিলেক্ট করতে হয়, সেই টপিকটা আমরা আসলে কিভাবে সিলেক্ট করতে পারি এই সম্পর্কে আমরা হচ্ছে এরপরে নেক্সট ইয়ারতে ডিসকাস করব। তো আচ্ছা, এখানে যেটা আমরা প্রথমে কভার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সার্ভাইভিং কোর্স ওয়ার্ক। অর্থাৎ আমরা যখন গ্র্যাজুয়েট স্টাডিতে আসি এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স রিলেটেড ফিল্ডে আসি, অনেকেই প্রথম যে শকটা খাই ফার্স্ট সেমিস্টারে সেটা হচ্ছে আমাদের কোর্স লোড দেখে। সো নর্মালি আমরা ফার্স্ট সেমিস্টারে অ্যাক্রস ইউএস আমার যেটা মনে হয়েছে যে সাধারণত এই তিনটা সাবজেক্ট নর্মালি ফার্স্ট সেমিস্টারে থাকে, সেগুলো হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, নন লিনিয়ার প্রোগ্রামিং এবং স্টকাস্টিক প্রসেস। বেসিক্যালি লিনিয়ার এবং নন লিনিয়ার প্রোগ্রামিংটা অনেকটা আমাদের আন্ডার গ্রাজুয়েট আইপির যে অপারেশনস রিসার্চ কোর্স সেগুলোর সাথে কিছুটা রিলেটেড। আর স্টকাস্টিক প্রসেসটা হচ্ছে অনেকটা প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এর সাথে কিছুটা রিলেটেড, বাট অফকোর্স এগুলো থেকে অনেক অ্যাডভান্সড। সো আমরা প্রথম যে জিনিসটা দেখি এখানে, ওই যেটা বললাম, প্রথম যে ধাক্কাটা মানুষ খায় সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস বা ম্যাট্রিক্স ক্যালকুলাসে যে অঙ্কগুলো চলে আসে। তখন আমাদের যেটা হয়, আমরা বহু বছর আগে ম্যাথে এগুলো করি, তো নতুন করে যখন আসে তখন আমরা প্রথমে একটা ধাক্কা খাই এবং তারপর আমরা মনে করি যে আসলে কি আমরা এটা পারবো কি পারবো না, এবং অনেকেরই আসলে কোর্স পারফরমেন্স অনেক খারাপ হয়। এবং সত্যি কথা বলতে আমরা যেটা লিখছি যে ইট উইল হিট ইউ হার্ড এবং ফাস্ট, অর্থাৎ এটা আসলে তোমাকে প্রথমে একটা বড় ধরনের ধাক্কা দিবে। তো আসলে আমরা এটা থেকে কিভাবে আসলে সার্ভাইভ করতে পারি, এবং ইভেন্চুয়ালি আসলে সবাই সার্ভাইভ করে। হ্যাঁ, কারণ আমরা যেমন আমাদের পিএইচডি প্রায় শেষ দিকে চলে আসছি, তো তার মানে আমরা সার্ভাইভ করছি এবং অনেকে আসলে সার্ভাইভ করছে। তো কি করা উচিত? সো এখানে এগুলো স্ট্রিক্টলি আসলে আমাদের অপিনিয়ন। তো ফার্স্ট অফ অল যেটা করা উচিত, ট্রাই টু সার্ভাইভ ইট ইন এ গ্রুপ। অর্থাৎ আমরা যখন গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে যাই, অনেক সময় হয়তো অন্য কোনো বাংলাদেশি স্টুডেন্ট থাকে না, আর যেটা হয় যে হয়তো একই ক্লাসে নাই। বাট আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত আমাদের সাথে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, ঠিক আছে? আমাদের এমনকি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এইসব জায়গা থেকে অনেক স্টুডেন্ট থাকে, চাইনিজ স্টুডেন্ট থাকে, ইরানি স্টুডেন্ট থাকে, এবং ওরাও কিন্তু অনেকেই এই সমস্যাগুলোই ফেস করে। তো আমি যেটা সাজেস্ট করবো যে ট্রাই টু সার্ভ ইট ইন গ্রুপ। তোমরা একটা গ্রুপ ফর্ম করবা, যারা হচ্ছে একই সাথে স্টাডি করবা, গ্রুপ স্টাডি করবা, দেন লাইব্রেরিতে বই পড়বা, একসাথে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা। সেকেন্ড যে জিনিসটা, এখানে কিন্তু কোর্স টিচার এবং টিএ খুবই হেল্পফুল, এবং প্রত্যেকটা কোর্সের জন্য একটা টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে যার কাজই হচ্ছে তোমাকে হেল্প করা। তো তুমি যেই সমস্যাটা আসলে বুঝতে পারতেছো না, তুমি টিএ আওয়ারে গিয়ে চেষ্টা করবে তার সাথে জিনিসটা সর্ট আউট করার, এবং কি বুঝতে পারতেছো না যেটা সেটা আইডেন্টিফাই করে তোমার টিএ কে জানানোর, টিএ চেষ্টা করবে তোমাকে বুঝাই দেওয়ার। এবং একই সাথে তোমার কোর্স টিচারও কিন্তু একটা আওয়ার আছে, সেও কিন্তু চেষ্টা করবে হচ্ছে তোমাকে হেল্প করা। সো এই হেল্প গুলো যেন আমরা নেওয়ার চেষ্টা করি। এবং লাস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে তুমি যে প্রফেসরের আন্ডারে যাবা, সেই প্রফেসরের ল্যাবে কিন্তু অনেক সিনিয়র পিএইচডি স্টুডেন্ট আছে। একইভাবে তোমরা যখন বুয়েটে ঢুকো, তোমাদের কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়র থাকে, তাই না? তার কাছ থেকে তোমরা হেল্প নাও এবং কি কি টপিক হইতে পারে সেই জিনিসগুলো আইডিয়া নাও। সেম ওয়েতে আমরা, হ্যাঁ, এখন হয়তো সেই পিএইচডি স্টুডেন্টটা অন্য দেশে, সে হয়তো বাংলায় কথা বলে না, বাট সে কিন্তু আমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত, কারণ সে নিজেও এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে 1-2 বছর আগেই গেছে বা 1-2 সেমিস্টার আগেই গেছে, এবং সে কিন্তু অনেক বেটার জানে এগুলা থেকে কিভাবে ওভারকাম করা যায়। এবং অনেক ক্ষেত্রে তাদের কাছে অনেক অ্যাডভান্স স্টাডি ম্যাটেরিয়ালসও থাকে যেটা তোমাকে আসলে হেল্প করবে। সো তুমি কিন্তু একইভাবে তাদের কাছ থেকে হেল্প চাবা এবং তাদেরকে জিজ্ঞেস করবে তোমার কোথায় কোথায় আসলে সমস্যা হচ্ছে এবং সেই জিনিসগুলো আসলে তুমি কিভাবে ওভারকাম করতে পারো। এবং একই সাথে আমি যেটা বলবো যে আমাদের এখন অনেক অনলাইন রিসোর্সেস আছে যেগুলো আসলে আমাদের সময় অতটা অ্যাভেলেবল ছিল না। অর্থাৎ তুমি এখন ইউটিউব ঘাটলেই কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার করার একটা ভিডিও পেয়ে যাবা, যেটা করে আসলে তুমি বুঝে যাবে এখানে আসলে কি প্রবলেম গুলো হচ্ছে। এবং হোমওয়ার্কের জন্য এখন অনেক সাইট আছে এবং তুমি অনেক কিছু থেকে আসলে হেল্প পাবা যে কিভাবে আসলে অঙ্কটা করা উচিত বা কি হইতেছে। মোট কথা হচ্ছে যে অবশ্যই প্রথম থেকে মানে একটা নতুন জিনিস অবশ্যই ভেঙে না পড়ে আমি বলবো হচ্ছে ফেস করার জন্য। এটা সবাই ফেস করে। যখন তুমি এই কোর্স গুলো নিবা তোমার কাছে মনে হয় আমি কি আসলে ডিসিপ্লিন চেঞ্জ করে ফেললাম কিনা, এটা কি আসলে আই না অন্য কিছু। আসলে না, এটাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বাট
যেটা হয় যে আমরা অনেক সময় আন্ডারগ্রেড থেকে হঠাৎ আসার কারণে এবং অনেক সময় অনেক দিন পরে পড়াশোনা শুরু করার কারণে একটা ইনিশিয়াল ধাক্কা খাই। বাট এটা আসলে তুমি যদি একটু সার্ভাইভ করার চেষ্টা করো এবং কিছুদিন একটু লেগে থাকো, আমার মনে হয় এটা ওভারকাম করতে পারবা এবং 1-2 সেমিস্টার পরে আসলে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। এবং এভাবে কিন্তু সবাই আসলে সার্ভাইভ করছে এবং এটা তুমিও পারবা। আমি যেটা মেইনলি আসলে বলতে চাই যে ডিফারেন্সটা কি আসলে আমরা যখন বইটা পড়ি, আমাদের কোর্স ওয়ার্ক গুলা বা এমন ভাবে ডিজাইন করা থাকে আমরা হয়তো মানে একটু পরে পড়লেও হচ্ছে, লাইক আমাদের পিএল থাকে বা আমাদের হয়তো ফাইনাল এক্সামে যে সিলেবাসটা থাকে সেটা আসলে ক্লাস টেস্টের সিলেবাস থেকে অনেক হিউজ থাকে, আমরা পরে পড়তেছি বা এক্সামের আগে পড়তেছি, ওইভাবে আমরা অনেক সময় হচ্ছে পার পেয়ে যাই। বাট এখানে আমার মনে হয় সেই সময়টা আসলে আমাদের থাকে না। এখানে থ্রু আউট দ্য সেমিস্টার, উইক বাই উইক, এভরি উইকে আসলে আমাদেরকে কাজ করতে হয়, হোমওয়ার্ক জমা দিতে হয়। এটা আসলে এই কালচারটা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা উচিত। আমরা ধরো একটা কিছু বুঝতেছি না বা আমরা হোমওয়ার্কে খারাপ করতেছি, আমরা যদি আসলে বসে থাকি বা আমরা যদি ভাবি যে আচ্ছা ঠিক আছে আমি এটা মানে, আর তো সেমিস্টার তো 4 মাসের, রাইট, আমি লাস্টের দিকে, এখানে আসলে সেই স্কোপটা পাওয়া যায় না আমার কাছে যেটা মনে হয়েছে। সো একদম শুরু থেকেই ওই যেটা বলা হয়েছে ট্রাই টু সার্ভাইভ, মানে ফ্রেন্ডস, মেক ফ্রেন্ডস। আমরা আমাদের দেশে স্পেশালি আমি দেখবো বাংলাদেশের মানুষজনের মধ্যে দেখছি যে আমরা আসলে খুব একটা স্পিক আপ করতে চাই না, যে আমরা ভাবি যাচ্ছে সে তো ইন্ডিয়ান এবং তাদের অলরেডি একটা গ্রুপ আছে বা সে হচ্ছে অন্য কান্ট্রি বা চাইনিজ বা সামথিং। আমার মনে হয় এটা আসলে চিন্তা করার মানে চিন্তা করে আমি ফ্রেন্ড হব ওই সময়টা আসলে এই কোর্স গুলো আমাদেরকে দেয় না। একদম প্রথম থেকে আমাদের ফ্রেন্ডস করা উচিত, একসাথে হোমওয়ার্ক করা উচিত, তোমার হোমওয়ার্কে যেটা যেটা সমস্যা সেগুলো ডিসকাস করা উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারাও এই প্রবলেম গুলো ফেস করে এবং তারাও হেল্প মানে ট্রাই করে আসলে ডিসকাস করতে। এই ডিসকাশনটা যেটা করে আমাদেরকে মোটিভেটেডও করে, প্লাস হচ্ছে আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি। আর যেটা প্রজেক্ট থাকে, এখানে কোর্স ওয়ার্ক গুলো এমন ভাবে ডিজাইন করা থাকে যে প্রত্যেকটা মানে কোর্সে মোটামুটি তোমাকে ইভেন্চুয়ালি ফাইনাল একটা প্রজেক্ট জমা দিতে হয়। তো প্রজেক্ট গুলো অনেক সময় ইনিশিয়ালি প্রফেসররা জানায় দেয় যে কি প্রজেক্ট, এবং প্রজেক্টের কন্টেন্ট অনেক সময় আমরা খুব আর্লি মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে প্রজেক্টের কন্টেন্টও দিয়ে দেওয়া হয়। তো আমি যেটা বলবো, যেহেতু আমাদের কোডিং স্কিল অবভিয়াসলি খুব যে ভালো থাকে বা ওই যে আমাদের তো একটা গ্যাপও থাকে অনেক সময়, তো আমরা যেহেতু এই জিনিসগুলো সম্পর্কে একটু পিছিয়ে থাকি, তো আমার মনে হয় যে প্রজেক্ট কন্টেন্টটা নিয়ে আমরা প্রথম থেকে কাজ করব। প্রজেক্ট কিন্তু সাবমিশন থাকবে লাস্ট উইকে, আমরা যদি ওই 1 উইক আগে স্টার্ট করি, যেটা আসলে আমাদের নেচার, আমরা আসলে ওইভাবে কাজ করে অভ্যস্ত হয়ে গেছি, মানে 11th আওয়ারে কাজ করি, এখানে আমার মনে হয় এই স্কোপটা আসলে আমাদের নাই। আমরা একটু আমরা একদম প্রজেক্ট কন্টেন্ট পাওয়ার পর থেকে গ্রুপ ফর্ম করব, বা যদি এটা সিঙ্গেল হয় সিঙ্গেলও, মানে ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সাবমিশন, আমরা একটু আগে থেকে কন্টেন্ট গুলা নিয়ে কাজ করব। কোডিং গুলা যদি আমরা না জানি, যেমন অ্যাম্পেলে কোড করতে বলতে পারে, সিপ্লেক্সে হতে পারে, তখন আমরা হচ্ছে অনলাইনের কিছু হেল্প নিতে পারি, বা কিংবা আমরা টি এর কাছে গিয়ে বলতে পারি যে আচ্ছা কি কি দেখলে বা কোন জায়গা থেকে শিখলে আমরা হচ্ছে প্রজেক্টটা টাইমলি সাবমিশন করতে পারবো। সোজা কথা মানে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদেরকে একটু আগে থেকে সবকিছু অ্যাওয়ার থাকতে হবে যে আমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে। গুড থিং হচ্ছে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমি দেখছি যে ভালো রেজাল্ট করে, মানে গ্রেড ভালো আসে। আমরা যারাই বাইরে পড়তে আসছি, হ্যাঁ ডেফিনেটলি এটা তোমাকে হার্ড এন্ড ফাস্ট, মানে যেটা এই কোর্সগুলো আসলেই কঠিন, খুবই কষ্ট হয়, বাট ইভেনচুয়ালি আসলে সবাই খুব ভালো রেজাল্ট করে, তো স্কেয়ারি হওয়ার মতো কিছু নাই। আর আরেকটা জিনিস আমি এখানে সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে যে যে ইউনিভার্সিটি যাক, সাধারণত ফার্স্ট সেমিস্টারে এই লিনিয়ার এবং নন লিনিয়ার প্রোগ্রামিং কোর্সে একটা প্রজেক্ট থাকে। অফকোর্স এটা থাকেই, এটা সব ইউনিভার্সিটিতে থাকে, এবং সেই কোর্সের প্রজেক্টে নর্মালি একটা অপটিমাইজেশন রিলেটেড প্রবলেম সলভ করতে হয়, এবং সলভারটা নর্মালি অনেক সময় ইউনিভার্সিটি টিচার বলে দেয়, অনেক সময় এটা স্টুডেন্টের উপর থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি সেটা হচ্ছে অ্যাম্পল এবং সিপ্লেক্স, এই দুইটা ল্যাঙ্গুয়েজে থাকে। সো এগুলো বেসিক্যালি কিছুই না, সেটা হচ্ছে জাস্ট আমাদের যে সিমপ্লেক্স বা আমাদের যে অপটিমাইজেশন প্রবলেমটা সেটা সলভ করার একটা সফটওয়্যার। তো এটা যেহেতু সব ইউনিভার্সিটিতে মোটামুটি কমন ফার্স্ট সেমিস্টারে, সো আমি বলবো যে তোমাদের অ্যাডমিশনের পর থেকে গ্র্যাজুয়েটিতে আসার যে সময়টা, এই সময় তোমরা চাইলে কিছুটা একটু আগায় রাখতে পারো। তোমরা অ্যাম্পল সিপ্লেক্স এই জিনিসটা একটু প্রচুর হেল্প টিউটোরিয়াল আছে, তোমরা একটু দেখে একটু আগায় রাখতে পারো। অথবা তোমরা যদি সিপ্লেক্স ইউজ করতে নাও চাও, যদি অন্য কোনো অনেক সফটওয়্যার আছে, গ্যামস আছে, গ্রোবি আছে, অন্য কোনো সফটওয়্যারে যদি তোমরা চাও যে একটু যদি শিখে রাখা যায় যে অপটিমাইজেশনের কোড গুলো আসলে যে জিনিসটা আমরা সিমপ্লেক্সে সলভ করি সেটা আসলে কম্পিউটারে কিভাবে করে, একটু যদি শিখে রাখা যায়, তাহলে যেটা হয় যে অনেক হেল্প হয়, মানে তুমি অ্যাটলিস্ট একটা স্টেপ অ্যাডভান্স আগায় থাকলা। এবং এটা যেহেতু আসলে সব ইউনিভার্সিটিতেই মূলত ফার্স্ট সেমিস্টারে থাকে, তো আমার মনে হয় এটা খুবই হেল্পফুল হবে। সেকেন্ড যেটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা তো ইনিশিয়ালি কোর্স ওয়ার্ক করলা, করার পরে সেকেন্ড যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রিসার্চ টপিক সিলেকশন, অর্থাৎ তুমি পিএইচডি তে আসলে কি বিষয়ে কাজ করবা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। সাধারণত অনেক সময় এটা প্রফেসরও সিলেক্ট করতে, যদি প্রফেসর দিয়ে দেয় তোমাকে যে এটাই করতে হবে, তুমি একটা ফান্ডেড প্রজেক্টে গেছো, সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। বাট তোমার কাছে যদি আসলে স্বাধীনতা থাকে যে সিলেক্ট করার, তাহলে কিভাবে সিলেক্ট করবা সেটা নিয়ে একটু বলতে চাই। এখানে আসলে বেসিক্যালি 3টা এক্সট্রিম আছে আমি বলবো।
সেই তিনটে এক্সট্রিম গুলো আসলে কি কি। তো ফার্স্ট থিং হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি কোনো একটা নোভেল থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন নিয়ে কাজ করতে পারো। অর্থাৎ এটা মানে কি, এটার মানে হচ্ছে যে তুমি এমন কোন একটা বিষয় নিয়ে কাজ করবা যেটা হয়তো আগে খুব থিওরিটিক্যাল গ্রাউন্ড নাই। ঠিক আছে, সো এটার ভালো দিক হচ্ছে যে এই কাজটা যেহেতু আগে তেমন কেউ করে নাই, সো তুমি যখন করবা এটা অবশ্যই একদম টপ যে জার্নাল গুলো আছে ওআর বা এই রিলেটেড সেগুলোতে তুমি পাবলিশ করতে পারবা। বাট খারাপ যে দিকগুলো সেটা হচ্ছে তোমাকে প্রচুর ম্যাথমেটিক্যাল প্রুফ করতে হবে। অর্থাৎ তোমাকে যেহেতু জিনিসটা আগে নাই, সো তোমাকে ম্যাথমেটিক্যালি জিনিসগুলো ডিফাইন করতে হবে, দেন ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। সো এই জিনিসগুলোতে হয়তো তোমার প্রচুর টাইম লাগবে এবং তোমাকে বেশ কিছু হয়তো কোর্স নিতে হবে ম্যাথমেটিক্যাল প্রুফের উপর। ঠিক আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি হয়তো বেশ ভালো রেজাল্ট পাবে এবং হয়তো তুমি একাডেমিক লাইনে পরবর্তীতে ভালো ইউনিভার্সিটি গুলোতে ট্রাই আউট করতে পারবে, যেহেতু এটা একদম নোবেল কন্ট্রিবিউশন। বাট এটা তো অনেক বেশি টাইম লাগবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো তোমার পাবলিকেশন অনেক কম হবে তোমার আলটিমেট তোমার পিএইচডি শেষে। সো এটা একটা ডাউন সাইড। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সেকেন্ড যে জিনিসটা আসছে আরেকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ এন এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এটাও এক কাইন্ড অফ থিওরিটিক্যাল কাজ, বাট এখানে তুমি আসলে একদম নোভেল থিওরিটিক্যাল ইমপ্রুভমেন্ট করতেছো না। সো তুমি একটা কাইন্ড অফ হয়তো কোন একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর কাজ করতেছো এবং সেখানে তুমি কিছু এক্সটেনশন করলা, হয়তো সেখানে কিছু অল্প কিছু প্রুফ লাগলো, দেন সেটা তুমি একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন এরিয়ায় তুমি অ্যাপ্লাই করে দেখালে যে সেটা কি আসলে ফিজিবল কিনা। এই কাজটার যেটা হচ্ছে অবশ্যই এটা নোবেল না, সো ওইটার থেকে তুমি কম ইম্পর্টেন্স পাবা, বাট ভালো দিক হচ্ছে এটা তুমি মোটামুটি টপ নিট জার্নালে তুমি পাবলিশ করতে পারবা এন্ড তুমি এটা হয়তো অ্যাপ্লাইও করতে পারবা খুব ভালো এরিয়া, এবং তুমি অবশ্যই কয়েকটা কাজ করতে পারবা হয়তো থ্রু আউট তোমার পিএইচডি লাইফ, সো তোমার পাবলিকেশনও কয়েকটা হবে। এটা একটা ভালো দিক। আর থার্ড যেটা হইতে পারে, তুমি একদম অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোনো একটা কাজ করলা। কারণ এটা অনেক সময় থাকে যে তোমাকে যখন একটা ফান্ডেড প্রজেক্টে নেওয়া হবে, হইতে পারে সেটা একটা অ্যাপ্লিকেশনের উপর। সো তোমার আসলে নিজের কোনো সুযোগ নাই সেখানে আসলে অন্যান্য কাজ করার, বা তুমি নিজেই হয়তো চাচ্ছ একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন এরিয়া তোমার তোমার টার্গেট এবং তুমি সেখানে কাজ করবে। তখন তোমার ভিউটা হবে হচ্ছে আচ্ছা সেই অ্যাপ্লিকেশন এরিয়ার জন্য কি কি অ্যালগোরিদম আসলে উপযোগী এবং সেগুলোতে আসলে আমি অ্যাপ্লিকেশন রিলেটেড অর্থাৎ ডোমেইন এক্সপার্টাইজ অ্যাপ্লাই করে তুমি কিভাবে কনস্ট্যান্ট অ্যাড করতে পারো সেদিকে কাজ করো। সো এটাতে কাজ করলে হয়তো তোমার অনেক বেশ কিছু পাবলিকেশন হবে এবং তোমার হয়তো বেশ কিছু ইন্ডাস্ট্রি কানেকশনও হইতে পারে। সো প্রত্যেকটারই কিছু ডাউন সাইড আছে এবং অ্যাডভান্টেজেস আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তোমার ক্যারিয়ার গোলটা কি। তুমি কি আসলে পাশ করে চাকরি করতে চাও, নাকি পাশ করে একাডেমিক্সে যেতে চাও, না রিসার্চ করতে চাও, এটার উপর অনেক কিছু নির্ভর করে, এবং তুমি কত তাড়াতাড়ি পাশ করতে চাও। অফকোর্স তুমি যদি এখন তাড়াতাড়ি পাশ করতে চাও, অবশ্যই তোমার নোবেল থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন করে আসলে কোনো লাভ নাই। সেক্ষেত্রে তোমাকে তোমার প্রফেসরকে বলতে হবে যে আমি পাশ করে আসলে আমার একাডেমিক্স বা একদম হার্ডকোর রিসার্চে যাওয়ার কোনো ইচ্ছা নাই, সো আমি এটা করতে চাই না। সো এটা তোমাকে প্রথম থেকেই ডিফাইন থাকতে হবে। সো প্রত্যেকটারই আমি বলবো যে ডাউন সাইড আছে, অ্যাডভান্টেজেস আছে, এটা তোমার যার যার টার্গেট এবং যার যার টাইম লাইনের রিকোয়ারমেন্ট অনুসারে সিলেক্ট করতে হবে। একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমি যেটা ফেস করি যে কারেন্ট ট্রেন্ড, মানে আমরা তো যখন যেমন এখন আমরা এই মুহূর্তে হয়তো ফিল করতেছি আমি সাপ্লাই চেনে কাজ করবো, বাট আমি অপারেশন রিসার্চে কাজ করবো, অপটিমাইজেশন আমার খুব ভালো লাগে বা সামথিং। বাট এখানে আসার পরে আসলে অনেক কিছু চেঞ্জ হবে। আমরা দেখবো যে ধর ফর এক্সাম্পল এখানে যদি আমি জব মার্কেট চিন্তা করি, ডেফিনেটলি এই মুহূর্তে ডেটা সায়েন্সের জব মার্কেট খুবই খুবই এখানে ভালো, বা মানে আমি বলবো যে টপ নচ একটা জব মার্কেট। সো কারেন্ট ট্রেন্ডটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে আমি কি চাই। আমি যদি আসলে পাশ করে সাথে সাথে ইন্ডাস্ট্রি জবে ঢুকতে চাই, সেটা মাস্টার্স করেও হতে পারে, সেটা পিএইচডি করেও হতে পারে। তো ওই ট্রেন্ডটা ফলো করে আমরা আমাদের রিসার্চ টপিক সিলেক্ট করতে পারি। আমি খেয়াল করে দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, স্পেশালি যারা ইন্ডিয়া থেকে যায়, তারা আসলে প্রথম দিকে খুব থাকে যে আচ্ছা আমি এটা করব ওটা করব, কিন্তু পরে যখনই ওরা আসলে ভাইবটা বুঝে যায় যে না, আমাকে যদি আসলে একটা ইন্টার্নশিপ জোগাড় করতে হয় বা আমাকে যদি একটা ফুল টাইম জবে যেতে হয়, আমাকে দেখাতে হবে যে আমি ডেটা সায়েন্স রিলেটেড কিছু কাজ করছি, দেন দে জাস্ট চেঞ্জ দেয়ার ফোকাস এবং ডেটা সায়েন্স রিলেটেড সব কোর্স গুলা নেয়, ওই রিলেটেড রিসার্চে থিসিস করে বা প্রজেক্ট গুলা জমা দেয়, সো দ্যাট তাদের এক্সপিরিয়েন্স বাড়ে। আর একাডেমিয়াতে যদি কেউ যেতে চায়, তার ক্ষেত্রে আমি বলবো যে ফান্ডিং অপরচুনিটিটাও একটু মাথায় রাখা উচিত। যেমন এখন আসলে মানুষ খুব ডেটা বেসড কাজ করে, এটার জন্য অনেক ফান্ডিং পাওয়া যায়, বা অ্যাপ্লিকেশন বেসড, যেমন হেলথ কেয়ার হচ্ছে খুবই বুমিং একটা ইন্ডাস্ট্রি, এখানে মানুষজন হেলথ কেয়ারে প্রচুর ফান্ড করা হয়। সো ওই জিনিসগুলো মাথায় রাখা দরকার যে আচ্ছা আমি যদি এই এরিয়াতে কাজ করি, তাহলে আজকে থেকে 5 বছর বা 6 বছর পর আমি যখন একাডেমি যাব, আমি এটা মানে আমি আরো এক্সপান্ড করতে পারবো। যদিও অনেক চেঞ্জ হয় সবকিছু, নট নেসেসারি আমি যেটাতে থিসিস করবো বা রিসার্চ করবো আমি ওই ফিল্ডে ইভেন্চুয়ালি আবার রিসার্চ কন্টিনিউ করবো, এটা যে সবসময় হবে তা না। বাট আমরা যদি আগে থেকে একটু জানতে পারি, বুঝতে পারি, ওয়াই নট আমরা ওইভাবে রিসার্চ টপিকটা সিলেক্ট করি, এটা আসলে অনেক বেটার আসলে হেল্প করতে পারে। তো কারেন্ট ট্রেন্ড আর ফান্ডিং অপরচুনিটিটা মাথায় রাখা উচিত। আর ইন্ডাস্ট্রি কানেকশনে তো যেটা বললো যে অনেকের স্কোপ হয় যে শুরুর দিকে একটা ইন্টার্নশিপ মানে
পায় বা ইন্টার্নশিপ জোগাড় করতে পারে, তখন যেটা সুবিধা হয় যে তোমার কানেকশন ক্রিয়েট হয়ে গেল, তো তুমি জানো যে তুমি এই ইন্ডাস্ট্রি থেকে হয়তো ডেটা সেট কভার করতে পারবা, তখন তুমি ওই রিলেটেড রিসার্চ টপিক সিলেক্ট করতে পারো যে এই ডেটাটা ইউজ করে আমি কি রিসার্চ করতে পারি। তো সবার ক্ষেত্রে যে সেরকম হবে তা না, বাট যদি কোনো ইন্ডাস্ট্রি কানেকশন থাকে, সেটা নিজের ইন্টার্নশিপ হতে পারে, ফ্রেন্ডের ইন্টার্নশিপ হতে পারে, বা সিনিয়র কোনো অ্যালামনি এখানে কাজ করতেছে তাদের থ্রুতে হতে পারে, তো ওই কানেকশন গুলা থেকেও আমরা হচ্ছে রিসার্চ টপিক সিলেক্ট করতে পারি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারি, কারণ আমরা অনেক অলরেডি 4টা টপিক কভার করছি, লাস্টের 2টা খুবই শর্ট। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারে বা চ্যাটেও লিখতে পারে। আচ্ছা, এই সেকশনে আমরা যেটা কভার করার চেষ্টা করছি যে গ্র্যাড স্টুডেন্ট হিসেবে অফকোর্স তুমি তো ইনিশিয়াল কোর্স ওয়ার্ক গুলো কভার করলা, দেন তুমি একটা রিসার্চ টপিক সিলেক্ট করলা। থার্ড আমি বলবো যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং ক্রিয়েট করা। কারণ ইউএসএ তে আমার মনে হয় জব হায়ারিং এর ক্ষেত্রে নেটওয়ার্কিংটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং প্রপার চ্যানেলে তোমার যদি আসলে না থাকে, মানে যোগাযোগ না থাকে, তাহলে আসলে বোঝানো খুব কঠিন। মানে এখানে কম্পিটিশনটা অনেক হাই। তো তোমাকে নিজেকে হাইলাইট করতে হবে বা নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। এটার মানে কোনো মানে এখানে তুমি যদি জাস্ট চিন্তা করো যে হ্যাঁ আমি আমার কাজ করলাম, জাস্ট পাবলিশ করলাম, দেন আসলে তুমি হয়তো একাডেমিকের, এমনকি একাডেমিকের ক্ষেত্রে আসলে ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। সো এই স্লাইডে আমি কভার করার চেষ্টা করছি তুমি আসলে কিভাবে এই একাডেমিক ব্র্যান্ডিং বা রিসার্চ ব্র্যান্ডিং এটা কিভাবে করতে পারো। সো ফার্স্ট যে জিনিসটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে কনফারেন্স প্রেজেন্স। এখানে কনফারেন্স প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক একাডেমিক কনফারেন্স হয় এবং প্রতিটা ডিসিপ্লিনেরই আলাদা আলাদা কনফারেন্স থাকে। যেমন আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এবং অপারেশনস রিসার্চ বা ডেটা নিয়ে কাজ করি, তাদের জন্য মেইন যেটা কনফারেন্স সেটাকে বলা হয় ইনফর্মস। এটা হচ্ছে ইনস্টিটিউট ফর অপারেশনস রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স। তোমরা যদি আমাদের আইপি ডিপার্টমেন্টের লাইব্রেরিতে যাও, দেখবা যে ইনফর্মস এর অনেক বই ওখানেও আছে। ওখান থেকেও তোমরা একটা ধারণা পাবা যে ইনফর্মস আসলে কি ধরনের কাজ হয় বা পাবলিকেশন গুলো কিরকম। সো ইনফর্মস কনফারেন্স প্রতি বছরই হয় এবং সেখানে প্রায় 7 থেকে 8,000 লোক আসে এবং তারা বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্ট করে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই কনফারেন্সটা অ্যাটেন্ড করা। এবং সেকেন্ড যেটা কনফারেন্স আমি যেটা হাইলাইট করবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের একটা প্রফেশনাল বডি আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ার। তো এদেরও একটা ওয়ার্ল্ড ওয়াইড কনফারেন্স হয়, বাট যেটা হয়েছে যে এই কনফারেন্সটা হয়তো শুধু ওআর বা ডেটা নিয়ে কাজ করে না, এটা ওভারঅল অর্থাৎ ম্যানুফ্যাকচারিং, আর্গোনমিক্স, সেফটি সবকিছু নিয়ে কাজ করে। সো এটা কাইন্ড অফ একটু ডাইভার্সিফাইড। এবং থার্ড যে কনফারেন্সটা আমি লিখছি সেটা হচ্ছে স্পেশালি মেশিন লার্নিং এর জন্য সব থেকে টপ নোটস কনফারেন্স, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ মেশিন লার্নিং। সো আমি জাস্ট এই 3টা কনফারেন্সের নাম লিখছি, তার মানে এই না যে এই 3টাই কনফারেন্স, এছাড়াও আর অনেক কনফারেন্স আছে, অনেক সাব ডিভিশন আছে। সো সবারই উচিত যে সে যখন রিসার্চটা করে এটা প্রপার জায়গায় পোর্ট্রে করার, অর্থাৎ মানুষজন কিন্তু জানতে হবে তুমি আসলে কি রিসার্চ করতেছো। একইভাবে তোমারও জানতে হবে এখন আসলে কারেন্ট কি কি রিসার্চ হচ্ছে, ঠিক আছে? কারণ ওই কারেন্ট রিসার্চ ট্রেন্ডের উপর বেস করে তুমি কিন্তু আসলে তোমার পরবর্তী স্টেপটা ঠিক করবা, বা তোমার রিসার্চে হয়তো এখন কোন একটা প্রবলেম আছে যেটা তুমি আসলে কনফারেন্সে প্রেজেন্ট করে জানতে পারলা যে এই ডাউনসাইড আছে, তো তুমি সেখান থেকে অনেক অনেক ইমপ্রুভ করার চান্স থাকবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটা কনফারেন্সে একটা জব ফেয়ার হয় এবং বেশ বড় আকার। যেমন ইনফর্মস এর জব ফেয়ারটা আই উড সে মানে ডেটা সায়েন্স বা ওআর রিলেটেড জবের জন্য লার্জেস্ট ইউএস এর, এবং প্রচুর কোম্পানি এখানে আসে, অর্থাৎ তোমার ইন্টেল, মাইক্রোসফট, অ্যামাজন থেকে শুরু করে ইউনিভার্সিটি গুলোও আসে এবং ওরা ওখান থেকে ডিরেক্ট হায়ারিং করে। অর্থাৎ তুমি যদি ওখানে সিভি ড্রপ করো, তোমার ওই কনফারেন্সেই তোমার ইন্টারভিউ হবে এবং কনফারেন্স শেষে তোমাকে জানা হবে তুমি হায়ার্ড নাকি না। সো এখানে, এবং তুমি যদি হায়ার নাও হও, তুমি কিন্তু ইন্ডাস্ট্রি পিপলদের সাথে কানেকশন ক্রিয়েট করতে পারো। যে তুমি হয়তো এখন 3rd বা 4th ইয়ারে আসো, তুমি একটু জানাইলা যে তুমি ওদেরকে কি কাজ করো, তারা হয়তো তোমাকে তোমার গ্রাজুয়েট স্টাডির পর তোমাকে নক দিতে পারো বা তুমি তাদেরকে নক দিতে পারো। এবং শুধু ইন্ডাস্ট্রি না, একাডেমিক্স এর ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একাডেমিক যে ইউনিভার্সিটি গুলো সেগুলো আসে সেখানে, এবং হচ্ছে তাদের সাথে যদি তুমি কথা বলো তারা কিন্তু তোমাকে জানাইতে হবে তারা আসলে এই বছর কোন ক্যান্ডিডেটটা আসলে তারা খুঁজতেছে, এবং অনেক সময় ওরা অনসাইট ভাইভাও নেয়। সো কনফারেন্স অ্যাটেন্ডার এই দুই দিক থেকে জরুরি, অর্থাৎ তোমার কারেন্ট রিসার্চ ট্রেন্ড সম্বন্ধে জানা এবং একই সাথে তোমার কাজটা প্রেজেন্ট করা। আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি বলবো সেটা হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা হচ্ছে হলে গিয়া যে একটা মানুষ যখন একটা গ্রাজুয়েট স্টুডেন্ট যখন সে পিএইচডি করতেছে, সে নর্মালি বেশ কয়েকবার সে ইন্টার্নশিপ করতে পারে। নর্মালি আমার ধারণা যারা F1 ভিসায় ইউএসএ বা এমনকি ইভেন কানাডাতে গেলেও আমার ধারণা তারা 2-3টা ইন্টার্নশিপ করার অপরচুনিটি পায়। বাট আমি বলবো যে 2-3টা না হলেও অ্যাটলিস্ট একবার ইন্টার্নশিপে যাওয়ার, সেটা এমএস বা পিএইচডি যেটাতেই হোক, একবার ইন্টার্নশিপে যাওয়ার। কারণ ইন্টার্নশিপে গেলে অনেকগুলো কাজ একসাথে হয়। প্রথমত তোমার তো একটা কানেকশন অবশ্যই ক্রিয়েট হয়,
কারণ তুমি ওখানে গেছো। সেকেন্ড হচ্ছে তুমি নিজেকে আপডেট করতে পারবা যে ইন্ডাস্ট্রিতে আসলে এখন ডেটা সায়েন্সের কি কি কাজ হচ্ছে, ওরা আসলে ডেটা সায়েন্সের কি কি জিনিস চায়। যেমন এখন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হট টপিক হচ্ছে যে অনলাইন বা স্ট্রিমিং ডেটা নিয়ে কাজ করা, ঠিক আছে। সো কারণ নর্মালি আমাদের অ্যাপ্লিকেশন গুলো হয় অফলাইন, অর্থাৎ আমরা ডেটা সেট একবারে পাই, সেটার উপর কাজ করি। বাট ইন্ডাস্ট্রি এখন খুঁজে যে আমরা কিভাবে আসলে অনলাইনে কাজ করতে পারি। এবং এটা হচ্ছে এখন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতেছে বা আইওটি আমরা যেটাকে বলি, সেটা একটা অন্যতম জিনিস হচ্ছে রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করা, যেটা এখনকার হট টপিক। সো তুমি ইন্ডাস্ট্রিতে গেলে এই সমস্ত রিকোয়ারমেন্ট গুলো সম্পর্কে আপডেটেড থাকবা, এবং সেই অনুসারে তোমার রিসার্চটাকেও কিন্তু তুমি আপডেট করতে পারবা, যে তোমার ইন্ডাস্ট্রি এখন কি চায় সেটা অনুসারে তোমার রিসার্চটাকে আপডেটেড করলা। আর আরেকটা তো অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে তুমি ইন্ডাস্ট্রি থেকে ডেটা সেট কালেক্ট করতে পারবা। কারণ তোমার রিসার্চ যাই হোক, তোমার কিন্তু আলটিমেটলি সেটা এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা ইন্ডাস্ট্রি থেকে একটা ডেটা সেট কালেক্ট করে সেই ডেটা সেটটাতে তোমার অ্যাপ্লাই করা এবং সেই রেজাল্টটা তোমাকে প্রুফ করা। এবং তুমি হয়তো তোমার রেজাল্টটা তুমি ইমপ্লিমেন্টও করতে পারো সেই ইন্ডাস্ট্রিতে চাইলে, যেটা তোমাকে পরবর্তীতে তোমার সিভিতে অনেক হেল্প করবে। আর এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের মোটামুটি ডেটা সায়েন্স পজিশনে প্রায় সব বড় বড় কোম্পানি হায়ার করে। আমরা এখানে কিছু কোম্পানির নাম লিখেছি, যেমন ইন্টেল, টেসলা, অ্যামাজন, মাইক্রোসফট, এবিবি, ওয়ালমার্ট, বোয়িং। সো এগুলো জাস্ট কিছু কোম্পানির নাম, বাট এছাড়া প্রায় অনেক কোম্পানিতে ডেটা সায়েন্স রিলেটেড পোস্ট আছে এবং তারা সবাই মোটামুটি সামারে ইন্টার্ন হায়ার করে। সো আমি যেটা বলবো যে গ্র্যাড স্টাডির পাশাপাশি সবাইকে একটু খেয়াল রাখা উচিত যে একবার হইলেও যেন কেউ ইন্টার্নশিপটা অফারটা মানুষ নেয়। আচ্ছা, ইমতিয়াজ কভার করলো যে আমাদের কনফারেন্স কেন দরকার বা মানে ইম্পর্টেন্সটা কি, ইন্টার্নশিপের ইম্পর্টেন্সটা কি। আমি একটু বলবো যে আসলে এগুলোতে আমরা যাওয়ার জন্য কি করা উচিত বা আমরা কিভাবে নিজেদেরকে মানে প্রিপেয়ার করতে পারি। কনফারেন্সের ক্ষেত্রে আমি বলবো যে ইউজুয়ালি সাধারণত প্রফেসররা ফান্ড করে, আদারওয়াইজ এটা এক্সপেন্সিভ রেজিস্ট্রেশন, ট্রাভেলিং, সো প্রফেসররা ফান্ড করে। কিন্তু এখানে আসলে এটা ডিপেন্ড করতেছে তোমার প্রফেসরের উপর। অনেক প্রফেসরের হচ্ছে মানে নেচার থাকতে পারে যে তারা আসলে তোমাকে যে খুব বলবে যে তোমার এখন যাওয়া উচিত বা তোমার নাও ইটস টাইম, অনেক সময় হয়তো এরকম হয় না। আর আমরা যারা বাংলাদেশ থেকে যাই আমরা হয়তো অনেক সময় ভাবি যে আসলে অনেক কাজ মানে অনেকখানি গুছায় তারপর কনফারেন্সে যাওয়া উচিত, আমার একটা খুব ফুল কাজ লাগবে, পেপার থাকবে, দেন আমি কনফারেন্সে যাব। ব্যাপারটা মোটেও না, কনফারেন্স ইজ জাস্ট ফর নেটওয়ার্কিং। সো আমাদেরকে এটা যদি আমরা, যেহেতু এখন তোমরা যারা এখানে বা আপনারা যারা এখানে আজকে আছেন তারা আমরা জানলাম যে কনফারেন্সের কতখানি গুরুত্ব, একদম শুরু থেকে আমাদেরকে খুব ফোকাস থাকতে হবে যে আমি কনফারেন্সে যেতে চাই, এবং এটা নিজের নিকটা নিজ প্রফেসরকে বলতে হবে। এখানে প্রফেসররা আসলে যে মানে সবসময় চায় যে তার স্টুডেন্ট প্রেজেন্ট করবে, প্রফেসর এটাও চায় তার স্টুডেন্ট শিখবে, জানবে। তো অনেকভাবে আমরা প্রফেসরদেরকে কনভিন্স করতে পারি যে, ফর এক্সাম্পল আমরা প্রথম ইয়ারে বলতে পারি আমি কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করিনি, আমি দেখতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে মানে কনফারেন্সে মানুষজন প্রেজেন্ট করে, আমি একটু শিখতে চাচ্ছি সো দ্যাট পরের বার আমার জন্য ইজি হয়। প্রফেসররা কিন্তু এই জিনিসগুলোকে ভ্যালু দেয়, কারণ তারা চায় তাদের স্টুডেন্টরা গ্রুমড হোক। আবার হচ্ছে যে যদি আসলে ফান্ডিং এইভাবে মানে না মানে কোনো কারণে সিকিউর করা না যায়, আরো কিছু অল্টারনেটিভ ওয়ে থাকে, যেমন ডিপার্টমেন্টে কিছু স্টুডেন্ট চ্যাপ্টার থাকে, যেমন ইনফর্মস স্টুডেন্ট চ্যাপ্টার থাকবে, আইআইএস স্টুডেন্ট চ্যাপ্টার থাকবে, ওরা অনেক সময় ভলান্টিয়ার হায়ার করে। তো এই জিনিসগুলো একটু আমরা চোখ কান খোলা রাখলে, ওই ভলান্টিয়ার হিসেবে যদি আমরা পার্টিসিপেট করি তখন আমাদের অনেক সময় কস্টটা কভার হয়ে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইনিশিয়েটিভটা বা ড্রিভেন ফিলিংটা নিজের মধ্যে থাকতে হবে। প্রফেসররা আসলে এক্সপেক্ট করে যে স্টুডেন্ট যখন ফিল করবে সে যাবে, মানে সে যে পুশ করে যে কনফারেন্সে পাঠাবে, কারণ এটার সাথে তো তার মানে কস্টিং ইনভলভ। সো বাট আবার অনেক প্রফেসর খুব গাইড করে, তারা প্রথম থেকে হয়তো স্টুডেন্টকে মোটিভেট করে, সেটাও হতে পারে, ডিপেন্ডস অন ইউর প্রফেসর। বাট আমাদের জানতে হবে যে আমরা এখানে পার্টিসিপেট করতে চাই। ইন্টার্নশিপের ক্ষেত্রে আমি বলবো যে কিভাবে আসলে ইন্টার্নশিপ জোগাড় করা যেতে পারে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দুইবার ক্যারিয়ার ফেয়ার হয়, মোটামুটি ফলে একটা হয়, স্প্রিং একটা হয়। এই ক্যারিয়ার ফেয়ার গুলো বিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা হয়তো ফুল টাইম জবের জন্য খুব বেশি স্কোপ পাই না, কারণ স্পন্সরের কিছু ব্যাপার থাকে। তো যারা আসে তারা যে সবাই খুব স্পন্সর করে তা না, বাট ইন্টার্নশিপের জন্য আমার মনে হয় এই ক্যারিয়ার ফেয়ার গুলো তুমি আসলে ইন্টারভিউ দিতে পারো এবং কানেকশন। ইন্টারভিউ তো ইন্টার্নশিপ তো আসলে আমাদের আমি একটা রিলেভেন্ট কোয়েশ্চেনও দেখলাম, ওপিটি বা সিপিটি, আমি নট শিওর, আচ্ছা আমরা একটু পরে দেখবো। তো ইন্টার্নশিপ আসলে আমরা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট করতে পারি, সো ইন্টারভিউ গুলো আমরা দিতে ট্রাই করতে পারি, বা কানেকশন গুলো ওরা হয়তো ওদের ইনফরমেশন দেয়, কার্ড দেয়, ওই কানেকশন গুলো আমরা নিতে পারি। আরেকটা হচ্ছে ফ্রেন্ডসরা আসলে এখানে আমরা যে বাংলাদেশের যেহেতু আমাদের একটু ডেফিনেটলি কম পুলটা গ্রাজুয়েট স্টুডেন্ট, আমাদের অত হয়তো কানেকশন ক্রিয়েট হয় না, বাট আমাদের পাশের দেশ ইন্ডিয়া হতে পারে বা চাইনিজ হতে পারে, অনেকেরই আসলে অনেক কানেকশন থাকে, বা তোমার ডিপার্টমেন্টের সিনিয়ররা অনেক জায়গায় থাকতে পারে। তো আমরা ওই কানেকশন গুলো ইউজ করে আমরা বলতে পারি যে আমি আসলে ইন্টার্ন করতে আগ্রহী, যদি কোনো স্কোপ থাকে তাকে যেন জানানো হয়। বা অনেক সবাই যে খুব হেল্পফুল হবে তা না, বাট অনেকে হেল্পফুল হতেই পারে। সো স্পিক আপ, বলতে হবে যে আমার এটা দরকার, আমি এটা চাই, আমার সামারে ফান্ড নাই, আমার জন্য খুব হেল্পফুল হবে। অনেকে কিন্তু আসলে হেল্প করে ইন্টার্নশিপে।
আর ইন্টার্নশিপ করার জন্য কোনটা আসলে প্রপার টাইম, এটা আমি আসলে বলবো যে এটা ডিপেন্ড করতেছে আসলে রিকোয়ারমেন্টের উপরে। পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় আমরা যদি আর্লি করতে পারি এটা একটু বেটার, কারণ আমরা ডেটা সেটের এক্সেস পাচ্ছি বা আমরা হচ্ছে রিসার্চ টপিক সিলেক্ট করতে পারছি। সো আমরা যদি ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে ইন্টার্নশিপ করতে পারি, বা ওই সময় আসলে রিসার্চ প্রেশারটাও খুব থাকে না, কোর্স প্রেশার থাকে, সো হয়তো ইটস এ গুড চয়েস। বাট মাস্টার্স স্টুডেন্টদের জন্য আমার মনে হয় যে ইন্টার্নশিপ যদি আমরা একটু শেষের দিকে করতে পারি সেটা হয়তো ভালো, কারণ অনেক সময় ইন্টার্নশিপের পারফরমেন্সের উপরে ফুল টাইম জব অফার করা হয়। প্রথম দিকে হয়তো বললো যে স্পন্সর করবে না, বাট বেসড অন ইওর পারফরমেন্স তারা তাদের ডিসিশন চেঞ্জ করতেই পারে। সো এইভাবে আসলে আমরা ডিসাইড করতে পারি যে আসলে কোন টাইমটা আমাদের ইন্টার্নশিপের জন্য ভালো। আমরা যখন গ্রাজুয়েশন শেষের দিকে আসবো তখন করতে পারি নাকি শুরুতে। আবার আমরা আসলে দুই টাইমে যদি করতে পারি সেটা আরো ভালো, যদি আমরা আসলে যত বেশি আমাদের স্কোপ মানে বাড়াতে পারি। এবং কেউ যদি একাডেমিশিয়ান যাবে বলে ডিসাইড করে তার যে ইন্টার্নশিপ করা লাগবে না সেটাও না, প্রত্যেকটা ইন্টার্নশিপ আসলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং এটা হেল্প করবে হচ্ছে ফার্দার রিসার্চে। আরেকটা যেটা সেটা হচ্ছে কম্পিটিশন। এখানে আমরা আসলে খুব একটু দেখা যায় যারা বাংলাদেশ থেকে যায় এই জায়গাটা আমাদের পার্টিসিপেশন কম্পারেটিভলি একটু কম থাকে অন্যদের তুলনায়। কম্পিটিশন অলওয়েজই আসলে হেল্প করে হচ্ছে যে আমি যে আউটস্ট্যান্ডিং অন্যদের তুলনায়, সবাই কিন্তু এখানে আসলে কোর্স ওয়ার্ক করবে, সবাই রিসার্চ করবে, মোস্ট অফ দেম ইন্টার্নশিপ করবে, কিন্তু কয়জন আসলে এই লাইক ইন্টারন্যাশনাল ওয়াইড হতে পারে, ইন্টার ডিপার্টমেন্ট হতে পারে, ইন্টার কমিউনিটি ওয়াইড হতে পারে, কম্পিটিশন গুলো পার্টিসিপেট করে, এটা কিন্তু আসলে সবাই করে না। এটার একটা রিজন হতে পারে যে সবাই এগুলো সম্পর্কে খুব বেশি কেয়ারফুল থাকে না, বা সব সময় নোটিস করে না যে আচ্ছা দেয়ার ইজ এ কম্পিটিশন গোয়িং অন, সবাই খুব ইন্ডালজ থাকে কোর্স ওয়ার্ক নিয়ে। আরেকটা হতে পারে যে তোমার গ্রুপ, মানে একটা কম্পিটিশন করতে একটা ভালো গ্রুপ দরকার, 2 বা 3 জনের, সবসময় গ্রুপমেট হোক মানে আমরা যে পাই তা না। তো এই কিছু রিজন থাকে যেগুলোর জন্য আমরা হয়তো কম্পিটিশন গুলো অ্যাভয়েড করি। এই কম্পিটিশন গুলো পার্টিসিপেট করার জন্য কেউ আসলে কাউকে কখনো বলে না, কোনো প্রফেসর ইউজুয়ালি অতটা বলতেছে না, বা আমার ফ্রেন্ডরাও। তো এই ব্যাপারটা নিজেরাই আমরা অ্যাওয়ার থাকতে পারি যে আচ্ছা আমি একটা দুটো কম্পিটিশনে মানে পার্টিসিপেট করি, আমরা আমাদের যাদের সাথে ক্লাস করছি বা যাদের সাথে হোমওয়ার্ক করছি, কোর্স ওয়ার্কের প্রজেক্ট করছি, তাদেরকে মধ্যে থেকে আমরা যাদেরকে মনে করি যে হি ইজ গুড অ্যাট, আই মিন আমরা কাজ করতে পারবো, তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করে কয়েকটা পার্টিসিপেট করতে পারি। সবসময় যে আমাদের উইন করতে হবে নট নেসেসারি, উইন করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু যদি নাও করতে পারি এটা আসলে একটা এক্সপিরিয়েন্স দেয়। এবং আমরা যখন পরবর্তীতে জবের ইন্টারভিউ দিব বা ইন্টার্নশিপের ইন্টারভিউ দিব তখন আসলে এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেক বেশি মানে আমাদেরকে ইমপ্রেসিভ ইন্টারভিউ দিতে হেল্প করে। সো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এখানে হয়তো কভার করা নেই, আমাদের যে আমি বললাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে একাডেমিক স্টুডেন্ট চ্যাপ্টার থাকে ইনফর্মস এর। স্টুডেন্ট চ্যাপ্টার গুলোর কাজ হচ্ছে এই যে কনফারেন্স গুলো কাজ হয় এগুলাকে ওদেরকে হেল্প করা, বিভিন্ন ধরনের অ্যাসিস্ট করা, বা এরা ডিপার্টমেন্টে অনেক ইভেন্ট অর্গানাইজ করে, যেমন এই যে আইপি বুয়েট লাইভ সেশন হচ্ছে, এই ধরনের কিছু ইভেন্ট অর্গানাইজ করে, সো দ্যাট স্টুডেন্টরা কারেন্ট স্টুডেন্টরা বেনিফিটেড হতে পারে, বা স্টুডেন্ট টিচারের ইন্টারাকশন যেন বাড়ে, এই ধরনের কিছু ইভেন্ট তারা অর্গানাইজ করে। তো এখানে দেখা যায় যে অ্যাফিলিয়েটেড হওয়ার জন্য আমি দেখছি যে অন্য কান্ট্রি থেকে যারা আসে তারা খুবই এনার্জেটিক থাকে এবং তারা প্রথম থেকে অ্যাফিলিয়েটেড হয়। বাংলাদেশিদের ক্ষেত্রে একটু চিন্তা হয় যে আচ্ছা আমার এখন খুব কোর্স ওয়ার্ক আছে, আমি হয়তো এখন সময় দিতে পারবো না বা সামথিং, বাট আমার কাছে মনে হয় নেটওয়ার্কিং ডেভেলপ করার জন্য এই অ্যাফিলিয়েশন গুলো খুব দরকার। হ্যাঁ একটু সময় যাবে, বাট স্টিল আমরা যদি এগুলাতে কানেক্টেড থাকি আমরা ফ্যাকাল্টিদের সাথে রিচ করতে পারি, কারণ তুমি তো আসলে বা আপনি তো আসলে সব ফ্যাকাল্টি কোর্স করবেন না বা সবার সাথে আমরা রিসার্চও করি না। তো যখন আমি এই ধরনের অ্যাফিলিয়েশনে যুক্ত থাকবো কোনো অর্গানাইজেশনে, আমি অনেক ফ্যাকাল্টির সাথে আসলে কথা বলতে পারবো, নট অনলি ইন আওয়ার ডিপার্টমেন্ট, আমরা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট বা পিয়ারদের সাথে আসলে কমিউনিকেট করতে পারি। সো কনফারেন্সে গেলে দেখা যাবে যে ওই পরিচিত মুখগুলো আমরা আবার দেখতেছি। তো এই ওয়েতেও আসলে নেটওয়ার্কিং করা যেতে পারে, সো এটা একটু মাথায় রাখা যায় যে আমরা নিজেদেরকে ইনভলভ করবো। এখানে একটা কোশ্চেন আসছে যে সুমিত করছো, সো সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ যদি আমরা করি আমরা F1 ভিসায় থাকা অবস্থায়, তাহলে আসলে আমাদের ওপিটি পিরিয়ড কি আসলে কমে যাবে কিনা। সো এটা খুব আসলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গুড কোশ্চেন। তো আমি যেটা বলবো আসলে যে আমি 2বার ইন্টার্নশিপ করছি টোটাল, এবং আসলে এটা কোনোভাবেই আসলে হ্যাম্পার করে না। এবং তুমি যদি আসলে 1 বছরের মধ্যে থাকো তাহলে এটা কোনোভাবেই হ্যাম্পার করবে না। অর্থাৎ 1 বছর বলতে বোঝাচ্ছি একদম অর্থাৎ তোমার যদি 365 দিন তুমি যদি ইন্টার্নশিপে থাকো তাহলে এটা তোমাকে হ্যাম্পার করবে। বাট ইভেন তুমি যদি 364 ডেজও করো তাহলে সেটা তোমাকে হ্যাম্পার করবে না, কারণ ওই সময় তুমি আসলে ওপিটি ইউজ করবো না। এটাকে আরেকটা জিনিস বলে, এটাকে বলা হয় সিপিটি, অর্থাৎ কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং। সো তুমি যদি সিপিটি তে থাকো তাহলে তুমি 1 বছর থেকে 1 বছর ইউজ করলে তখন সেটা তোমার ওপিটি কে হ্যাম্পার করবে, বাট তুমি 364 দিন পর্যন্ত আসলে তুমি হচ্ছে সিপিটি নিতে পারবে। সো তুমি যদি আসলে হিসাব করো যে এক একটা ইন্টার্নশিপ 3 মাস করে বা 3.5 মাস করে, তুমি হিসাব করতে পারো তুমি অ্যাটলিস্ট 3বার ইন্টার্নশিপ করতে পারবা। সো এটা আসলে প্রিটি হিউজ। সো আমার মনে হয় না এর থেকে আসলে বেশি ইন্টার্নশিপ করা দরকার আছে। সো
সো ইন্টার্নশিপ করা আসলে কোনোভাবেই তোমার ওপিটি পিরিয়ডকে হার্ম করতেছে না যদি তুমি সেটা 1 বছরের মধ্যে থাকে। ঠিক আছে? সো এবং এটা এটা তোমাকে তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস তোমাকে জানাবে যে তোমার যে কতটুকু হইলে তোমাকে হার্ম করতে পারে, এটা তোমাকে অলরেডি প্রথমে অ্যাপ্লাই করার সময় জানাবে। সো এগুলো তুমি এখানে আসার পরে জানতে পারবা। সো ইন্টার্নশিপ আসলে কোনোভাবে ওপিটি কে হার্ম করে না, এখানে তুমি সিপিটি তে থাকবা। সো এই জন্যই আমি বলি যে সবাই আসলে উচিত যে এই অপরচুনিটিটা গ্র্যাব করা, কারণ এর মাধ্যমে যে তুমি নতুন কিছু শিখতে পারতেছো শুধু তাই না, তোমার প্রচুর কানেকশন হচ্ছে। কারণ তুমি যখন ইন্টার্নে একটা কোম্পানিতে যাবা, সেই কোম্পানিতে যাদের সাথে তোমার কানেকশন তৈরি হবে তারা কিন্তু হয়তো তোমার পিএইচডি শেষ হইতে হইতে তারা অন্য কোম্পানিতে চলে যাবে, কারণ এখানে খুব দ্রুত কোম্পানি সুইচ হয়। সো তোমার কিন্তু ওই কোম্পানিতেও তখন একটা কানেকশন তৈরি হবে। ঠিক আছে? সো এভাবে কিন্তু তুমি যদি কয়েকবার ইন্টার্নশিপ করো, তোমার অনেক কোম্পানিতে অনেক কানেকশন তৈরি হবে। এবং যারা হচ্ছে, কারণ এখানে অনেক সময় হচ্ছে জবের জন্য দরকার হলে সার্কুলার দেওয়া হয় না, যে এটা তোমাকে ইন্টারনালি তোমার সাথে যোগাযোগ করে এবং ইন্টারনালি হায়ার করে, তুমি হয়তো সেই অ্যাডভার্টাইজমেন্টটাও দেখবা না আসলে। ঠিক আছে? সো এই কারণে এখানে মানে ইন্টার্নশিপটা খুব ইম্পর্টেন্ট কানেকশন তৈরি করার ক্ষেত্রে। সেটা মানে গ্রাজুয়েশনের আগে আমরা যদি আসলে যে কোনো ইন্টার্নশিপ করি সেটা আসলে ওপিটি কে কখনোই কভার করে না, এবং সাধারণত ইন্টার্নশিপ আমরা সিপিটি দিয়েই কভার করি। গ্রাজুয়েশন করে ফেলার পরে যদি আমরা জব না পাই, তখন যদি আমরা কোনো ইন্টার্নশিপ করতে হয় দেন সেটা আসলে ওপিটি কে কভার করবে। সো আমাদের টার্গেট থাকবে যে আমরা ডিগ্রি নেয়ার আগে কোন একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো জায়গায় হচ্ছে নিজেদেরকে ইনভলভ করব। সে কিন্তু কোনো কারণে যদি তুমি না পারো, সেটা ধরো আমার গ্রাজুয়েশন হয়ে গেছে, এখন আমি জব পাচ্ছি না বাট আমি ইন্টার্নশিপ অপরচুনিটি পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো তোমার ওপিটি কে কিছুটা কভার করতে পারে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, লাস্ট স্লাইড আমাদের। এই স্লাইডে বেসিক্যালি এই সেকশনটাতে লাস্ট সেকশন আমরা কভার করার চেষ্টা করছি যে এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই আসলে কোনো একটা জবে যাইতে হবে। সো সেটা একাডেমিক জব হইতে পারে, সেটা ইন্ডাস্ট্রি রিসার্চ জব হইতে পারে। সো আমরা যেটা কভার করার চেষ্টা করছি আসলে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তার আসলে ডেটা সায়েন্টিস্ট বা অপটিমাইজেশন স্পেশালিস্ট হিসেবে ইউএস বা কানাডাতে তার জব প্রস্পেক্টটা কিরকম। সো ফার্স্ট সেকশনে যেটা আমি বলতে চাই যে ডেটা সায়েন্স বা আমরা এটাকে দুইটা ফিল্ডে আসলে একটু ডিভাইড করছি, কারণ দুইটা একটু ডিফারেন্ট। সো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর মানে এই না যে যারা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে যাচ্ছে তারা আসলে কখনো অপটিমাইজ করবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে দুইটা সেগমেন্টের মধ্যে আসলে কোনটাকে বেশি ফোকাস করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। সো যারা হচ্ছে ইউজুয়াল ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড কাজ করতে যায়, তাদের আসলে এখন আমি বলবো যে এখন সব থেকে বুমিং পিরিয়ড চলতেছে, কারণ এখন প্রত্যেকটা কোম্পানিতেই একটা বাধ্যতামূলক ভাবে তারা ডেটা সায়েন্স পজিশন ক্রিয়েট করতেছে। ইভেনচুয়ালি অনেক সময় কোম্পানিরা তারা নিজেরাও জানে না তাদের আসলে ডেটা সায়েন্টিস্ট কেন দরকার। ঠিক আছে? জাস্ট টু গো উইথ দ্য ট্রেন্ড দে আর হায়ারিং ডেটা সায়েন্টিস্ট। সো এটা আমাদের জন্য খুব ভালো খবর যে প্রচুর ডেটা সায়েন্স পজিশন ওপেন হচ্ছে, এবং এটা এবং সব ধরনের কোম্পানিতে হচ্ছে। আমরা এখানে হয়তো কিছু বড় কোম্পানির নাম মেনশন করছি, বাট ইনফ্যাক্ট স্টার্ট আপ, ছোট টেক কোম্পানিগুলো সব কোম্পানিতেই আসলে ডেটা সায়েন্টিস্ট দরকার এবং প্রচুর অ্যাভেলেবল জব। এবং ডেটা সায়েন্টিস্ট পজিশনের স্যালারিও এভারেজ ইঞ্জিনিয়ারিং স্যালারি থেকে অনেক বেশি, মিন স্যালারি। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে দুইটা পজিশনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বেসিক্যালি ফার্স্ট হচ্ছে একাডেমিক। সো একাডেমিকে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং থেকে করার পরে আমরা অফকোর্স তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেই পারি। এর পাশাপাশি আমরা যে সাব ডিভিশন গুলো, আমরা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারি, আমরা স্কুল অফ পাবলিক হেলথে অ্যাপ্লাই করতে পারি। এগুলা হচ্ছে মেইন। এটা ছাড়াও আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে আই ইঞ্জিনিয়াররা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করছে। সো এইসব জায়গাও অনেক সময় দেখা যায় যে তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে একাডেমিক পজিশন হায়ার করছে। সো ইট ডিপেন্ডস অন আসলে তোমার রিসার্চটা কোন দিকে ফোকাস। হয়তো তুমি এখন ওয়ারে কাজ করছো বা ডাটা সায়েন্সে কাজ করছো, বাট ইট ওয়াজ মোর ফোকাসড ইন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। সো তুমি হয়তো স্কুল অফ পাবলিক হেলথে জয়েন করছো। সো এটা আসলে ডিপেন্ড করে তোমার কাজটা কিসে। অফকোর্স রেগুলার আইই ডিপার্টমেন্টে তুমি জয়েন করতে পারবে। এটা গেল একাডেমিক্স এর কথা। আর এছাড়া ইন্ডাস্ট্রি রিসার্চ বেসড জব, আমি যেটা বললাম যে বেশিরভাগ বড় বড় কোম্পানিতে এখন ডেটা সায়েন্সের রিসার্চ পজিশন আসে, এবং শুধু একটা নেই, বেশ কয়েকটা আছে, এবং এরা নিয়মিত ভিত্তিতে হায়ার করতেছে। লাইক ফর এক্সাম্পল ইন্টেল, টেসলা, অ্যামাজন, মাইক্রোসফট, এবিবি, ওয়ালমার্ট রিসার্চ ল্যাব, এদের সবারই বেশ কিছু ডেটা সায়েন্স রিসার্চ পজিশন আসে, যেখানে তারা স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ হায়ার করতেছে। এবং অলরেডি আমরা আমাদের ইউনিভার্সিটি বা অনেক অন্য ইউনিভার্সিটি থেকে আমরা দেখতেছি অলরেডি পিপল আর জয়নিং। এটা ছাড়া আরেকটা বিগ সেক্টর ইউএসএ তে যেটা আছে সেটা হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রি। অর্থাৎ এখানে সব বড় বড় অয়েল কোম্পানিগুলো আছে, যেগুলো শেল, এক্সন, শেভরন, এরা নিয়মিত ভিত্তিতে ডেটা সায়েন্টিস্ট হায়ার করে। এটা ছাড়া হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যেগুলো হসপিটাল, পাবলিক হেলথ ডিভিশন, তোমরা জানো রিসেন্টলি কোভিড-19 এর কারণে এই ট্রেন্ডটা আরো বাড়বে যে হেলথ কেয়ার ডেটা নিয়ে কাজ করার এবং হেলথ কেয়ার প্রেডিকশন করার। সো এটা ভবিষ্যতে আরো বুমিং হবে এবং এখানে ডেটা সায়েন্স নিয়ে কাজ করার অনেক অনেক স্কোপ আছে।
এবং নর্মালি এটা আগে বায়ো স্ট্যাটিস্টিশিয়ানরা করতো, বাট এখন তারা প্রচুর ডেটা সায়েন্টিস্ট হায়ার করতেছে, কারণ বেসিক্যালি দে আর ওভারল্যাপিং। সো এগুলাতে স্কোপ আছে। আর এই তো। আর সেকেন্ড যেটা, সেটা হয়তো আইনিন বলবে, সেটা হচ্ছে অপটিমাইজেশন বা ওআরএও আসলে আমাদের একইভাবে অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, অপটিমাইজেশন বা ওয়ার এর আমাদের অপরচুনিটি আছে। ডেফিনেটলি অপরচুনিটি যদি আমি একটু ওভারঅল ব্রেডে চিন্তা করি, ডেটা সায়েন্স এখন অনেক বেশি। কিন্তু ডেটা সায়েন্সে আমি বললাম যে অ্যাডমিশনের সময় আমরা কম্পিউটার সায়েন্স থেকে হয়তো অনেক বেশি থ্রেড বা মানে কম্পিটিশন ফেস করবো না, বাট জবে অবভিয়াসলি আমরা সিএস স্টুডেন্টদের সাথে এখানে কিছুটা হইলেও মানে কম্পিটিশন ফেস করবো। সো আমাদের মানে ওটা হচ্ছে একটা কনস বলতে পারো। অপটিমাইজেশন বা ওয়ার সাইডে সেই দিক থেকে আবার আমাদের আমি বলবো যে আই ফিল্ডটা একটু ন্যারোড, মানে আমরা এই জায়গাটাতে মোটামুটি প্রিডোমিনেন্টলি মানে জব করতে পারি। তো একাডেমিকে মেইনলি আই ডিপার্টমেন্ট, তো অবভিয়াসলি আই ডিপার্টমেন্ট আমরা জয়েন করতে পারি যদি কেউ ফ্যাকাল্টি হতে চাই। আরেকটা খুব বড় আমাদের মানে জায়গা হচ্ছে বিজনেস স্কুল। বিজনেস স্কুলে কিন্তু অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট এই কোর্স গুলো থাকে। সো বিজনেস স্কুলে সাধারণত আই থেকে দেখা যায় হায়ারিং করা হয়। ম্যাথমেটিক্সও ডিপেন্ডিং অন তুমি আসলে কতখানি থিওরিটিক্যাল কাজ করছো। অনেকে যেমন অপারেশন রিসার্চে অনেক থিওরিটিক্যাল অ্যালগরিদম ডেভেলপ করে বা ওই ধরনের প্রুফ করে, লেমা ওই ধরনের কাজ করে, তাদের জন্য ম্যাথমেটিক্স ক্যান বি এ গুড অপশন। আর যারা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ করে তারা হয়তো বিজনেস স্কুল বা আইতে নিজেদেরকে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারে। আর রিসার্চ বেসড ইন্ডাস্ট্রি জবে আমি বলবো বিগ কোম্পানিগুলো আসলে যেমন ডেটা সায়েন্টিস্ট হায়ার করে, তাদের আসলে ওয়ার স্পেশালিস্ট এটা পোস্টটা সাধারণত, বা অপারেশন রিসার্চ এক্সপার্ট স্পেশালিস্ট এই ধরনের পোস্টে ওরাও হায়ার করে। তো এটা আসলে আমাদের যে সবাই মানে আমি বা ইমতিয়াজ আমরা এখনো কেউ জব মার্কেটে ভাবে যাই না, বাট আমাদের পিয়ার্স যারা আমাদের ল্যাবে যারা আছে তারা জয়েন করছে, তাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সাধারণত ওয়ার স্পেশালিস্ট হায়ার করে। আরেকটা খুব বড় আমরা যেটা দেখলাম যে ফিন্যান্স মানে ব্যাংক গুলাতে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যারা ওয়ারে কাজ করছে তাদেরকে হায়ার করতেছে। প্রবাবলি ব্যাংক গুলা তাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য তাদের অপারেশন রিসার্চের মডেল গুলো ইউজ করা লাগে, ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানিতে হায়ার করা হয়। আরেকটা যেটা হচ্ছে এখন খুব অনলাইন সার্ভিস অ্যাপ উবার, লিফট, আমরা দেখি যে এদের হচ্ছে মানে বিজনেস খুবই ভালো। তো ওরা সাধারণত দেখা যায় ওয়ার এক্সপার্ট হায়ার করে, কারণ ওদের অনেক কিছু প্রেডিকশন করতে হয়, ওদের ফুল জিনিসটা তো আসলে অপটিমাল ডিসিশনের উপরে মানে কাজ করে ওদের সার্ভিসটা। তো ওদের জন্য দেখা যায় যে ওয়ার এক্সপার্ট এটা আসলে দেখা যায় যে হেল্প করতে পারে। তো এই এরিয়াগুলোতে আমি দেখছি যে আমাদের পিয়াররা আমাদের যারা আছে ল্যাবে আছে বা আমাদের কিছু সিনিয়রদেরকে আমি জয়েন করতে দেখছি, সেই হিসেবে আমি টুকটাক জব মার্কেট থেকে যেটা বুঝি যে এখানে আসলে আমাদের বেশ ভালো কিছু অপরচুনিটি আছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য জব প্রসপেক্ট। অনেকক্ষণ সময় নিচ্ছি আমরা মোটামুটি, আমার মনে হয়। থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করছে এবং গুড লাক। আমরা যেগুলো বলছি হয়তো কারো কারো কাছে শুনতে মনে হতে পারে স্কেয়ারি, বাট আমি শুধু এতটুকু বলতে পারি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। ডেফিনেটলি স্কেয়ারি, বাট আসলে সার্ভাইভ মানে আমরা যারা বই থেকে পাস করতেছি বা আমরা আইপি থেকে পাস করতেছি আমাদের সবারই কম বেশি পটেনশিয়াল আছে এই জিনিসটা সার্ভাইভ করার। ইভেন তোমাদের জন্য আরো বেটার, তোমরা এখন অনেক কিছু আসার আগে জানতেছো যেটা হয়তো আমরা 1-2 বছর পরে মানে বুঝতে পারছি বা রিয়েলাইজ করতে পারছি। তো আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু ফোকাস থাকি। আসলে ইউনিভার্সিটি প্রচুর আছে, অ্যাডমিশন পাওয়া হয়তো তুমি যদি একটু ফোকাস থাকো এটা পসিবল। জাস্ট ট্রাই, চেষ্টা করো। There are a lot of opportunities actually. আর আমাকে অনেক সময় অনেকেই ফেসবুকে বা মেইলের থ্রুতে অনেকেই জিজ্ঞেস করে অ্যাডমিশন প্রসেস নিয়ে। সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো আমি সবসময় অ্যাভেলেবল, যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে তোমরা মেইল করতে পারো, ফেসবুকের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো, বা যেই মিডিয়ামের থ্রুতে তোমরা কন্ট্যাক্ট করতে চাও, ঠিক আছে? উই আর অলওয়েজ ওপেন। যে কোনো কোশ্চেন, যে কোন একটা অ্যাডমিশন অফার পাইছো, সো কি করা উচিত, বা এই প্রফেসরকে নক দিতে চাচ্ছ কি করা উচিত, বা কয়েকটা প্রফেসরের মধ্যে চুজ করতে চাচ্ছ, হ্যাঁ, সো কি করা উচিত, বা এই ফান্ডটা তোমরা একসেপ্ট করবা কিনা। তো যে কোনো কনফিউশন যদি থাকে সবসময় তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাতে পারো। Hi, Obi and Aninapu. It's Alamin from 08 batch. Thanks a lot, sir, and for covering lots of things, and it was really informative and insightful. So I just would like to ask one question. Like as you said, that internships help a lot for PhD students or graduates to get a job in USA. So if a student like didn't able to manage an internship, maybe his professor didn't allow him to do so, or there was some tight deadline to catch for the project. So if that is the case, then what are the alternative options for that student to
to overcome this lacking of not having that internship, but still he wants to manage a good job? Okay, so that's a very good question, Alamin. Sometimes it happens that professor will not allow you to go to internship because you have to work on his project and you have to meet deadlines. I know that because similar thing happened in our lab too. Like my professor permitted me to go to internship twice, but now there is another new student in our lab and he like applied for internship, but my professor this time didn't permit him to go to internship because he has to work on some project. So it can happen. So the other ways that you can make connection is by going to conferences, I think. So that's the best way to make a connection and get a job. I think in every conferences you will meet a lot of industry people too. So normally like we have a preconceived idea that in the conferences only academic people will join, but it's not a like a right idea, because there are a lot of industry people, there are a lot of industry related sessions. I think it's like about just half as in number as academic session, and you can go to those sessions, and after the session you can contact with the industry people and let them know that you are pretty much interested in their ideas, and you can sell your research to them also. And I think your professor will be convinced if you want to go to conferences. Like you can tell him like you want to just present your research ideas, so you will go there and present your research and then make connection with the industry people too. And you can also attend the job fair. So you know, like if you go to Informs, for example, like Informs has a like a job website kind of thing. So if you go to Informs website, there is a place where you can drop your CV also, like before the conference, like 2 months before the conference, you can drop your CV and you can apply to different companies. And if you are selected, they will actually interview you during the conference. So if you go to conference, you can like make connection, you can drop your CV, you can get an interview, and even you can be hired. So my suggestion is like if you don't get to manage an internship, then attend conferences. Thanks. একটা Yeah. Please go ahead. আরেকটা ওয়ে আমি বলতে পারি যে আমরা আসলে যতগুলা স্কোপ বললাম যে এইভাবে ভাবে তুমি নেটওয়ার্কিং করতে পারো, সবাই যে আসলে সবগুলো চান্স পাবে এটা আসলে এক্সপেক্টেড না। তো আমি যেমন আমার প্রফেসরের ক্ষেত্রে দেখছি যে মানে ইন্টার্নশিপ, যেমন সামার টাইমটা তো ইন্টার্নশিপ, বাট প্রফেসর এক্সপেক্ট করে সে হয়তো সামারে টাইম দিতে পারবে, সে সামারে আসলে চাই তুমি রিসার্চ করো। তো এই ধরনের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমার ধরো যদি ডেটা নিয়ে কাজ করো, ইট নট নেসেসারিলি ডেটা ওয়ার বলো, যে ফিল্ডে কাজ করো আমাদের তো আসলে সিমুলেট করতে হয়। সো ইন এনিওয়েজ তোমার আসলে কিছু হয়তো রিয়েল প্রবলেমের সেটটা লাগে, তো তখন আসলে আমরা যেটা করতে পারি প্রফেসরকে বলতে পারি যে আমার আসলে কিছু ইনফরমেশন দরকার, সেই জন্য আমার হয়তো ফর এক্সাম্পল আমি আমারটা এক্সাম্পল দিই, হেলথ কেয়ারে কাজ করি, তো আমি যখন মডেলটা রেডি করবো আমাকে তো সেটা আবার সিমুলেট করতে হবে। আমি হয়তো বলতে পারি যে আমার এই ইনফরমেশন গুলো দরকার, সেটা তো আমাকে কোনো একটা হসপিটাল থেকে মানে নিতে হবে। তো তুমি এইগুলো তোমার প্রফেসরের সাথে শেয়ার করতে পারো যে আমার আসলে কানেকশনটা দরকার। সে তোমাকে ইন্টার্নশিপ করতে না দিলেও সে তোমাকে এই কানেকশন গুলোর ক্ষেত্রে হেল্প করতে পারে, বা তুমি নিজেও যদি কোনো ড্রিভেন ওয়েতে যদি কোনো কানেকশন মেক করতে পারো, সে নোটিফাইড হবে যে আচ্ছা ঠিক আছে তোমার এটার সাথে তুমি যোগাযোগ করো। তখন যে তুমি কমিউনিকেশনটা করবে, আসলে ইন্টার্নশিপ আমরা কেন করি, নট জাস্ট যে তোমার আসলে খুব যে এক্সপিরিয়েন্স হবে তা না, অনেক সময় ইন্টার্নশিপের সময়টাও এত ছোট থাকে যে আমরা হয়তো খুব বেশি ফুল ফ্লেজেড এক্সপিরিয়েন্স পাই না, কিন্তু কানেকশনটা খুব দরকার। ওই সময় তুমি যখন ডেটা সেট কালেক্ট করবা বা তুমি যখন কারোর সাথে কথা বলবা, ওই কানেকশনটা তুমি হয়তো মানে তুমি ইউজ করতে পারো। আর ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করতে পারে যে তোমার কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে আমার মনে হয় ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত যে আমি যেহেতু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমার সবসময় ফান্ডিং ছিল এবং আমার প্রফেসর এক্সপেক্ট করছে যে আমি প্রত্যেক সেমিস্টারে আসলে রিসার্চে প্রোগ্রেস করবো, এই জন্য আমার স্কোপ হয় নাই হচ্ছে অন্য জায়গায় যাওয়ার। এটা স্ট্রেট এখানে আসলে এটা সবাই বোঝে, সো ইটস নট লাইক দ্যাট তুমি ইন্টার্নশিপ খুঁজে পাও নাই বা ইটস ইউর ফেইলিয়ার। সো ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। তুমি যখন যেহেতু এটা পাচ্ছ না, অন্য ওয়েতে কিভাবে কানেকশন মেক করা যায়, অন্য ওয়েতে কিভাবে নেটওয়ার্কিং করা যায় সেটার উপর ফোকাস করলেও হচ্ছে। Thanks, Officer Ninapu. I think I got my answer. And one more question, can I ask? Yeah, sure, go ahead. Like right now we know that we are going through a challenging situation and it might be difficult for PhD graduate to get a good job in like next 1 year or next 6 months. In that case, if a PhD student plan to graduate maybe this fall 2020 or spring 21, in that case, from your experience, what would be your suggestion for that student to find the best approach to get a job in industry?
Okay. I think it's the most আমরা toughest নিজেরাও এই question. সমস্যাটা ফেস করব, কারণ আমরা একই সময় যে গ্রাজুয়েট করব, এই দিক থেকে আমরাও কিছুটা অরিট। বাট ওই যে যেটা হচ্ছে তোমাকে কিছু অপশন খোলা রাখতে হবে, যেমন পোস্টডক হয়তো তোমার করার ইচ্ছা নাই, জব মার্কেট হয়তো একটু স্যাচুরেটেড হয়ে গেল, পোস্টডক হয়তো ওইভাবে স্যাচুরেটেড নাও হতে পারে, কারণ এখন কিন্তু রিসার্চ আরো বাড়বে। কারণ আমি দেখতেছি যে আমার সাথে যারা কাজ করে তাদের হাতে কোভিড-19 নিয়ে 4-5টা প্রজেক্ট, তাদের স্টুডেন্ট হয়তো বা দরকার হতেই পারে। সো তুমি জবের জন্য অ্যাপ্লাই করার পাশাপাশি পোস্টডকের অপরচুনিটিটা কনসিডার করতে পারো, জাস্ট টু সার্ভাইভ দিস বাফারিং পিরিয়ড। একটা সময় তো অবভিয়াসলি সবকিছু রিজিউম ব্যাক করবে। আর বাকিটা আসলে আমি আসলে কি বলবো, আমি নিজেও জানি না। I think another thing that you could try is like try to get into some like teaching universities. I think those are always open and they have always positions and their requirement is not very high. So you can try to get into those teaching universities like for 1-2 year, and then probably you can switch job whenever you think is preferable. Because teaching there are a lot of teaching universities US and it's like uncountable. So you can try one and get into one. Just pass this period, like 1 year and Right. 2 year, and then you can try to get a better job. কারণ ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করা হবে, মানে অনলাইনে করলেও কিন্তু প্রত্যেকটা কোর্স কন্টিনিউ করা হবে, সো দ্যাট ওই নিডটা হয়তো থাকবে সব সময় টিচারের। সো টিচিং ইউনিভার্সিটিও মানে কনসিডার করতে পারো। আমার যেটা যেটা ধারণা যে জব মার্কেট একটা স্যাচুরেশন আসতে যাচ্ছে, ওরা হয়তো নতুন হায়ারিং কিছু ফ্রিজ করবে, সেই ক্ষেত্রে আসলে ওয়েট অ্যান্ড সি, জানি না। Thanks both of you for making the clarification to me. Actually, maybe I asked too many questions, but honestly, I didn't want to miss this opportunity to get some suggestions from you. So I think you will take these things easily. মোটেও টু মেনি কোয়েশ্চেন্স করো না। আমরা এই দেশে আসার পরে বিভিন্ন সেশনে অ্যাটেন্ড করি যখন, তখন দেখি যে মানুষজনের অনেক কোয়েশ্চেন থাকে। সো তুমি আসলে কোনো ওরকম টু মেনি কোয়েশ্চেন্স আস্ক করো না। ইটস ফাইন। Yeah, it's okay. Thanks and talk to you soon. Yeah, Bye. sure. তো আর কারো কি কোনো কোশ্চেন আছে? তা না হলে আমরা শেষ করতে পারি। তো কারো যদি প্রাইভেটলি মনে হয় যে আমার এই রিলেটেড কিছু কোয়েশ্চেন মানে আছে, সে প্রাইভেটলিও নক করতে পারে। আমরা দুইজনই ফেসবুকে আছি, ইমেলেও আছি। সো মানে আমার মনে হয় ইমেল কালেক্ট করা যাবে, ইমেল অ্যাড্রেস। সো ইটস ওকে, যে কেউ প্রশ্ন করতে পারো। কারো যদি মনে হয় এসওপি একটু রিভিউ করাতে চাই, আমরা যে খুব ভালো, আমি সেটা কখনোই বলবো না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট। যেহেতু আমাদের অ্যাডমিশন হয়েছে কয়েক জায়গায়, আমরা জানি যে এসওপিতে আসলে কি কি জিনিস কভার করলে প্রবাবলি সেটা বেটার হয়। সো উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প। সো আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। সো আমরা এখানেই আমাদের আজকের সেশনটা শেষ করতে যাচ্ছি, এবং আমরা আমাদের স্লাইড এবং রেকর্ডেড সেশন উই আর গোইং টু শেয়ার দিস ইনটু দ্য গ্রুপ। সো এরপরেও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, অফকোর্স উই আর অলওয়েজ দেয়ার। সো আমাদের সাথে তোমরা যেটা বললাম যে ফেসবুক, ইমেল, যে কোনো মাধ্যমে তোমরা আমাদেরকে রিচ করতে পারো। সো সবাই সেফ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমাদের জন্য দোয়া করো। থ্যাংক ইউ।